থিওরি একটা তোমাদের জন্য। তো আসো আমাদের এটা শুরু আমরা করি। তো শুরু থেকে আমাদের যে জিনিসটা কোশ্চেন হবে হোয়াট ইজ ডাইজেশন? ডাইজেশনটা কি? আর হোয়াই ডাইজেশন? ডাইজেশন কেন দরকার? এটা নিয়ে আমরা জানবো। প্রথমে আসো ডাইজেশনটা আসলে কি? যেটা হচ্ছে আমরা যে খাবারগুলো খাচ্ছি এগুলো আসলে কি একটা কমপ্লেক্স ফুড না? তুমি কি খাচ্ছ? তুমি যদি বলো দুপুরবেলা তুমি কি খাইছো? তুমি জানো যে দুপুরবেলা কি খাইছো? দুপুরবেলা তুমি কি খাইছো? হ্যাঁ, ভাত তো সবাই খেয়েছে। ভাতের সাথে কি খাইছো সেটা বলো? হ্যাঁ, কেউ কিছু খেয়েছো, ভাতের সাথে মাছ খেয়েছো, অথবা কি হচ্ছে মুরগি বা হচ্ছে ডিম যাই বলো, এই কিছু না কিছু খাইছো। তো এই যে জিনিসগুলো এখানে তেমন কি আছে? ভাত হচ্ছে কার্বোহাইড্রেট আছে, মাংস খেতে বা ডিমের ক্ষেত্রে যেখানে বলো ওখানে প্রোটিন আছে, তারপর হচ্ছে ফ্যাট আছে। তাহলে এই যে জিনিসগুলো হচ্ছে কমপ্লেক্স ফুড। আর এই জিনিসগুলো আমরা যে জিনিসগুলো বলতেছি তার মধ্যে হচ্ছে রাইস, মিট, অয়েল, এগুলো হচ্ছে কি? সবই হচ্ছে আমাদের কমপ্লেক্স ফুড। এগুলো হচ্ছে সবই কমপ্লেক্স ফুড। আর এই ফুডগুলো ইনসoluble। ঠিক আছে? তাহলে এই ফুডগুলো আসলে কি? এগুলো কমপ্লেক্স, ইনসoluble ফুড এবং আনঅ্যাবজর্বড। মানে এগুলো আসলে অ্যাবজর্বেবল না। তার মানে আমাদের এই ফুডগুলাই কমপ্লেক্স ফুড, তার সাথে এই ফুডগুলো কি? ইনসoluble ফুড। তার মানে সলিউবল হয় না। আবার এটা হচ্ছে আনঅ্যাবজর্বেবল ফুড। তার মানে আমাদের এই জিনিসগুলো এই ফুডগুলোর ক্ষেত্রে হয় না। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমরা হচ্ছে অ্যাবজর্বেবল করতে চাই, সলিউবল করতে চাই, আর কমপ্লেক্স থেকে সিম্পল নিয়ে যেতে চাই। তার জন্য আমাদের একটা বায়োকেমিক্যাল প্রসেস আছে। সেটাকে আমরা বলতেছি ডাইজেশন। তার মানে এখানে আমরা কি করব? রাইস, তার মানে রাইসের মধ্যে কি আছে? কার্বোহাইড্রেট। এটাকে আমরা গ্লুকোজে কনভার্ট করব। ঠিক আছে? মিট, এখানে কি আছে? প্রোটিন আছে। প্রোটিনটাকে আমরা কনভার্ট করব সিম্পল কম্পাউন্ডে, মানে সেটা হচ্ছে কি? অ্যামিনো অ্যাসিড। আবার এই অয়েল, এটাকে আমরা কনভার্ট করব, এটা যেহেতু হচ্ছে আমাদের ফ্যাট, এটাকে আমরা স্মল কম্পাউন্ডে কনভার্ট করব, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের ওই ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল। তাহলে এই যে জিনিসগুলো হয়ে গেল। তাহলে এগুলো এখন কি আছে? এখন সেটা কমপ্লেক্স নাই। এটা আমাদের কমপ্লেক্স ছিল। কিন্তু এখন এটা ইনসoluble ছিল, আনঅ্যাবজর্বেবল ছিল। এখন যেটা আছে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল, এগুলো এখন কি হয়ে গেছে? এগুলো এখন হয়ে গেছে অ্যাবজর্বেবল। তাহলে এটা হচ্ছে একটা বায়োকেমিক্যাল প্রসেস যেখানে আর কিছুই না। আমাদের কমপ্লেক্স ফুডটাকে সিম্পল করে কনভার্ট করে দিবে। তাহলে আমাদের এই কার্বোহাইড্রেটটাকে গ্লুকোজে, প্রোটিনটাকে অ্যামাইনো অ্যাসিডে, ফ্যাটটাকে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারলে, এই জিনিসটা লিপিডটাকে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারলে কনভার্ট করে দিবে। এটাই হচ্ছে আমাদের ডাইজেশন। এখন কোশ্চেন দুইটা। একটা হোয়াট ইজ ডাইজেশন, ওয়াই ডাইজেশন। তাহলে ডাইজেশনটা কেন? অন্য কিছু না কেন? ডাইজেশন এর সুবিধা কি? এটা আমাদের জানতে হবে। এখন দেখো এই যে আমাদের এটা কি হয়ে গেছে এখন? এই পার্টটা স্বাভাবিকভাবে এই পার্টটা এখন কি হয়ে গেছে? তাহলে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স কথা বলি, তারা সলিউবল হবে, তারা অ্যাবজর্বেবল হবে, তারা সুন্দর করে সিম্পল হয়ে গেছে। তার মানে এই যে ফুড পার্টিকেলটা এগুলো এখন সলিউবল হয়ে গেছে, অ্যাবজর্বেবল হয়ে গেছে, আর সিম্পল কম্পাউন্ডে কনভার্ট হয়ে গেছে। এখন এটা কাছে এখন সেটা এই সলিউবল বা অ্যাবজর্বেবল আমাদের এনার্জি প্রোডাকশন করবে। তার মানে আমাদের মেটাবলিজমের মাধ্যমে আমাদের বডিতে সারাদিন আমরা কাজ করতেছি, তার জন্য বলে না খাওয়া লাগবে, তাহলে শক্তি হয়ে যাবে। তার মানে এগুলো দিয়ে আলটিমেটলি পরবর্তীতে কি হবে? আমাদের এনার্জি প্রোডাকশনটা হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের সেই প্রসেস যেখানে আমাদের এই কমপ্লেক্স ইনসoluble আনঅ্যাবজর্বেবল কম্পাউন্ডটা বা ফুড পার্টিকেলটা সলিউবল, অ্যাবজর্বেবল এবং সিম্পল মানে একটা ফুড পার্টিকেল কনভার্ট হয়ে যাবে কি দিয়ে? বলছে বায়োকেমিক্যাল প্রসেস। বায়ো আমাদের বাড়ি হচ্ছে বায়োলজিক্যাল। কেমিক্যাল মানে এখানে এটা করার জন্য স্বাভাবিকভাবে আমাদের কিছু এনজাইম লাগে। তার মানে এখানে কিছু এনজাইম হেল্প করবে। তার মানে এখানে কিছু এনজাইম হেল্প করবে এটাতে। তাহলে এটাই হচ্ছে আমাদের একটা প্রসেস যেটাকে আমরা বলছি ডাইজেশন। হ্যাঁ, ডাইজেশনের ক্ষেত্রে এটা আমরা প্রসেস জানলাম। এখন আমরা একটু দেখে নিই যে আসলে আমাদের ডাইজেশনের ক্ষেত্রে কয়টা ডাইজেশন আছে। আসো আমরা প্রথমে দেখব ডাইজেশন। এখন এই ডাইজেশনটা দুই টাইপের আছে। ঠিক আছে? একটা হচ্ছে মেকানিক্যাল, ঠিক আছে? আরেকটা হচ্ছে কেমিক্যাল। তাহলে তুমি দেখো আমাদের মেকানিক্যাল কেমিক্যাল ডাইজেশনের ক্ষেত্রে মেকানিক্যাল ডাইজেশনটা আসলে কি? তুমি কেমিক্যাল ডাইজেশনটা যদি নাম থেকে বুঝতে পারো তাহলে তোমার প্ল্যান কিছু নাই। কারণ আমাদের যে ডাইজেশনে এনজাইম ইউজ হয় সেটাকে আমরা বলতেছি কেমিক্যাল ডাইজেশন। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের কেমিক্যাল ডাইজেশন কি হবে? এনজাইম ইউজ হবে। তাহলে এনজাইম কোথায় ইউজ হবে না? এই মেকানিক্যাল ডাইজেশনে এনজাইমের কোনো ইউজ নাই। ঠিক আছে? এখানে কি হবে? এখানে মেকানিক্যাল যে কাজগুলো, তুমি একটা খাবার খাইছো, তুমি সেই খাবারটা আর যদি আস্তে গিয়ে হলো তাহলে তো সেটা তো করতে পারবে। তুমি কি করতেছো? চিউইং, তাই না? তাহলে তোমার কাজ হচ্ছে কি? তোমার টাং দিয়ে তুমি এটাকে প্রেস করতেছো, যার কারণে তোমার হাতটা সুন্দর করে ছোট ছোট স্মল একটা টুকরো হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এই যে ছোট ছোট পার্টিকেল হয়ে যাচ্ছে, এটা কি করতেছো? দাঁত দিয়ে তুমি চালাচ্ছ, তারপর হচ্ছে টাং দিয়ে তুমি প্রেস করতেছো, এই যে ব্যাপারগুলো এগুলোর মধ্যে কি আছে? এগুলো হচ্ছে আমাদের মেকানিক্যাল ডাইজেশন। এখানে কোনো এনজাইম ইউজ হয়? এখানে কোনো এনজাইম ইউজ হয় না। ঠিক আছে? এখানে কোনো এনজাইম ইউজ হয় না। তাহলে এই হচ্ছে আমাদের মেকানিক্যাল ডাইজেশন এন্ড আমাদের কেমিক্যাল ডাইজেশন। মনে রাখবা কোন একটা জায়গায় যদি হচ্ছে আমাদের ডাইজেশন শুরু হয় সবার আগে যেটা হবে সেটা হচ্ছে আমাদের মেকানিক্যাল ডাইজেশন। এটা সবার আগে হবে, তারপরে আমাদের কেমিক্যাল ডাইজেশন হবে। ঠিক আছে? আমরা সবার আগে কোন ডাইজেশন হবে? মেকানিক্যাল ডাইজেশন। মেকানিক্যাল ডাইজেশন সে কি করে? এই যে বড় বড় যে আমাদের মানে খাবারগুলো সেগুলোকে আগে ছোট ছোট পার্টিকেলে কনভার্ট করে, এরপরে এটার উপরে এসে কাজ করে হচ্ছে এনজাইম। ঠিক আছে? এনজাইম। তাহলে এই যে এনজাইমটা এসে কাজ করলো, এরপর সেটাকে আরো ছোট ছোট সিম্পল কম্পাউন্ডে কনভার্ট করে দেয়। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ডাইজেশনের যে ব্যাপারগুলো। তাহলে এটুকু পর্যন্ত কি তোমরা ক্লিয়ার? তাহলে তোমাকে জানো আমাদের এই ডাইজেশনের এই পার্টটুকু আমরা দুই টাইপের যে ডাইজেশন আছে সেটা একটু আমাদের জানাবো। ভেরি গুড। তাহলে আমরা সবাই হচ্ছে জিনিসগুলো ক্লিয়ার। তাহলে এগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। তো যাই হোক আমাদের এই পার্টটুকু আমরা পেয়ে গেছি। এখন দেখো এই জিনিসটা তোমাদের এখানে সুন্দর করে বলা আছে। এই জিনিসটা আমরা হচ্ছে একটু তোমাদেরকে দেখা দিই যে এই যে আমাদের ডাইজেশন হচ্ছে কমপ্লিটেড বাই মেকানিক্যাল আর কেমিক্যাল প্রসেস, এটা আমরা জানি। তাই আমাদের ডাইজেশনের আমাদের যে ডেফিনিশন আছে সেটা আমরা বলেছি। আর ডাইজেশনের জন্য এই ডাইজেশন করার জন্য আমাদের যে অর্গানগুলো আছে সেটা মিলে যে পাওয়া হচ্ছে সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমাদের মেকানিক্যাল ডাইজেশনের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে? কিছু মাসকুলার মুভমেন্ট হচ্ছে, যেরকম টানে একটা আছে সেটাতে আবার স্টোমাকের হচ্ছে, স্টোমাকের মধ্যে পিটাপিটি শুরু করতেছে, সেটা হচ্ছে মাসকুলার কাজ। তাহলে এখানে এলিমেন্টারি ট্র্যাক্ট এটাতে হেল্প করতেছে। আর এখানে কোনো ডাইজেস্টিভ এনজাইমের কাজ এখানে নাই। ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা এখানে পেয়ে গেছি। আর কেমিক্যাল ডাইজেশনের ক্ষেত্রে কি হয়? এইখানে মেইন কাজ হচ্ছে এই যে ফুড মিক্সড উইথ অ্যাসিড, অ্যালকালি এন্ড এনজাইমস। তার মানে এখানে হচ্ছে এনজাইমের মেইন কাজটা এখানে শুরু হয়। ঠিক আছে? এই পার্টটুকু আসলে আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আসি আমাদের নেক্সট টপিক যেটা সেটা হচ্ছে এলিমেন্টারি ট্র্যাক্ট। এলিমেন্টারি ট্র্যাক্টে যদি আসি আমরা এলিমেন্টারি ট্র্যাক্টে আসলে আমরা হচ্ছে একটু আঁকার চেষ্টা করি। ঠিক আছে? যদি আমরা হচ্ছে ওরকম আঁকতে পারবো না স্বাভাবিকভাবে। এটা হচ্ছে আমরা যদি দেখি এই হচ্ছে আমরা ওরাল অরিফিস, তার মানে মুখের অংশটা। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা দেখলাম এটা হচ্ছে ওরাল অরিফিস, এই অংশটা হচ্ছে কি? ওরাল ক্যাভিটি। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আমার ওরাল অরিফিস আর এটা হচ্ছে ওরাল ক্যাভিটি। ঠিক আছে? এটা হচ্ছে ওরাল ক্যাভিটি। এটা গেল। এরপর দেখো এখান থেকে আমাদের স্বাভাবিকভাবে এই জায়গাতে একটা টিউব চলে আসছে। এখন এই যে টিউবটা আমাদের দুইটা টিউব থাকে গলায়। একটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের খাবার যায়। ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে কি? আমাদের ইসোফেগাস। আরেকটা টিউব থাকে সেটা দিয়ে আমরা হচ্ছে রেসপিরেশন চালাই। তার মানে সেটা হচ্ছে কি? ট্রাকিয়া। তোমরা বলো কোনটা সামনে থাকে? ট্রাকিয়া সামনে থাকে নাকি ইসোফেগাস সামনে থাকে? বলো। এটা আমাদের জানা আছে। ট্রাকিয়া সামনে থাকবে নাকি ইসোফেগাস সামনে থাকবে? ট্রাকিয়া, ভেরি গুড। ট্রাকিয়া, ইসোফেগাস, ট্রাকিয়া, ভেরি গুড। তাহলে আমরা দেখো তোমাদের আমি হচ্ছে বুঝতে পারছি কেউ কনফিউজ, কেউ আসলে ক্লিয়ার। এবার সবাই ক্লিয়ার করে দিই। তুমি দেখো কি একজন তোমাকে গলা থেকে মারতে আসে। ঠিক আছে? এখন গলা থেকে মারতে আসে স্বাভাবিকভাবে তুমি চিন্তা করো তোমাকে সামনে থেকে গলা চাপ দিবে নাকি পিছন থেকে গলা চাপ দিবে? স্বাভাবিক হালকা চাপ দিয়ে কখনো গলা থেকে মারে না, তাই তো? তো যাই হোক তোমাকে যদি এখন গলা থেকে মারতে আসে, তুমি যখন এই গলা চাপ দিয়ে তোমাকে মেরে দিতে মনে করো, স্বাভাবিক সামনে দিয়ে চাপ দিয়ে মারবে। মারার পরে যদি সেটা হেডলাইন আসে যে তোমাকে আসলে কিভাবে মারা হয়েছে, তোমার কি রেসপিরেশন ধরে অ্যারেস্ট করে মারা হয়েছে নাকি ফুডটাকে অ্যারেস্ট করে মারা হয়েছে? বলো তো তোমার রেসপিরেশন অ্যারেস্ট করে মারা হবে নাকি হচ্ছে হ্যাঁ আরে ফাইন তো আগে কষ্ট করে আছে বাড়বে মারতে হেল্প করবে। তো তাহলে রেসপিরেশন অ্যারেস্ট করবে, তাই না? তাহলে স্বাভাবিকভাবে রেসপিরেশন অ্যারেস্ট করে আর সামনে যদি চাপ দেয় তাহলে সামনে কোনটা আছে? ট্রাকিয়া আছে, সেটা চাপ দেওয়ার সাথে সবাই রেসপিরেশন অ্যারেস্ট হয়ে মারা যাচ্ছে। তাহলে এই জিনিসটা আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এখন আসলে এখানে যেটা আছে আমরা বলছি হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাস। ঠিক আছে? এটা আমরা কি বলছি? ইসোফেগাস। আর ইসোফেগাসের এই পার্টটা উপরে আমরা ওরাল ক্যাভিটি ইসোফেগাসের মাঝখানে সেখানে যেটা আছে সেটার নাম হচ্ছে ফ্যারিংস। ঠিক আছে? ফ্যারিংস গেল। এবার ইসোফেগাসটা আসবে, নিচে আসার পরে এখান থেকে সুন্দর করে এইরকম হচ্ছে আমাদের স্টোমাক কন্ট্রোল। ঠিক আছে? দুর্বল একটা স্টোমাক আছে। তো দেখো কিছু কারণে এটা হচ্ছে আমাদের স্টোমাক। তো দেখো আমাদের এটা যদি স্টোমাক হয় এরপর থেকে এইখান থেকে স্টার্ট হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের মধ্যে এখানে হচ্ছে আমাদের কি আছে? এটা হচ্ছে এটা আমরা বলছি এটা হচ্ছে আমাদের স্টোমাক। এটা হচ্ছে আমাদের কি? ডিউডেনাম। ঠিক আছে? এরপরে এইখান থেকে ডিউডেনাম থেকে এখানে শুরু হয়ে যাচ্ছে সুন্দর করে তোমরা এই ধাপে এখানে প্রচুর পরিমাণে এই হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন, মানে ডিউডেনাম মাইলাম। তারপরে এই যে এখান থেকে পরবর্তীতে দেখা যাবে এখান থেকে সুন্দর করে আমাদের লার্জ ইন্টেস্টাইন এখানে চলে আসবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইন আসবে। তাহলে এখানে দেখো তাহলে এই যে আমাদের পার্টগুলো এখানে দেখলাম, তাহলে আমরা বলতে পারি আমাদের এই যে ট্র্যাক্টের কথা চিন্তা করি আমরা ডাইজেস্টিভ সিস্টেম যদি আসি এই অংশগুলোতে আমরা যা দেখলাম এটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনের পার্ট।
স্মল ইন্টেস্টাইন আর এটা হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে? তাহলে আমরা টোটাল সামারি যদি আসি আমরা একটা, তাহলে আমরা আসলে কি দেখতে পাবো? প্রথমে আমাদের স্টার্ট হচ্ছে কি? ওরাল অরিফিস থেকে, ওরাল অরিফিস থেকে। ঠিক আছে? ওরাল অরিফিস। তারপরে মানে হচ্ছে তোমার মুখ দিয়ে খাবার ঢুকলো প্রথমে। এবার তুমি চাপাচ্ছ কোথায়? ওরাল ক্যাভিটিতে। তার মানে তোমার আসবে হচ্ছে ওরাল ক্যাভিটি। ঠিক আছে? ওরাল ক্যাভিটি গেল। এরপরে সেটাকে তুমি যখন গিলে ফেলতে গেলা, প্রথমে সেটা যাবে কোথায়? তোমার ফ্যারিংসে। তার মানে প্রথমে গেল হচ্ছে ফ্যারিংসে, সেখান থেকে তোমার হচ্ছে ফ্যারিংসে যাওয়ার পরে তোমার চলে যাবে ইসোফেগাসে। ঠিক আছে? ইসোফেগাসে গেল। ইসোফেগাসে গেল। ইসোফেগাসের পরে তোমার যাবে হচ্ছে স্টোমাকে। স্টোমাকে চলে গেছে। স্টোমাক থেকে নেক্সট যে জায়গাটা যাবে সেটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন। এটা থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে। ঠিক আছে? এই স্মল ইন্টেস্টাইন গেল, সেখান থেকে চলে যাবে হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে? আবার লার্জ ইন্টেস্টাইন চলে গেল, তারপরে সুন্দর করে সেই খাবারটা লার্জ ইন্টেস্টাইন থেকে পরবর্তীতে কোমরে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে এখানে দেখো আমাদের এখানে পরীক্ষায় কোশ্চেন আসবে কি? সেটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনের পার্ট কোনগুলো? স্মল ইন্টেস্টাইনের পার্ট হচ্ছে মনে রাখবা ডিজে আলি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডিজে আলি। ডিজে আলি কি আসলে? ডিতে হচ্ছে ডিউডেনাম, ডিউডেনাম, যেটা হচ্ছে জেজুনাম, জেজুনাম আর আলিতে আইলিয়াম। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ডিজে আলি, সেটা হচ্ছে ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম। এটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনের পার্ট। তুমি যদি স্মল ইন্টেস্টাইনের পার্ট মনে রাখো, স্বাভাবিকভাবে তোমার আলাদা আমাদের লার্জ ইন্টেস্টাইনের পার্টগুলো আলাদা মনে রাখা লাগবে না। তারপর যারা জানতে চাও, তাহলে ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে লার্জ ইন্টেস্টাইন শুরু হচ্ছে সিকাম দিয়ে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সিকাম, তারপরে হচ্ছে কোলন, কোলনের একটা পার্ট আছে একটু পরে দেখব। তারপর হচ্ছে কি আমাদের রেকটাম। ঠিক আছে? আমাদের এই রেকটাম, তারপর হচ্ছে অ্যালকাল দিয়ে শেষ। ঠিক আছে? রেকটাম, অ্যালকাল দিয়ে তারপর হচ্ছে শেষ। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইনের পার্টগুলো। তাহলে এই যেগুলো আমরা এখান থেকে গেছি, এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে আমাদের। এখানে অ্যাডিশন এখান থেকে আসছে। ওরাল অরিফিস, ওরাল ক্যাভিটি, ফ্যারিংস, ইসোফেগাস, স্টোমাক। স্টোমাকের ক্ষেত্রে আমাদের লেংথ লাগবে, যেটা আমরা পরে পড়ব। এখানে দেখো স্টোমাকের পার্টগুলো নিয়ে চিন্তা করছি না, স্টোমাক যখন পড়ব তখন পার্টগুলো পাবো। স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম, এখানে দেখো মেডিকেল অ্যাডিশন থেকে কোশ্চেন আসছে। আর লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রে সিকাম, কোলন, কোলন মধ্যে হচ্ছে একটা পার্ট আছে, আমরা পরে দেখে পড়ব। সেটা হচ্ছে রেকটাম, আর লাস্ট হচ্ছে অ্যানাস। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের এই এলিমেন্টারি ট্র্যাক্টের এলিমেন্টারি ক্যানেল। তার মানে এটা আসলে কি? আমাদের এলিমেন্টারি ক্যানেল গেল। এখন আমাদের এলিমেন্টারি সিস্টেম, এটার মধ্যে দুইটা পার্ট আমরা জানি, একটা হচ্ছে এলিমেন্টারি ক্যানেল আর একটা হচ্ছে কিছু গ্ল্যান্ড আছে। গ্ল্যান্ডুলার সিক্রেশন দিয়ে আমাদের ডাইজেশন হচ্ছে। তার মানে এখানে হচ্ছে কি আছে আসলে? এই আমাদের এলিমেন্টারি ক্যানেলটা আসলে এখানে মেকানিক্যাল ডাইজেশন করতে হেল্প করবে। আর এই যে গ্ল্যান্ডুলার সিক্রেশন যেগুলো আছে, এগুলো আসলে মেইনলি আমাদের কি করবে? আমাদের যে কেমিক্যাল ডাইজেশন আছে সেটা কাজ করবে। তাহলে এই এলিমেন্টারি ক্যানেলগুলো, গ্ল্যান্ডগুলো, এটা হচ্ছে আমাদের এনজাইম সিক্রেট করবে। ঠিক আছে? সাম হরমোনস করবে, সেটা আমরা দেখব একটু পরে। এখন আসো আমাদের প্রথমে আসি এলিমেন্টারি ট্র্যাক্টের ফার্স্টেই আমাদের ওরাল ক্যাভিটিতে। ওরাল ক্যাভিটিতে যদি আসো, প্রথমে যে জিনিসগুলো সিকাম, অ্যাপেন্ডিক্স, কোলন, আমরা পড়ব। তো আমরা যেটা বলছিলাম, আমাদের এলিমেন্টারি ক্যানেলের ক্ষেত্রে প্রথমে যেটা আছে ওরাল অরিফিস। এখানে আমরা কিছু মেকানিক্যাল ডাইজেশনের পার্ট নিয়ে কথা বলব। যেমন টাং আছে, আমাদের টিথ আছে। এখন টিথ নিয়ে যদি কথা বলা হয়, টাং নিয়ে যদি বলি, টাং নিয়ে তুমি স্বাভাবিকভাবে যে খাবারটা খাচ্ছ, এই পুরো একটা টেস্ট পাচ্ছ, তাই না? এই টেস্ট তুমি কিভাবে পাচ্ছ? কারণ এখানে টেস্ট বার আছে। ঠিক আছে? এই টেস্ট বারটাই তোমাকে আসলে টেস্ট দিচ্ছে। এখন এই টেস্ট বারটার কথা যদি আমি বলি, মনে করো এটা হচ্ছে তোমার একটা, এইখানে আমি চিন্তা করি, এইখানে হচ্ছে এটা হচ্ছে তোমার টাং। ঠিক আছে? এখন এই টাংটাকে, তোমার টাংটাকে আমি হচ্ছে কয়েকটা পার্টে ভাগ করি। যেরকম এটা হচ্ছে একদম ফ্রন্টের পার্ট। ঠিক আছে? তার মানে এটা ফ্রন্টের পার্টটাকে আমরা বলছি অ্যান্টেরিয়র পার্ট। অ্যান্টেরিয়র মানে হচ্ছে সামনে, ল্যাটারাল মানে সাইডে, মিডিয়াল মানে মাঝখানে। ঠিক আছে? অ্যান্টেরিয়র মানে হচ্ছে সামনে, ল্যাটারাল মানে হচ্ছে সাইডে, আর মিডিয়াল মানে মাঝখানে। তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট। ঠিক আছে? তার মানে একটা ফ্রন্টে আছে সেটা। এবার দেখো এটা এখানটা, এই জায়গাটা যদি চিন্তা করো, এটা আসলে কি বলতো? ফ্রন্টের সাইডে আছে না? তার মানে এটা যদি অ্যান্টেরিয়র হয়, অ্যান্টেরিয়র হয়, এটা হবে হচ্ছে অ্যান্টেরোল্যাটারাল, অ্যান্টেরো মানে হচ্ছে সামনে আর ল্যাটারাল মানে হচ্ছে সাইডে। তার মানে সামনের দিকে সাইডে। এটা তাই। আবার এরপর যদি তুমি চিন্তা করো, তোমার এই পাশটায়, এটা হচ্ছে পেছনের দিক না? অ্যান্টেরিয়র হচ্ছে সামনে ছিল, তাহলে এটা পেছনের দিক। তাহলে এটা হচ্ছে পোস্টেরিয়র ল্যাটারাল, পোস্টেরিয়র ল্যাটারাল। আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে একদম পোস্টেরিয়র, পোস্টেরিয়র মানে হচ্ছে পিছনে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের চারটা, মানে আমরা একটা জোনে ভাগ করছি। এই জোনের মধ্যেই আমাদের হচ্ছে টেস্ট বার থাকে, যেটা ওই জোনে সবচেয়ে বেশি থাকে। তুমি চিন্তা করো, এই যে আমাদের যে জোনগুলো আমরা ভাগ করছি, আমরা হচ্ছে একেবারে সামনে থেকে পেছনে গেছি। তাহলে একেবারে ফ্রন্ট অ্যান্টেরিয়র, এরপর অ্যান্টেরিয়র ল্যাটারাল, তারপর পোস্টেরিয়র ল্যাটারাল, এরপর একেবারে পোস্টেরিয়র। ঠিক আছে? তাহলে সামনে থেকে পেছনে এই সিরিয়ালটাকে আমরা সুন্দর করে মনে রাখতে পারি যে আমরা বলতে পারি মালটা, তিতা। ঠিক আছে? তাহলে এটা তুমি কিভাবে মনে রাখো? মনে রাখো মতে হচ্ছে মিষ্টি। এখন তুমি চিন্তা করো, তুমি স্বাভাবিকভাবে এইটুকু জানো মিষ্টি, মিষ্টি, সুইটনেস। তার মানে এই ফার্স্টের পার্ট মানে কি আমাদের এই যে অংশটা। তাহলে এখানটা কি হবে? সুইট টেস্টের জন্য মেইনলি রেসপন্সিবল হবে। তাহলে কিন্তু ভিতরে কথা সুইট পাবো না, পাবা। কিন্তু এই জায়গাটায় সুইট টেস্টের জন্য বা সুইটনেসের জন্য টেস্ট বারটা বেশি পরিমাণে থাকে এই জায়গাটায়। তাহলে এটা আমরা এখান থেকে দেখেছি। এবার আসো নতে হচ্ছে লবণ, লবণ কি? সল্টি টেস্ট আসবে। ঠিক আছে? বা এই জিনিসটা আমরা বলছি স্যালিনিটি। ঠিক আছে? তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের সল্টি টেস্টের জন্য এই জায়গাটা আছে। এবারে টক হচ্ছে টক। ঠিক আছে? টক আসলে কি? সাওয়ার। তাহলে এই পার্টটা আমাদের কি? এই পার্টটা হচ্ছে সাওয়ার টেস্ট দিবে। ঠিক আছে? আর তিতা, তিতা তো তুমি বুঝতে পারছো, বিটার। তাই তো? বিটার। তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের বিটার টেস্টের জন্য, একেবারে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে বিটার টেস্টের জন্য মেইনলি রেসপন্সিবল। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টাংটা আছে, টাংয়ের প্রত্যেকটা এরিয়াতে কোথায় কোন টেস্ট বারটা বেশি আছে সেটা। তাহলে এই অনুযায়ী হচ্ছে তুমি যখন মিষ্টি খাওয়া চিন্তা করবে, সামনে মিষ্টি দিবা, বেশি পাচ্ছ, বেশি মিষ্টি আছে, অপোজিট দিকে বেশি মিষ্টি আছে, এরকম আসলে না। তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। শুধু ল্যাটারাল রিজন বলতে ল্যাটারাল দুই ভাগে ভাগ করছি আমরা। ল্যাটারাল যদি বলতাম, তাহলে দেখো ল্যাটারাল মানে দুই সাইডে। এখন দুই সাইডে দুই ধরনের আছে, সাওয়ার আছে আর হচ্ছে সল্টি আছে। এইজন্য ভাগ করছে। ল্যাটারালের সামনের দিকে যেটা, সামনের দিকে ল্যাটারাল পার্টটা সল্টি, পিছনের দিকে ল্যাটারাল পার্টটা সাওয়ার। আশা করি স্পন্দন বুঝতে পারছো। সরি, আমাদের প্রমাণ বুঝতে পারছো। মাঝখানে কি টেস্ট পাবো? হ্যাঁ, মাঝখানে টেস্ট পাবো, অবশ্যই পাবো। তুমি পাও না? এখানে আছে ছড়ানো ছিটানো অনেক টেস্ট বার আছে। কোন স্পেসিফিক টেস্টের জন্য না, সব টেস্টের জন্য টেস্ট বার আছে, কিন্তু এই জায়গাগুলোতে বেশি বেশি টেস্ট বার আছে ওই স্পেসিফিক টেস্টের জন্য। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে আমাদের এখানকার আমাদের যে ব্যাপারগুলো। তাহলে এই হচ্ছে আমাদের টেস্ট বারের যে ব্যাপারগুলো। এখন এই টেস্ট বারগুলো আসলে কি হয়? তুমি চিন্তা করো, এমন তোমাদের অনেক গরম খাচ্ছে যে দীপক গেছে, এরপর টেস্ট পাচ্ছ না ঠিকমতো, এরকম কাকা হয়েছে, আমার কাছে একটু জানাও, যেমন হচ্ছে ইয়েস নো আমি হচ্ছে চালু করেছি, তোমাদের জানাও যে কাকা এরকম হয়েছে। এই জিনিসগুলো হয়েছে কিনা? অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো হয়েছে। ভেরি গুড। তাহলে দেখো আমরা এই জিনিসটা আসলে হয়। আমি নিজে দেখো, মানুষ কফি দেখলে আরে বিরাট পৃথিবী টেস্ট চলে গেছে। দেখা যাচ্ছে এরকম মাসা রান্না হয়েছে, বিরিয়ানি টিরিয়ানি মাসা একটু পরে খাবো, তার আগে একটু চিন্তা করলাম এরকম কফি খেয়ে নেই একটু। দেখা গেলো এরকম এক দেড় ঘন্টা আগে একটু কফি খেয়ে গেছি, বাস টেস্ট এরপর শেষ, বিরাট পৃথিবী। তো এই যে ঘটনাগুলো ঘটতেছে আসলে এখানে আসলে কি হয়? আমাদের টেস্ট বারগুলো আসলে এখানে হিটের কারণে সমস্যা হচ্ছে। কিন্তু তারপরে কিন্তু আমরা টেস্ট পাও না। দেখা যায় যে আমাদের এই টেস্ট বারগুলো ওইভাবে করা করি, তাছাড়া যে টেস্ট বারগুলো আছে নরমালি দেখা যায় 5 থেকে 10 দিন পরে দেখা যায় টেস্ট বারগুলো আবার রিপ্লেস হয়। ঠিক আছে? অনেক টেস্ট হয়ে গেছে, টাকা হয়ে গেছে, শেষ হয়ে যাচ্ছে, অন্য কিছু লাগছে। এইভাবে 5 থেকে 10 দিন পর এই টেস্ট বারগুলো কি রিপ্লেস হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো এখান থেকে দেখছি। তাহলে এই জিনিসগুলো দেখো আমাদের এখানে সুন্দর করে দেওয়া আছে। এই যে ফার্স্টে আমাদের টেস্ট বারগুলো থাকে, যেটা দেখো আমাদের এই অ্যান্টিরিয়র পার্ট হচ্ছে সুইট, অ্যান্টিরিয়র পার্ট হচ্ছে সল্ট, পোস্টেরিয়র পার্ট হচ্ছে আমাদের সাওয়ার, আর পোস্টেরিয়র হচ্ছে বিটার টেস্ট দিচ্ছে। ঠিক আছে? কিন্তু কখনো আমরা ঝালের কিন্তু কোনো টেস্ট পাই না। ঝাল আসলে কি জানি? ঝাল আসলে কিছুই না। আমাদের এই টেস্ট বারগুলোতে ইরিটেশন ক্রিয়েট করে। এই যে ইরিটেশন বিরক্ত লাগছে, ওটা বিরক্ত লাগে এই টেস্টটা। যার কারণে ঝালের কারণে ওই যে ইরিটেশনটা, ওইটাই আমাদের ঝালের ফিলিংস বা স্পাইসি ফিলিংস হয়। ঠিক আছে? এটা রিপ্লেস হয় কি 5 থেকে 10 দিন পর। তাহলে এই জিনিসগুলো এখান থেকে পেয়েছি। এখন আসো আমাদের এইখানে মুখের মধ্যে আরো ইম্পর্টেন্ট কিছু স্ট্রাকচার আছে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এখানেই স্যালাইভারি গ্ল্যান্ড আছে। স্যালাইভারি গ্ল্যান্ড আছে। ঠিক আছে? স্যালাইভারি গ্ল্যান্ড। এই যে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড আছে, এগুলো আসলে কি কি? ঠিক আছে? তুমি প্রথমে চিন্তা করো, ওই যে একটা কথা শুনছো না, কানের উপর কানের নিচে চালাবো। এই যে কানের এখানে যে চালানো হয়, তাহলে এখানে একটা হচ্ছে গ্ল্যান্ড আছে। চালানো করছো, এখানে যে গ্ল্যান্ডে চালানো করছো সেটার নাম হচ্ছে তোমার প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড আমরা একটু পরে দেখবো। এরপর যদি আসি কানের নিচে চালানো শেষ হলো, দেখো কানের নিচে চালানো হবে, আমাদের চালানো আছে সে এই নিচে ম্যান্ডিবল নয় পারতেছে না। তাহলে ম্যান্ডিবলের নিচে আরেকটা গ্ল্যান্ড থাকে, সেটার নাম হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। সাবম্যান্ডিবল হচ্ছে নিচে। ঠিক আছে? তাহলে ম্যান্ডিবল আছে আমাদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। ঠিক আছে? তাহলে এখানে আমরা এটা পেয়েছি। আর তারপরে আমরা কথা বলতেছি লিঙ্গ মানে হচ্ছে টাং। লিঙ্গ মানে হচ্ছে টাং। আমরা কথা বলছি ল্যাঙ্গুয়েজের জন্য রেসপন্সিবল কে? টাং না? আমরা আমাদের টাং নামে কথা বলতেছি। তাহলে এই যে ল্যাঙ্গুয়েজ আসছে টাং থেকে, এই টাং হচ্ছে লিঙ্গুয়া। সেখান থেকে আমরা একটা সাবলিঙ্গুয়াল, মানে টাঙের নিচে যে একটা আমাদের গ্ল্যান্ড আছে স্যালাইভারি গ্ল্যান্ড, সেটা বলে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। ঠিক আছে? সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা গ্ল্যান্ড আছে, সেখান থেকে আমাদের কি সিক্রেশন হয়? স্যালাইভা সিক্রেশন হয়। এই যে তোমাকে যদি আমি এখন বলি, তুমি জাস্ট ইমাজিন করো, চোখটা বন্ধ করো সবাই। চোখটা বন্ধ করে জাস্ট ইমাজিন করো, তুমি চোখ খুলছো, এই সময় তোমার সামনে মানে তেঁতুলের চাটনি আছে, ফুচকা আছে, ওফ মানে হচ্ছে একটু হালকা স্পাইসি ফুচকা, তার সাথে হচ্ছে তোমার সামনে যা যা পছন্দ করো কাচ্চি বিরিয়ানি রাখা আছে, মানে রসুন জায়গা দিও। তো এই জিনিসগুলো সামনে রাখা আছে। তো ফুচকাটা অর্ডার চিন্তা করো, এইগুলো অর্ডার চিন্তা করো, স্বাভাবিকভাবে এখন তোমার
আমার নিজের স্যালারি হচ্ছে তোমার নিজের স্যালারি হচ্ছে কিনা তাহলে এই স্যালারি হচ্ছে আমাদের এই স্যালারি গ্যারান্টি ঠিক আছে তাহলে তোমাদের স্যালারি একদম রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে আমরা দেখলাম ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের এখানকার স্যালারি গ্যারান্টি যেটা পাশাপাশি এইগুলো আমাদের এখানে সুন্দর করে লেখা আছে 3 প্লাস স্যালারি গ্যারান্টি আমরা দুই সাইডে ছয়টা তার মধ্যে হচ্ছে আমাদের প্রায়োরিটি গ্যারান্টি থাকে এর এখানে সাবমিট গ্যারান্টি থাকে সাবমিট গ্যারান্টি আমাদের টাকা থাকে সাবমিট গ্যারান্টি ঠিক আছে এখান থেকে আমাদের স্যালারি হয় অলমোস্ট 1200 টু 1500 ml স্যালারি সিকুয়েশন হয় তুমি সারাদিন এগুলো চিন্তা করতে তোমার টাকা মুখে বন্ধ হয়ে গেছে স্যালারি ঠিক আছে তাহলে এগুলো আমাদের এখানকার তাহলে আসো এখানে এই কোশ্চেন আছে এখানে আছে 6টা কোশ্চেন আমাদের আসছে বলো এই 6টা কোশ্চেন which type of taste bud is present at the tip of the human tongue ঠিক মানে হচ্ছে anterior body তাহলে আমরা বাদ দিয়ে মনে আছে না ভেরি গুড তাহলে সুইটনেস না সবাই মালটা বলছে মত হচ্ছে মিষ্টি ঠিক আছে এবার আমাদের টিথ বা ডেন্টাল ফর্মুলা আসি দেখো আমাদের দাঁতের কাছে আসি পাশে বইটা বই থাকে পাশে রাখলাম তো দেখো আমাদের দিদিটা আমি নিচের পাটা রাখছি ঠিক আছে যেটা আমাদের হচ্ছে দাঁত 32টা দেওয়া আমরা জানি তো আমাদের উপরে যে পেটটা উপরে যেটা আছে উপরে যেটা আছে নিচের সেখানে দাঁত আছে ঠিক আছে এখন দেখো আমাদের দাঁতের ক্ষেত্রে তোমাদের বলা হয় এখানে মেইনলি আসলে কয় টাইপের দাঁত থাকে আমাদের দাঁত থাকে ইনসিসর ক্যানাইন প্রিমোলার আর মোলার এই টাইপের তাহলে ইনসিসর ক্যানাইন প্রিমোলার আর মোলার ইনসিসর হচ্ছে সবার সামনে থাকে মানে এই যে আমাদের এইগুলো এটা যেগুলো আছে তোমার অনেক একটু বড় হয় ইদুর দাঁতের মতো হয় তাহলে সেটা হচ্ছে আমাদের ইনসিসর টিথ তুমি যদি এটা অর্ধেক করে ফেলো তাহলে দেখবে এই যে এখানটা এরকম এরকম এখানে ইনসিসর টিথ আছে ঠিক আছে এই যেগুলো হচ্ছে ইনসিসর টিথ এরপরে যে দাঁতটা তোমার দাঁতের ঘুমকে দিত তার মানে হচ্ছে ভ্যাম্পায়ারের দাঁত ঠিক আছে আমি তো বলে দিছি আসলে তো বলতে থাকে না যেটা তোমরা মুভিতে দেখো যে ভ্যাম্পায়ার যে তোমার রক্ত চোষে নাই তাহলে সেই ভ্যাম্পায়ারের যে টিথটা সেটা হচ্ছে আমাদের ক্যানাইন টিথ ঠিক আছে এটা হচ্ছে আমাদের সেই ক্যানাইন টিথ ঠিক আছে তাহলে দেখলাম এরপরে দেখা যাবে আমাদের এখানে এরপর থাকবে হচ্ছে প্রিমোলার মানে প্রিমোলার হচ্ছে আগে কার আগে মোলার লাগে তাহলে এখানে দেখা গেল এখানে এরকম প্রিমোলার থাকবে ঠিক আছে তাহলে এই জিনিসটা আমরা এখানে পেয়েছি এরপরে থাকবে সেটা হচ্ছে মোলার টিথ ঠিক আছে এরপরে থাকবে সেটা হচ্ছে মোলার টিথ এরপরে আমাদের হচ্ছে মোলার টিথ ঠিক আছে তাহলে এইবার দেখো এখানে তোমরা আমাদের কয়টা ছিল এক সাইড চিন্তা করো এই ইনসিসর ছিল কয়টা ইনসিসর ছিল দুইটা ক্যানাইন কয়টা ক্যানাইন একটা প্রিমোলার কয়টা দুইটা আবার মোলার কয়টা তিনটা তাহলে এক সাইডে আমাদের ইনসিসর ক্যানাইন প্রিমোলার মোলার 2 1 2 3 এরকম আছে আর এই এই পাশে এটা আমরা লেফট সাইড দিলাম রাইট সাইডে চিন্তা করি সিমিলারলি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারবো আবার এটা তো আমাদের নিচের যে দাগগুলো আছে সেগুলো তাহলে উপরে দাগগুলো চিন্তা করি এটা বাইরে যদি উপরে দাগ থাকে তাহলে এটা নিচে আমরা লিখি নিচে দাগগুলো সেম হবে না I2 C1 P2 M3 into 2 তাহলে টোটাল আমাদের কত হলো 2 আর 3 3 আর 2 5 আর 3 8 আর 2 16 তার মানে উপরে 16টা নিচে 16টা টোটাল 32টা হলো ঠিক আছে এটা হচ্ছে আমাদের ডেন্টাল ফর্মুলা ঠিক আছে এখন সেই দাগগুলো আমরা কিভাবে কাজ করি কি করি না করি হ্যাঁ অনেকের রিজন থাকে হ্যাঁ অনেকের তো থাকে আমার নিজেরও তো নাই ঠিক আছে তার মানে হচ্ছে আমি নিজেও বুঝতে পারিনি রিসেন্ট ক্লাসে ডেটা ফর্মুলা মেডিকেল সাথে ছিল ডেটা ফর্মুলা ডেটা আছে মেডিকেল আছে এটা আমরা চিন্তা আমরা দেখব কিন্তু ডেটা ফর্মুলা বলতে ডেটা ফর্মুলা না থাকে এখানে একটু টুইস্ট দিয়ে কোশ্চেন আছে ঠিক আছে দেখব তো দেখো আমরা বলছি বসে আসো আমাদের ইনসিসর টিথ আসলে কি করে দেখো আমাদের একেবারে সামনে টিথ তুমি কি করে খাবারটা নিয়ে সেটা হচ্ছে টিয়ার করো টিয়ার জন্য ইউজ করো তাহলে টিয়ার করার জন্য এটা ইনসিসর টিথ কি করবে সেটা কাট করবে আর টিয়ার করবে ঠিক আছে এটা ক্যানাইন যেটা সেটা হচ্ছে চিন্তা করো এদিকে আমাদের ফুটা হয়ে যাবে না চিট হয়ে যাবে তাহলে এটা আসলে কি করবে এই ক্যানাইনটা সে ফুটা করে চিটে শেষ করবে মানে ফুটা করে সে আসলে কি করবে টিয়ার করতে হেল্প করবে প্রিমোলার এটা হচ্ছে এদিকে দিকে দাঁত এটা আসলে আমরা চালাই তাহলে এই যে চালানোর কাজ করতেছি চিউইং এর কাজ করতেছি প্রিমোলার মোলার আলটিমেটলি সেই চিউইং এর কাজ করবে ঠিক আছে তাহলে এটা আসলে কি করবে আমাদেরকে চিউইং এর কাজ করবে সেটা একদম পিছে হবে গ্রাইন্ডার আছে সেই গ্রাইন্ডারের মধ্যে ব্রেক করে দেবে তাহলে এটা হচ্ছে সেই কাজটাই করতেছে ঠিক আছে কাজটা আমাদের খুব কম আসে মেইনলি আমাদের কোন জায়গায় কি দাঁত আছে সেগুলো আমাদের বেশি আসে যেরকম যে টাইপস অফ টিথ ইনসিসর চারটা ক্যানাইন প্রিমোলার এরপর হচ্ছে মোলার কোনটা কি কাজ করতেছে সেই জিনিসগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে ঠিক আছে তাহলে এই জিনিসগুলো এখান থেকে দেখতেছি এখন এটা তো আমরা এখান থেকে পেয়ে গেলাম নেক্সট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে হ্যাঁ আমাদের সবার ক্ষেত্রে টিথ কি এরকম হয় দেখো আমাদের দাঁতের কি আমাদের টিথের কিছু স্পেশালিটি আছে যেরকম আমাদের টিথটাকে আমরা বলি হচ্ছে হেটেরোডন্ট হেটেরোডন্ট কেন বলি বলতো হেটেরোডন্ট কেন বলি হেটেরো মানে ডিফারেন্ট হোমো মানে হচ্ছে সেম তাহলে হেটেরোডন্ট বলা হয় কারণ আমাদের চার টাইপের টিথ আছে ইনসিসর ক্যানাইন প্রিমোলার মোলার চার টাইপের থাকার কারণে এটাকে আমরা বলছি হচ্ছে চার টাইপের টিথ থাকার কারণে এটাকে আমরা বলছি হেটেরোডন্ট ঠিক আছে নেক্সট জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ডাইফায়োডন্ট ঠিক আছে ডাইফায়োডন্ট ডাইফায়োডন্ট কেন বলছি ডাই মানে হচ্ছে দুই আর এক্ষেত্রে আসলে কি হয় আমাদের দাঁত একবার ওঠে ছোট একটা চিন্তা করো যখন ছোট ছিল তখন তোমার কি হতো তখন তোমার ছোট দাঁত ছিল ওই মানুষের দুধ দাঁত বা হচ্ছে মিল্ক টিথ বা এটাকে আমাদের ডিসিডাস টিথ তো এই যে টিথ আছে এই মাসে একটা সময় টাইম করে ওই আমাদের বলে যে ইউনিট চলে গেছে দাঁত থেকে ইউনিট চলে গেছে সুন্দর করে টান দিয়ে গাইড করে দিত দাঁত আর কানা করতাম তো এই যে ছোট ছোট দাঁতগুলো যখন হচ্ছে অনবিকল চলে গেছে সেই দিকগুলো যাওয়ার পরে আমাদের দুটো দাঁত আছে আমাদের দুইবার দাঁত ওঠে সেই জন্য আমাদের এই টিথটাকে বলা হয় ডাইফায়োডন্ট এরপর দেখো এবার 3 নম্বর পয়েন্ট আসি বলা হচ্ছে থেকোডন্ট থেকোডন্ট থেকো মানে কি থেকো মানে হচ্ছে গর্ত ঠিক আছে গ্রুভ বা গর্ত তাহলে দাঁতগুলো কথা চিন্তা করো দাঁত যখন বলে দেখো তখন তুমি খেয়াল করতে যে আমাদের দাঁতটা কি গর্তের মধ্যে আটকানো থাকে এই জন্য এটাকে আমাদের বলা হচ্ছে থেকোডন্ট তাহলে এই যে তিনটা জিনিস সেটা মানে চারটা আছে সেজন্য ডাইফায়োডন্ট দুইবার আমাদের হয় সেজন্য আর আমাদের এই থেকোডন্ট হচ্ছে গর্তের মধ্যে দাঁত থাকে সেই জন্য হচ্ছে আমাদের বলা হচ্ছে থেকোডন্ট ঠিক আছে এই গর্তটাকে আমরা বলা হচ্ছে অ্যালভিওলাই ঠিক আছে অ্যালভিওলাই বলা হয় তাহলে এই জিনিসটা হেটেরোডন্ট মানে হচ্ছে এটা মানে ডিফারেন্ট আমাদের ডিফারেন্ট দাঁত আছে চারটা বেসিস ক্যানাইন প্রিমোলার মোলার সেজন্য ঠিক আছে নাজিব আসলে বুঝতে পারছো তাহলে এই জিনিসগুলো আমরা দেখছি মোলার প্রিমোলার ডিফারেন্স কি মোলার প্রিমোলার ডিফারেন্স আসলে অলমোস্ট সিমিলার টাইপের কিন্তু প্রিমোলার থেকে মোলার একটু বড় হয় এবং এটা আসলে যে পিছনের দিকটা মানে প্রিমোলার পর দিকে একটু বড় বলে এগুলো আলাদা করা আছে তখন আসো আমাদের এই জিনিসগুলো এখানে দেওয়া আছে যে এখানে দেখো 20 মিলি হয় আমাদের 20 মিলি হয় কারণ কি আমাদের এখানে টুয়াইস গ্রোথ হয় আলভিওলার মধ্যে আমাদের এই দাঁতগুলো আবার লজাতে আটকানো থাকে ঠিক আছে আর আমাদের প্রথম দাঁত পড়ে যাওয়ার পরে পার্মানেন্ট টিথ হয় যেটা আসলে আমাদের ওই বলা আছে এটা আসলে হয় কখন 18 থেকে 24 ইয়ার্সের মধ্যে তার মানে আমাদের S24 হয় নাই হয়ে গেছে কিন্তু আমার কিছু নেই ঠিক আছে সবার ক্ষেত্রে এরকম হবে এটা না তো দেখো এটা আমরা দেখছি ডেটা ফর্মুলা ক্ষেত্রে কত ভালো আমাদের এডমিশন থেকে কোশ্চেন আসছে এডমিশন থেকে 16 17 ডেটা 18 19 17 18 এটা অন্য ভাবে কোশ্চেন আসছে কারণ ডেটা ফর্মুলা তুমি মনে রাখবে কি হবে লেখা ক্ষেত্রে তুমি কি করবে তুমি একটা জিনিস মনে রাখবা IC PM এটা তো তুমি মনে রাখো প্রথমে 2 দিবা এরপরে ম্যাথমেটিক্যাল সিরিয়াল যেটা আসে 1 2 3 তাহলে প্রথমে তুমি 2 দিছো 1 2 3 শেষ নিচে আবার দাও সেম ICPM 2 1 2 3 শেষ তাহলে এটা হচ্ছে ডেটা ফর্মুলা উপরে দুই সাইড আছে নিচে দুই সাইড আছে টোটাল 16 ডিভাইডেড বাই 16 আর 16 মানে হচ্ছে 32 টা আছে ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের ডেটা ফর্মুলা এটা হচ্ছে এর ক্ষেত্রে এরাল ক্ষেত্রে ঠিক আছে এরাল ক্ষেত্রে এখন খেয়াল করো এখানে আমরা দেখাচ্ছি এটা কি ফার্মুলা এটা হচ্ছে ফার্মুলা আর এই ফার্মুলাটাকে বলা হচ্ছে উইজডম টিথ ঠিক আছে ফার্মুলাটাকে বলা কি উইজডম টিথ মানে হচ্ছে ডাকেল যেটা না উঠলে তুই ব্যাকেল ঠিক আছে যেরকম আমিও তো এটা হচ্ছে আমাদের এখান থেকে দেখছি তাহলে এখানে দাঁতগুলো কোনো সমস্যা নাই কিন্তু দাঁতগুলো যেরকম মিলে পারতেছ না দেখা গেল 27 আছে তোমার নিজে এখন দেখা গেল 28 আছে এরকম 30 আছে 32 টা তুমি মিলে পারতেছ না তখন তো পরীক্ষা করে যাবে তোমার যদি চারটাই মানে আকেল বা উইজডম টিথ উঠে যায় তাহলে কি তো দেখো তাহলে এটা আজ মনে করো তোমার ডিসিপ্লিন আছে বা মিল টিথ যেটা বলছি ছোট বাচ্চা সেটা তুমি নিজের মধ্যে মিলে হবে মিলে পারবে না তাহলে এটা হচ্ছে আমাদের এরাল ক্ষেত্রে এই জিনিসগুলো দেখছি কিন্তু যখনই আমাদের ডিসিপ্লিন টিথ বা মিল টিথের কথা বলবে ডিসিপ্লিন অথবা মিল টিথ যেটা বলবো না কেন এটা ক্ষেত্রে বলবে ক্ষেত্রে এই যে আমাদের প্রিমোলার টিথ এটা থাকে না তার মানে ওদের কি থাকে না প্রিমোলার টিথ থাকে না প্রিমোলার টিথ থাকে না আমরা বলি কি আমরা মোলার টিথ বাদ দিই না ওদের প্রিমোলার টিথ থাকে না আর ওদের ক্ষেত্রে হার্ড মোলারটা থাকবে না হার্ড মোলারটা আমাদের নেই হার্ড মোলারটা হয় পরে যেরকম টিথ তাহলে কি করো তাহলে ওদের ক্ষেত্রে এখানে মানে ওদের যে এটা কি হবে যেটা তোমরা ICPM ঠিক আছে নিচে ICPM এই ICPM এমন করো তাহলে ওদের ক্ষেত্রে এখানে দুটো আছে এখানে একটা আছে কিন্তু প্রিমোলারটা নাই আর মোলার ক্ষেত্রে থার্ড মোলার থাকে না 2 তাহলে এখানে 2 1 0 2 তাহলে এখানে করো উপর দুটো তিনটা আর দুটো পাঁচটা কিন্তু দুটো উপর নিচে ডানে বামে যেহেতু I2 দুটো ডানে তাহলে এখানে কি হলো উপরে থাকছে 10টা নিচে থাকছে 10টা টোটাল 20টা থাকবে ঠিক আছে তাহলে ওই আমাদের কোশ্চেন আছে যে আমাদের ডিসিপ্লিন টিথ বা মিল কোন টিথটা থাকে না আসলে কোন টাইপের টিথ থাকে না তাহলে ডিসিপ্লিন টিথ হচ্ছে যাদের বয়স 6 বছরের নিচে থাকে মানে ছোট বাচ্চা ঠিক আছে আমরা বাচ্চা যেগুলো তাহলে এই হচ্ছে আমাদের ডিসিপ্লিন টিথের ফর্মুলা ঠিক আছে তাহলে এই জিনিসটা আমরা আসলে রিয়েল গেছি কোন টিথ থাকে না আমরা বলেছি প্রিমোলার টিথ থাকে না প্রিমোলার ছাড়া আর কি থাকে না সেটা হচ্ছে হার্ড মোলার টিথ থাকে না সেটা হার্ড নাই ঠিক আছে তাহলে এই পর্যন্ত যাবো না এটা যদি গেলে কেমন জানাবো
ভেরি গুড। তাহলে হচ্ছে আমাদের ক্লিয়ার। তাহলে আমরা এগুলো এখন দেখি। এখানে দেখো তাহলে এই কোশ্চেন হোয়াট ইজ অ্যাবসেন্ট ইন deciduous teeth? কোনটা এখানে অ্যাবসেন্ট? আমার বলে ফেলছে। এটা কুইজে দেওয়া ছিল। ভেরি গুড। তাহলে হচ্ছে আমাদের কারেক্ট কি? আমরা মোলার চিহ্ন বলবো না, কারণ এখানে ফার্মুলা বলে নাই। বলছে কি প্রিমোলার। আমরা কারেক্ট হচ্ছে প্রিমোলার। যদি ফার্মুলা থাকতে হতো, যদি ফার্মুলা বলে নাই মোলার বলছে। মোলার থাকে, দুটো থাকে। এরপর আসো ডেন্টাল মিশন কাটা হচ্ছে কোশ্চেন আছে। বলছে হাউ মেনি মোলার টিথ আর দেয়ার ইন লোয়ার জ অফ অ্যান অ্যাডাল্ট ম্যান? অ্যাডাল্ট বললে আসলে আমরা কি বলতেছি? ওই ICPM থেকে চলে আসবো। ICPM ডিভাইডেড বাই ICPM ইনটু 2 ডিভাইডেড বাই ইনটু 2। এখন বলছে এরকম আমাদের 2 1 2 3 2 1 2 3 মানে 2 1 2 3। এখন বলছে কি এখানে লোয়ার জ, লোয়ার মানে হচ্ছে এইটা। এখন এটাতে m কয়টা আছে? 3টা, 3 2 2 পাশে 6টা। তাহলে কারেক্ট আছে কি? ডি হচ্ছে কারেক্ট আছে। ভেরি গুড। ভেরি গুড। ভেরি গুড। তাহলে আসো হোয়াট ইজ দ্য ডেন্টাল ফর্মুলা অফ 6 ইয়ার ওল্ড গার্ল? মানে 6 বছর পর্যন্ত বলছি আমরা, তাহলে আমি এটা আনসার দাও। ভেরি গুড। তাহলে কাছে কি বিবি বলে আছে। ভেরি গুড। তাহলে আমরা দেখছি। এবার চলো আমাদের ওই মাঝে আমরা বইতে আসি। যেটা অলরেডি তোমাকে বলেছি। ডাইকার্ডন। তোমাদের বলছি না দুইটা হচ্ছে, সেজন্য আমরা ডাইকার্ডন বলেছি। 20টা মিনিট থাকে। এটা আমরা দেখছি। তাহলে এরকম আমাদের মাঝে আমরা বলেছি 8 থেকে 9 টু 10 ইয়ার্স এই জিনিসটা হয়। আর 18 টু 25 বলছে। যেটা সঠিক না। দেখো এবার হেকোডন। হেকোডন বলছে আমরা কি রুটে থাকে বলি মানে হচ্ছে আমাদের অ্যালভিওলার মধ্যে, তাই তো? অ্যালভিওলার মধ্যে সেজন্য আমরা এটাকে বলছি এটা বলছি হেকোডন। হেকোডন মানে হেকোডন ডিফারেন্ট টাইপের আছে, চারটি আছে সেজন্য আমরা বলছি হেকোডন। ঠিক আছে? যেটা ফর্মুলা আমাদের বেরিয়ে গেছে। এই জিনিসগুলো আমরা পড়েছি অলরেডি। আমাদের আলাদা করে এখানে কিছু নাই। জাস্ট মনে রাখতে হবে যে আমাদের টাঙে আমাদের কিছু গ্ল্যান্ড আছে। যেরকম নিউক্লিয়াস গ্ল্যান্ড। যেটা হচ্ছে নিউক্লিয়াস সিক্রেট করে। সিরাস গ্ল্যান্ড, লিম্ফ নোড, এগুলো নিয়ে আসলে আমাদের বলা হয় লিঙ্গুয়াল টনসিল। তাহলে লিঙ্গুয়াল টনসিল আসলে কি? ওই আমাদের সিরাস গ্ল্যান্ড, নিউক্লিয়াস গ্ল্যান্ড এগুলো মিলে ফর্ম করতেছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের এখানে বেরিয়ে গেছে। এবার আমাদের স্টোমাক। স্টোমাকের দিকে আসি। স্টোমাকের ক্ষেত্রে দেখো আমি একটু আঁকার চেষ্টা করি। ঠিক আছে? আবার দুর্বল একটা ছবি আঁকি। তাহলে এই হচ্ছে আমাদের স্টোমাক। আমাদের স্টোমাকের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো আমাদের স্টোমাকের এখানে কি থাকে জানো? এই যে স্টোমাকের খুব কাছে এই জায়গাটা থাকছে আমাদের হার্ট। ঠিক আছে? তাহলে এই জায়গাটা আমাদের হার্ট থাকছে। এখানে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ইসোফেগাস। ইসোফেগাস। এটা হচ্ছে আমাদের ইসোফেগাস। তো ইসোফেগাস যেখানে শেষ হচ্ছে এই জায়গাটা হচ্ছে হার্ট আছে। তাহলে এই জায়গাটাকে আমরা কি বলবো? এই যে জায়গাটা হার্ট আছে, হার্টের মেডিকেল নাম হচ্ছে কার্ডিয়াক। কার্ডিয়াক। সেজন্য হার্টের কাছে যেটা আছে এই রিজনটাকে আমরা বলছি কার্ডিয়া। কারণ এই হার্টটাকে না কিন্তু হার্টের কাছে স্টোমাকের যে পার্টটা সেটা আমরা বলছি কার্ডিয়া। এবার দেখো এই জায়গাটা একটু উঁচু আছে না? এইখানে একটু উঁচু আছে। মসজিদে যেরকম আমরা হচ্ছে গম্বুজ দেখি এরকম একটু উঁচু আছে। তাহলে এই জায়গাটাকে আমরা বলছি হচ্ছে ফান্ডাস। ঠিক আছে? ফান্ডাস। ঠিক আছে? মানে একটা সাপের ফার্ম মতো আছে বলা হয়। এবার দেখো এখানে একটা কার্ডিয়াস আছে। আর এখানেও একটা কার্ডিয়াস আছে। স্বাভাবিকভাবে 1 আর 2 যদি দিয়ে দিই বলতো কোনটা বড়? 1 বড় নাকি 2 বড়? ঠিক আছে? তাহলে এখানে স্বাভাবিকভাবে আমরা বলছি 1 নাম্বার কার্ডিয়াসটা অনেক বড়। এজন্য আমরা বলছি একটা হচ্ছে গ্রেটার কার্ডিয়াস, গ্রেটার কার্ডিয়াস বলছি। আর এই 2 নাম্বারটাকে আমরা বলছি হচ্ছে লেসার কার্ডিয়াস। ঠিক আছে? এটা আমরা দেখছি। এটা তো আমাদের হচ্ছে কি বডি। এটা হচ্ছে আমাদের বডি। এরপরে মানে লাস্টের দিকে যে পার্টটা, যে পার্টটা এখানে কি? এটা হচ্ছে আমাদের ডিউডেনাম হবে। ডিউডেনাম। এই পার্টটা হচ্ছে এই ডিউডেনাম বডির যে কানেক্টিং স্পট সেটাকে আমরা বলছি পাইলোয়াস। তার মানে স্টোমাকের পায়ের কাছে পার্টটা হচ্ছে পাইলোয়াস। পা মানে কি লাস্টের পার্ট না? তো স্টোমাকের লাস্টের পার্টটা হচ্ছে পাইলোয়াস। ঠিক আছে? তার মানে একেবারে শুরুতে হচ্ছে কি হার্টের কাছে যেটা কার্ডিয়া, উঁচু যে পার্টটা সেটা হচ্ছে ফান্ডাস বডি, আর একদিকে আছে বড় পার্ট সেটা হচ্ছে গ্রেটার কার্ডিয়াস, একদিকে আছে ছোট পার্ট সেটা হচ্ছে লেসার কার্ডিয়াস, আর নিচের দিকে পায়ের কাছে হচ্ছে পাইলোয়াস। ঠিক আছে? এটা আছে। এখন খাবার যে আমাদের আসছে সেটা তুমি কি বলছো? এদের এখানে সুন্দর একটা দুইটা দারুণ থাকে। আমরা যখন খাবার খাচ্ছি, খাবার খাওয়ার পরে সেটা স্টোমাক দিয়ে সুন্দর করে আমাদের পেটের মধ্যে যাবে। মানে আমাদের ইসোফেগাস দিয়ে স্টোমাকের মধ্যে যাবে। এখন যাওয়ার পরে সেই খাবারটাকে তো পিগানো হবে, ধোঁয়ায় মারতে হবে। এখন এই ধোঁয়ায় মার খাওয়ার পরে খাবার কি করবে? ফুটটা চাপে যখন বাইরে আনতে পালাই, পালানোর জন্য চেষ্টা করবে। তো সে চেষ্টা করার জন্য যখন চেষ্টা করবে তখন এইখানে একটা দারুণ আছে, আর এইখানে একটা দারুণ আছে। এই দারুণগুলো আটকে দেবে। দেন না কোনো আসতে পারবে না। ফুট যখন এখান থেকে আসবে, আসার পরে তখন এই দারুণ ওয়েলকাম করে আসেন। সুন্দর করে ফুট তো খুশি, আর চিল হয়ে যায়। এখানে দারুণ যেভাবে ওয়ান ওয়েলকাম করতেছে, সে যখন এদিকে আসবে, এরপর স্টোমাক তো সে কি করবে? মাসকুলার মুভমেন্টের মাধ্যমে ইচ্ছা মতো মার দিবে ফুটটাকে। মার দিলে সে করে বাইরে আনতে পালাই। সে এদিকে যাওয়ার চেষ্টা করলে এদিকে একটা দারুণ আছে, এদিকে যাওয়ার চেষ্টা করলে এদিকে একটা দারুণ আছে। তাহলে এই যে দারুণগুলো, এই দারুণগুলোকে বলা হচ্ছে স্ফিংটার। তার মানে এগুলো আসলে কি? এগুলো হচ্ছে স্ফিংটার। স্ফিংটার। এখন দেখো এই জায়গাটাকে আমরা কার্ডিয়া বলছিলাম। তাহলে এই যে স্ফিংটার, এটাকে আমরা কি বলবো? কার্ডিয়াক স্ফিংটার। এটাকে আমরা বলবো কার্ডিয়াক স্ফিংটার। আর এই জায়গাটাকে আমরা বলছি পাইলোয়াস। তাহলে এখানে যে স্ফিংটার, সেই স্ফিংটারটাকে আমরা বলবো পাইলোরিক স্ফিংটার। পাইলোরিক স্ফিংটার। তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি যে এইটা হচ্ছে আমাদের এই খাবারটাকে আসতে বের দিবে না। কখন বের দিবে? যখন এটা পিটার ওয়েলডাং দিয়ে মনে করো এখানে কেমিক্যাল রিঅ্যাকশন করা শেষ, তখন সে 3 করে যাবে। তখন ততক্ষণ খাবার বন্ধ করে দিল। যা করার তোমার শেষ করে দিছো। তো দেখো তাহলে এইভাবে হচ্ছে আমাদের হ্যাঁ এই এরিয়ার নাম হচ্ছে পাইলোয়াস, আর স্ফিংটারটার নাম হচ্ছে পাইলোরিক স্ফিংটার। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে যে জিনিসগুলো আমরা এখানে বললাম সেটা আমি এখানে দেখাই দিই। এই যে আমাদের এখানে টোটাল ক্যাপাসিটি কি? এটা হচ্ছে 30 মিনিটের বাচ্চাদের ক্ষেত্রে। আর বড়দের ক্ষেত্রে দেখতে 2 লিটারের মতো হচ্ছে আমাদের খাবার থাকে। আমরা ধোঁয়া খেতে পারছো। আর ইসোফেগাস যেখানে ওপেন করতেছে সেটা হচ্ছে কার্ডিয়া। এরপর ফান্ডাস আছে। তারপর আমরা লেসার এন্ড গ্রেটার কার্ডিয়ার কথা বলছি, পাইলোয়াসের কথা বলছি, আর কার্ডিয়াক এন্ড পাইলোরিক স্ফিংটারের কথা বলছি। তাহলে কার্ডিয়াক স্ফিংটার শুধু মানে হার্টের পার্ট, এটা আসলে স্টোমাকের পার্ট। ঠিক আছে? তাহলে এইটুকু পর্যন্ত আমরা গেলাম। তাহলে এখানে দেখো আমাদের নেক্সট পেজ যেটা আছে সেই পেজটা যদি আমরা একটু দিয়ে দিই। ভাই অ্যান্টনটা কি? ভেরি গুড কোশ্চেন। অ্যান্টন হচ্ছে পাইলোয়াসের ঠিক আগের পার্টটা। ঠিক আছে? তো অ্যান্টন হচ্ছে আসলে পাইলোয়াসের ঠিক আগের পার্টটা। তো আমরা সবাই জানি এই জিনিসটা সেজন্য বলা হয় কিন্তু ভেরি গুড। তাহলে কার্ডিয়াক স্ফিংটার ইজ প্রেজেন্ট ইন ওয়্যার বিবি। ভেরি গুড। তাহলে কাছে কি আমাদের স্টোমাক আছে। তাহলে এটা আমরা এখানে দেখে গেলাম। এখন আসো আমাদের নেক্সট জিনিসটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনাল ফুড ডাইজেশন। তো আসো স্মল ইন্টেস্টাইনাল পার্ট কি? তোমরা একটু নিজেরা আমাকে জানাও তো স্মল ইন্টেস্টাইনাল পার্ট কি আছে? দুনাম ডিউডেনাম ডিজাইল। ভেরি গুড। ডিউডেনাম ডিজনাম আইয়াম, তাই তো? ভেরি গুড। তাহলে এই জিনিসগুলো আমরা ক্লিয়ার। ডিউডেনাম ডিজনাম আইয়াম, এই জিনিসগুলো ক্লিয়ার। তাহলে এখানে এই জিনিসগুলো দাদা পরে আসি সেই জিনিসগুলো এখন এতক্ষণ পরে আসছে। তিনটা পার্ট আছে ডিউডেনাম ডিজনাম আইয়াম। এটা হচ্ছে এখান থেকে কিছু মনে রাখবা 6 to 7 মিটার সেটা লম্বা হয়। যেটা কোথা থেকে শুরু হয়? ওই পাইলোরিক স্ফিংটার থেকে শুরু ছিল না? এই জিনিস পর্যন্ত এখান থেকে শুরু হয়। এর মধ্যে দেখো আমাদের মনে রাখতে হবে ডিউডেনাম হচ্ছে স্মলেস্ট পার্ট। আমাদের যে ডিউডেনাম আছে, ডিউডেনাম এটা হচ্ছে স্মলেস্ট পার্ট। স্মলেস্ট পার্ট। ঠিক আছে? তারপরে আমাদের নেক্সট জিনিস আছে সেটা হচ্ছে জেজুনাম। জেজুনাম, এই জেজুনামটা যদি চিন্তা করো এটা স্মলেস্ট না, আবার লার্জেস্ট পার্ট না। তাহলে এই টোটাল যে আমাদের স্মলেস্ট আছে সেটা 2/5 খাবার হচ্ছে আমাদের যে জেজুনাম, আর আইয়াম এটা হচ্ছে এটা 3/5 খাবার হবে। আমার সবথেকে লার্জেস্ট পার্ট হচ্ছে আমাদের আইয়াম। আর স্মলেস্ট পার্ট ডিউডেনাম। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের জেজুনাম কি সার্ভে 3 নাম্বার বাচ্চা। ও না স্মলেস্ট না লার্জেস্ট, তো মাঝখানে বসে আছে। তাহলে এই যে এখানে দেখছি এখানে আমরা যখন ডাইজেশন প্রসেস করব তখন দেখব এখানে 3 টাইপের জুস আছে, যেরকম বাইল, প্যানক্রিয়াটিক জুস, অ্যালিসিয়ান জুস এগুলো আসে। সেটা পরে দেখব না। তাহলে আমরা লার্জেস্ট পার্টের ক্ষেত্রে চিন্তা করি এটা হচ্ছে আমাদের লার্জেস্ট পার্ট। ঠিক আছে? লার্জেস্ট পার্টের ক্ষেত্রে আমাদের নেক্সট জিনিস লাগবে সেটা হচ্ছে এখানে তুমি খেয়াল করে দেখো এই যে এইটা হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স। তাহলে লার্জেস্ট এখান থেকে শুরু হচ্ছে। ঠিক আছে? এইখান থেকে শুরু হবে। এই অংশটা হচ্ছে আমাদের লার্জেস্ট। এখন লার্জেস্ট ক্ষেত্রে এই যেখান থেকে শুরু হয় এটা বলা হচ্ছে সিকাম। সিকাম। এই সিকামের পরে বাকি যে অংশটা আছে এই অংশটা হচ্ছে কোলন। কোলন। এখন দেখো এই অংশটা যেটা উপরে দিকে উঠছে সেটা বলা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন। অ্যাসেন্ডিং কোলন। যে অংশটা সোজা গেছে এই অংশটাকে আমরা বলছি ট্রান্সভার্স কোলন। ট্রান্সভার্স কোলন। ঠিক আছে? এটা আমরা কি বলছি? ট্রান্সভার্স কোলন। নেক্সট যে জিনিসটা হচ্ছে নিচের দিকে আছে। নিচের দিকে যে অংশটা আছে সেটা বলা ডিসেন্ডিং কোলন। ডিসেন্ডিং কোলন। ঠিক আছে? এটা আমরা দেখছি। এবার দেখো এবার এখানে একটা এস শেপ, এস এর মধ্যে একটা স্ট্রাকচার আছে না? তাহলে এই এস শেপ স্ট্রাকচারটাকে আমরা বলছি সিগময়েড কোলন। সিগময়েড কোলন। ঠিক আছে? এস শেপ এই স্ট্রাকচারটাকে আমরা বলছি সিগময়েড কোলন। তারপরে এখানে দেখো এখানে একটা পাউচের মতো আছে। এই পাউচটাকে এটাকে আমরা বলছি হচ্ছে রেকটাম। ঠিক আছে? এই জিনিসটা আসলে কি করবে? আমাদের যত স্টুল আছে তার আমাদের পিসেগুলো আছে, তারপর তোমরা যেগুলো বানাইছো ওই জিনিসগুলোকে সে প্রিজার্ভ করবে। এরপর সে কোথা দিয়ে বের করবে? এই যে পোর্ট দিয়ে বের করবে সেটা হচ্ছে অ্যানাস। ঠিক আছে? এই হচ্ছে আমাদের টোটাল স্মল লার্জ ইন্টেস্টাইনাল পার্ট। এই জিনিসগুলো আসলে তোমরা পারবা। এখন এই যে আমাদের সিকাম আছে, সিকামের মধ্যে এই জায়গাটায় একটা এক্সট্রা ভেজিটেটিভ অর্গান থাকে সেটাকে আমরা বলছি হচ্ছে অ্যাপেন্ডিক্স।
তার মানে অ্যাপেন্ডিক্স কোথায় আছে? লার্জ ইন্টেস্টাইনের সিকামে, ঠিক আছে? সিকামের সাথে অ্যাটাচ হয়ে থাকে একটা অ্যাপেন্ডিক্স, ঠিক আছে? একটা টিউবাল স্ট্রাকচার। তাহলে এই জিনিসগুলো এখান থেকে টোটাল যা কিছু বলা আছে সেগুলো এখান থেকে পেয়েছি। বুঝছো? এই সিকামের মধ্যে এখানে হচ্ছে অ্যাপেন্ডিক্স থাকে, এটা আমি সাথে কোশ্চেন। তাহলে এখানে দেখো হোয়াট ইজ দ্য পাউচের পার্ট অফ দ্য কোলন অ্যাডজেসেন্ট টু দ্য অ্যানাস ওয়াল। এটা আমার কুইজ করার দরকার নেই। তুমি হচ্ছে এখানে জাস্ট অ্যানসার দাও। এখানে অ্যানসারটা কি? তুমি একটু অ্যানসার দিয়ে বলো তো। হ্যাঁ, হ্যাঁ, স্লাইডে তো আছেই, তার আগে পড়া শুরু করছি। হ্যাঁ, অ্যাপেন্ডিক্স জিজ্ঞেস করছে অ্যাপেন্ডিক্স লার্জ ইন্টেস্টাইনের পার্ট। দেখো এখানে অনেকে অ্যানসার কি হবে বলছো ডি, কেউ বলছো সি। দেখো আসলে এটা কিসের পার্ট? এটা হচ্ছে রেকটামের পার্ট। তার মানে এটা আসলে রেকটাম হবে, ঠিক আছে? এই লাস্টে যে অপশনটা সেটা আসলে কি হওয়ার কথা? সেটা আসলে রেকটাম হওয়ার কথা। আর রেকটাম হলেই এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যানসার। তোমার অ্যাডমিশন টেস্টে সিমিলার ঘটনা ঘটে। দেখা যায় কি কোশ্চেন দেওয়া আছে সেটা অপশন অ্যানসার কিন্তু নাই। কিন্তু তোমরা এটার সাথে চিন্তা করে যাও এখানে কোনো একটা অ্যানসার হবে, দেখা যায় সেটা কাছাকাছি। কিন্তু হয়তো দেখা যায় এরকম সাবজেক্ট একটা মিস্টেক হয়। মিস্টেক হলে সেই জিনিসগুলো তোমরা ব্ল্যাঙ্ক রাখবা, অ্যানসার করবা না। কারণ ওটা তুমি দেখে যাবে না, ভুল চান্স আছে। আর যদি সাধারণ নোটিস করতে পারে যে হ্যাঁ এটা আসলে ভুল ছিল, প্রিন্টিং মিস্টেক, তাহলে তাহলে এরকম দিবে, তোমার নাম্বার দিয়ে দিবে। শুধু অ্যানসার করতে যাবা না, ঠিক আছে? তো যাই হোক আমাদের এখানে আসো which is not a part of small intestine, এটা অ্যানসার দাও। স্মল ইন্টেস্টাইনের পার্ট না কোনটা? ভেরি গুড। তাহলে এটা কি? ডিউটি ডিজিটালি তো আমরা পেয়ে গেছি, আমাদের কাছে কি? অ্যাপেন্ডিক্স। এবার আসো which part belongs to large intestine, এখানে লার্জ ইন্টেস্টাইনের পার্ট। সেম দেখো তুমি কিন্তু ডিজিটালি পড়লে তোমার অটোমেটিক সব বলে যায়। ডিউরাম ডিজিটাল আইয়াম, বাকি তাহলে কি থাকলো? সিকাম। এটা তুমি পেয়ে গেছো। এবার আসো আমরা যদি আমাদের নেক্সট টপিকে চলে আসি, সেটা হচ্ছে আমাদের এই লার্জ ইন্টেস্টাইনের যে ফাংশন। ঠিক আছে? লার্জ ইন্টেস্টাইনের ফাংশন আমরা হচ্ছে একটা 5 মিনিটের ভিতরে দেখব। তো লার্জ ইন্টেস্টাইনের ফাংশন আসলে তেমন কিছুই না। মনে রাখবা লার্জ ইন্টেস্টাইনে যে আমাদের কোলন আছে, এই কোলনের ফাংশনটা এক্সট্রা স্পেশাল। ঠিক আছে? সেটা হচ্ছে কি? সেটা আমরা হচ্ছে পরে দেব। আগে আমরা যে জিনিসটা দেখছি ব্যাকটেরিয়াল অ্যাকশন। এখানে আসলে কি হয়? এই আমাদের এই যে লার্জ ইন্টেস্টাইনের মধ্যে বেশ কিছু ব্যাকটেরিয়া থাকে। যেগুলো আসলে আমাদের জন্য ক্ষতিকর বা হচ্ছে হার্মফুল এমন না। এই জিনিসটা আসলে কি করতেছে? আমাদের যে বিভিন্ন ধরনের ভিটামিনস দরকার, যেমন বিশেষ করে ভিটামিন কে আর বি12, মানে কে বি12, এই জিনিসগুলো দেখা যাচ্ছে আমাদের ব্যাকটেরিয়াগুলো আমাদের বডিতে প্রোভাইড করতেছে লার্জ ইন্টেস্টাইন থেকে। এরকম একটা ইম্পর্টেন্ট ফিচার। এবার হবে অ্যাবজর্পশন। আমাদের যদি বলি এখানে তোমাদের বই সুন্দর করে বলা আছে যে 70 to 80% ওয়াটার অ্যাবজর্ব হয় কোথায়? এই আমাদের হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে? মানে আমাদের এখানে 70 to 80% হচ্ছে রিসিভ হয়। মেইনলি আসলে সব অ্যাবজর্পশন বেশি হয়। মানে এখানে ফাংশনাল দিকে বলা আছে লার্জ ইন্টেস্টাইনের কথা। এটা তোমাদের পরীক্ষায় তুমি মনে রাখবা। অ্যাবজর্পশন সবসময় বেশি হয় হচ্ছে স্মল ইন্টেস্টাইনে। সেটা খাবারের কথা বলো আর তুমি ওয়াটারের কথা বলো। কিন্তু লার্জ ইন্টেস্টাইনে কোনটা অ্যাবজর্পশন বেশি হয়? লার্জ ইন্টেস্টাইনে ফুলের অ্যাবজর্পশন হয় না। তাহলে কার হয়? ওয়াটারের অ্যাবজর্পশন। তাহলে লার্জ ইন্টেস্টাইন কিছু অ্যাবজর্পশন করে তার মধ্যে মেজরিটি হচ্ছে ওয়াটার। কিন্তু সব বডিতে সবথেকে বেশি ওয়াটার অ্যাবজর্ব হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন। এই জিনিসটা কনসেপ্টটা খেয়াল রাখতে হবে। তার মানে তোমাদের জিজ্ঞেস করে লার্জ ইন্টেস্টাইন কোনটা বেশি অ্যাবজর্ব করে? ফুড পার্টিকেল বাকি হচ্ছে মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, অ্যামিনো অ্যাসিড এগুলা নাকি হচ্ছে ওয়াটার? তাহলে হচ্ছে ওয়াটার। আর ওয়াটার সবথেকে বেশি অ্যাবজর্ব করে কোথায়? তাহলে হচ্ছে স্মল ইন্টেস্টাইন। এইটুকু আমাদের ক্লিয়ার থাকে। ঠিক আছে? তো যাই হোক আমাদের এটার সাথে এই যে আমাদের ভিটামিনগুলো তৈরি করছিল সেগুলো কি অ্যাবজর্ব করে না? এগুলো করে। ওয়াটার অ্যাবজর্ব করে সেটা হচ্ছে মিনারেল সল্ট, গ্লুকোজ, কিছু অ্যামিনো অ্যাসিড, ভিটামিন ডি এগুলো অ্যাবজর্ব করে। সিক্রেশন এখানে আমাদের মনে রাখবা কোলনে একটা ইম্পর্টেন্ট সেল থাকে। ঠিক আছে? সেটার নাম কি? কোলনে গবলেট সেল থাকে। আর অনেক জায়গায় আছে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইনের কোলনে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা কি করবে? আমাদের লার্জ ইন্টেস্টাইনে যে গবলেট সেল যে সিক্রেশনটা হবে সেটা স্লিপারি একটা সিক্রেশন হবে। তার মানে তুমি দেখো তোমার যদি এই যে খাবারটা তুমি খাইছো সেটা দিয়ে আসলে স্টুল প্রোডাকশন হচ্ছে। এখন সেটা তুমি পরবর্তীতে সকালবেলা যে সুন্দর করে তুমি হচ্ছে যে সেটাকে ফেলে আসতেছো, এটার জন্য তোমার একটা স্লিপারি ওয়েলে ভালো হয় না? তাহলে কি তোমার এই স্টুলটা নামবে? তো যার কারণে সেই স্টুলটা কি করতেছে? মাসিং করতেছে। আর এই স্টুলটা আসলে আমাদের দেখা যাচ্ছে যখন স্লিপারি করার কাজটা কি করতেছে? এই স্লিপারি করার কাজটা করতেছে এই গবলেট সেলের সিক্রেশন। ঠিক আছে? এটা আমাদের পরীক্ষাতে গবলেট সেল লার্জ ইন্টেস্টাইনে সবচেয়ে বেশি থাকে। ইভেন তুমি ব্যালেন্স থাকে কিন্তু মনে রাখবা লার্জ ইন্টেস্টাইনে সবচেয়ে বেশি থাকে। লার্জ ইন্টেস্টাইনে কোথায়? কোলনে। এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়েছি। আর স্টোরেজ অফ ফুড, তারপর স্টুল প্রোডাকশন এই জিনিসটা তো করি। আর স্টুলের সাথে আমাদের ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো বের করে দিই। ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমাদের ডাইজেস্টিভ গ্ল্যান্ড আমরা শুরু করব। তার আগে হচ্ছে আমরা জাস্ট একটা 5 মিনিট একটা ব্রেক নিই। 4টা 3 বাজে আমরা তারপর শুরু করব। ঠিক আছে? ভিটামিন কে, ভিটামিন বি12 এর ফাংশন কি? ভিটামিন কে এর কথা যদি তুমি চিন্তা করো, ভিটামিন কে কিন্তু আমাদের ব্লাড চ্যাপ্টার পড়াশোনা করলাম। ব্লাড চ্যাপ্টারে কিন্তু একটা ভাইটাল কম্পোনেন্ট ছিল। ওই যে আমাদের যে জিনিসগুলো আছে তোমার ক্লটিং ফ্যাক্টর ক্ষেত্রে ভিটামিন কে কিন্তু অনেকগুলো ক্লটিং ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করে। ঠিক আছে? ভিটামিন বি12 এটা ইন্ট্রিনসিক ফ্যাক্টর আছে যেটা অ্যাবজর্পশন হেল্প করতেছে। একটু পরে আমরা দেখব। ঠিক আছে? এর কথা আমরা আগে বলেছি। আর বেশি কথা বলেছি। যাই হোক আসলে আমরা এই 4টা 10 এ যেটা নিয়ে বেশি কথা বলেছি 4টা 11 আসতেছি। ঠিক আছে? ব্রেক দিলাম।
এই পোলাপান যারা জীবিত আছে একটু জানাই দাও যে জীবিত আছো কিনা। আর যারা হারাইছো তারা তো শেষ। হাই কে যেন জীবিত নাই। সে মারা যে নোটে লিখছে তাদের কিছু কথা দরকার। আচ্ছা আমরা শুরু করি। আমাদের হচ্ছে এখন ডাইরেক্ট ব্যান্ড চলে আসছি। তো ডাইরেক্ট ব্যান্ড থেকে জিনিস আমাদের মাথায় পেলে আমি দেখে আসছি। এর আগে আমরা দেখে আসছি আমাদের ডাইরেক্ট ব্যান্ডে 5টা। ঠিক আছে কি আমরা প্রথমে অ্যাক্টিং অলরেডি করে ফেলছি সেটা কি আমাদের স্যালারি ব্যান্ড। স্যালারি ব্যান্ডে 3 ধরনের আছে সেটা আমরা দেখে ফেলছি। এরপর আছে কি লিভার। আমাদের যদি বলা হয় আমাদের বডি লার্জেস্ট অর্গান কোনটা সেটা যদি তোমাকে বলা হয় তাহলে লার্জেস্ট অর্গান কোনটা? আমাদের বডি লার্জেস্ট অর্গান কোনটা? এটা কাছে দাও। ভেরি গুড। সাইড সবাইকে নাজির ওয়াজাহাত। তাহলে ভেরি গুড অনেকে গাইডেন্স দিতে সাজা। আসলে এখানে আমাদের ভুল হয়। বাকি কিন্তু বেশ অনেকে ভুল করছো। লার্জেস্ট অর্গান বললে সেটা হচ্ছে আমাদের স্কিন। কারণ স্কিন আমাদের একেবারে মাথার উপর থেকে শুরু করে একেবারে পা পর্যন্ত আছে। কিন্তু লার্জেস্ট গ্ল্যান্ড যদি বলা হয় লার্জেস্ট গ্ল্যান্ড যদি বলা হয় তাহলে তোমরা যেটা দিছো অনেকে সেটা সেটা কি সেটা হচ্ছে লিভার। এই জিনিসটা আমরা ভুল করি। এই জিনিসটা আসলে ভুল হবে না। আজকে আমরা দেখে ফেললাম। লার্জেস্ট অর্গান যদি বলা হয় সেটা হচ্ছে স্কিন আর লার্জেস্ট গ্ল্যান্ড যদি বলা হয় সেটা হচ্ছে লিভার। এখন আসো এই যে স্কিন আর লিভার মধ্যে এখানে আমরা কি পাচ্ছি? এই যে আমরা লিভার পেয়ে যাচ্ছি। এরপর আমরা কি আমাদের গ্ল্যান্ড আছে, প্যানক্রিয়াস আছে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকবে কোথায়? স্টমাকে। আর ইন্টেস্টিনাল গ্ল্যান্ড আছে যেটা থাকবে ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইনে এই গ্ল্যান্ডটা থাকবে। তাহলে এগুলো নিয়ে আমরা ডিসকাস কথা বলবো। স্যালারি গ্ল্যান্ড। স্যালারি গ্ল্যান্ডের কথা আসি। ওইটা আমরা আগে দেখেছিলাম যে আমাদের স্যালারি গ্ল্যান্ড কয়টা আছে? 3 টাইপের। কানে এখানে থাকে সেটা হচ্ছে প্যারোটিড। আমাদের টাঙের নিচে থাকে, টাঙের নিচে থাকে সেটা হচ্ছে সাবলিঙ্গুয়াল আর ম্যান্ডিবল যেটা যেটা আমরা কথা বলি। এটা নিচে থাকে সেটা হচ্ছে সাবম্যান্ডিবুলার। তাহলে এখানে দেখো আমাদের প্যারোটিড গ্ল্যান্ড এটা কথা আসি। এই প্যারোটিড গ্ল্যান্ডটা স্বাভাবিকভাবে এখানে আমাদের একটা জিনিস খুব ভালো মনে রাখতে হবে। ওই যে আমরা দাঁত দেখে আসছিলাম না, আমরা টিপ করে দেখে আসছিলাম না, প্যারোটিড গ্ল্যান্ডে একটা প্যারোটিড ডাক্ট থাকে। ঠিক আছে? প্যারোটিড গ্ল্যান্ডে প্যারোটিড ডাক্ট থাকে। ডাক্ট থাকে। এই ডাক্টটা আসলে ওপেন করে কোথায়? আমাদের এই কানে এখানে আছে না? তাহলে তার জন্য ডাক্টটা সহজে ওপেন করা সহজ কোথায়? অত আপার যতে নাকি লোয়ার যতে? তোমরা ক্যান্সার দাও। যেটা কানে এখানে আছে তাহলে সেটার জন্য আপার যতে ডাক্ট ওপেন করা ইজি নাকি লোয়ার যতে ডাক্ট ওপেন করা ইজি? আপার যতে। ভেরি গুড। আর তার কাছে কোন জায়গায় এক্সেস করা সহজ? এখান থেকে তুমি চিন্তা করো। কোন জায়গায় এক্সেস করা সহজ? মোলারে নাকি প্রিমোলারে? মোলার আগে নাকি প্রিমোলার আগে? কানের কাছে কোনটা আগে? মোলার আগে। ভেরি গুড। তার মানে আপার থেকে যদি এখান থেকে আসো প্রথমে হচ্ছে মোলার, তারপর প্রিমোলার, তারপর হচ্ছে ক্যানাইন, তারপর ইজিটো। তাহলে তার জন্য কিন্তু এদিকে এক্সেস করা সহজ হচ্ছে মোলারে। তাহলে সেজন্য মোলার আপার যতে থাকবে, মোলারে থাকবে। সেকেন্ড কথা হচ্ছে মোলার কোনটা তার জন্য কাছে হবে? ফার্স্টটা নাকি সেকেন্ডটা? তার কিন্তু সবার থাকে না। সুতরাং থার্ড নিয়ে চিন্তা করবে না। তাহলে ফার্স্টটা কাছে হবে নাকি সেকেন্ডটা কাছে হবে? সেকেন্ডটা। ভেরি গুড। তাহলে এই জিনিসটা হ্যাঁ ডাক্তার স্টেশন। তো এই জিনিসটা কি? আমাদের এই ডাক্তার আসলে ওপেন করবে কোথায়? তাহলে আমরা লজিক্যালি দেখলাম আপার যতে ওপেন করা সহজ। এজন্য আপার যতে কোথায় ওপেন করা সহজ? মোলার মোলার টিতে ওপেন করা সহজ, মোলারে সেকেন্ড মোলারে। ঠিক আছে? তাহলে আসলে এরপর থেকে মনে রাখবে যে আসলে এটা কোথায় ওপেন করতেছে, কেন কোথায় কি ওপেন করতেছে, এইটুকু আসলে ক্লিয়ার হয়ে গেছে। এখন এই যে একটা ব্যান্ড মাঝে মাঝে দেখা যায় আমাদের ইনফেকশন হয় এই ব্যান্ডে। তো দেখা যায় তখন এই ইনফেকশন হলে এই জায়গাটা একদম ফুলে যায়। ঠিক আছে? এই জায়গাটা একদম ফুলে যায়। এই ইনফেকশন হলে ফুলে গেল। এই যে ইনফেকশনটা প্যারোটিড গ্ল্যান্ডের ইনফেকশন, প্যারোটিড গ্ল্যান্ডের ইনফেকশন সেটাকে আমরা বলছি মামস। মামস। ঠিক আছে? এটা আমরা বলছি মামস। ঠিক আছে? তাহলে এটা আমরা এখানে দেখছি। সাবম্যান্ডিবুলারটার ক্ষেত্রে কি হয়? এটা আমরা জানি। আর সাবলিঙ্গুয়ালের ক্ষেত্রে চিন্তা করো এটা কোথায় থাকে আসলে? তুমি টাংটা নিজের টাংটা উঁচু করার চেষ্টা করো, দেখবা টাংটা তোমার নিচের জয়ের কাছাকাছি একটা জায়গা দিয়ে একটা সুতার মতো একটা অংশ দিয়ে আটকা আছে না? তাহলে টাং নিয়ে তুমি মনে করো যে পৃথিবীর বাইরে চলে যেতে পারতা। নাকি পারতা? কিন্তু আমার তোমার টাংটা কিন্তু মাঝ বরাবর একটা কিছুর সাথে নিচে আটকা আছে। এই যে সুতার মতো অংশটার সাথে আটকা আছে পর্দার মতো সেটা আসলে বলা হয় পেনুলাম। সেটা কি বলছি আমরা? পেনুলাম বলছি। তাহলে এই জিনিসগুলো আমাদের এখান থেকে একটু মনে রাখতে হবে। এই যে আমাদের এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখেছি, মামস বলা হয় সেটা আমরা এখান থেকে দেখেছি। আর স্যালারি গ্ল্যান্ডের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আমাদের প্যারোটিডটা, সাবম্যান্ডিবুলারটা নিচে আছে বলা হয় যে পেনুলাম নিচে থাকে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো এখান থেকে জেনে গেছি। এবার যদি আসো আমরা হচ্ছে এই কোশ্চেনটা আনসার দাও। এটা হচ্ছে আমাদের কুইজ, এটা আনসার দাও। ইনফরমেশন অফ হুইচ গ্ল্যান্ড ইজ কল্ড মামস। ভেরি গুড। তাহলে এটা কাছে কি আমাদের এটা কাছে হচ্ছে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড। তাই তো? এটা দেখেছি। এবার আসো আমাদের সালাইভা। সালাইভা দেখো তুমি যে খাবার ফুড পার্টিকেল খাইলা, সালাইভার ইম্পর্টেন্সটা কোথায়? প্রথমে হচ্ছে মেকানিক্যাল ডাইজেশন সালাইভা হেল্প করে। কারণ কি এই সালাইভার মধ্যে লিকুইড পার্ট যেটা তার মধ্যে আসলে মিউকাস থাকে। এটা আসলে কি করে? সালাইভার মধ্যে মিউকাস পার্টটা তোমার ফুড পার্টিকেল আছে তুমি বিসি খাইছো। আমি বিসি খাবার সুন্দর একদম তোমার মুখে সালাইভা নাই। বিসি চালা একদম গোল হয়ে গেছে। সেটা পাউডার হয়ে যাবে। এটা ভিতরে সুন্দর করে গেল পাউডার আছে। তাহলে এটা সমস্যা না। তাহলে সেটা স্লিপারি করার জন্য কাজ কি করে? এখানে মিউসিন আছে, মিউকাস এগুলো আসলে আমাদের এখানে হেল্প করে। সালাইভা গ্ল্যান্ডের ক্ষেত্রে সালাইভা আসছে। সালাইভার ক্ষেত্রে আমরা এটা পিএইচ হচ্ছে 6.2 to 7.4। এটা আগে দেখছি আমরা 1200 to 1500 থাকে। এটার মধ্যে আসলে কি কি থাকে? কি কি এনজাইম থাকে? বিশেষ করে সেই জিনিসটা আমরা জানি। যদি আমরা ডাইজেশনের জন্য এনজাইম লাগবে সেটা যদি হিসাবে আসি, আমাদের এদের ক্ষেত্রে ডাইজেস্টিভ সালাইভার যে ডাইজেস্টিভ এনজাইম আছে মেইনলি যেটা কাজ করবে সেটা হচ্ছে মিস্টার টম। মিস্টার টম। ঠিক আছে? মিস্টার টম। মিস্টার কি? মিউসিন। মিউসিন টকে হচ্ছে টায়ালিন। যদিও মানে স্পেলিং এ আমরা হচ্ছে কি লিখেছি PTYALIN টায়ালিন। যেটা আমাদের প্রোনাউন্সিয়েশন হচ্ছে টায়ালিন, এটা হচ্ছে টায়ালিন। আর এটা হচ্ছে মল্টেস। মল্টেস। মিস্টার টম এটা আমরা দেখেছি। তাহলে এখানে আমাদের ডাইজেশনের জন্য মেইনলি হেল্প করতেছে এগুলা। এছাড়া আসলে কি আছে? তুমি এই জিনিসটা হাইকোর্টে দেখবে তুমি আমরা স্যালাইভা নিয়ে সেখানে লাগাই না? কারণ কি? কারণ স্যালাইভাতে লাইসোজাইম থাকে। আর লাইসোজাইমটা কি অ্যান্টিবায়োটিক। তার মানে তুমি কোথায় দেখেছে সেখানে লাগাও জলে কেন? কারণ এখানে এই স্যালাইভাতে লাইসোজাইম থাকে যে অ্যান্টিবায়োটিক অ্যাকশন আছে যার কারণে ব্যাকটেরিয়া যদি আসে এগুলোকে সে মেরে ফেলতে সাহায্য করে। তাহলে এই জিনিসটার জন্য আমরা এখানে কি থাকে? লাইসোজাইম থাকে। লাইসোজাইম থাকে যেটা হচ্ছে ব্যাকটেরিয়াটিক অ্যাকশন আছে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমাদের এখান থেকে মনে রাখতে হবে। এই অর্গানিক সাবস্টেন্সগুলো নিয়ে। তাহলে এখানে টায়ালিন, লাইপেজ থাকে, কার্বনিক অ্যাসিড থাকে, ফসফেট, ব্যাকটেরিয়াটিক এনজাইম এগুলো থাকছে। এই জিনিসগুলো আমরা মনে রাখবো। আমরা পাবো। এখন কথা হচ্ছে এখানে লাইপেজ তো আছে। কিন্তু লাইপেজ তাহলে লিপিড এখানে ডাইজেশন হয় না আমাদের মুখের মধ্যে। কারণ লাইপেজের যে পিএইচ দরকার আমাদের বেসিক পিএইচ সেই বেসিক পিএইচ এখানে নাই। এখানে অনেকটা কিন্তু 6.2 থেকে 7.4 এই পিএইচ কিন্তু সে হচ্ছে কাজ করতে পারবে না। ঠিক আছে? এইজন্য সে এটা যেহেতু অ্যাসিড পিএইচ এই পিএইচে এই লাইপেজটা স্যালাইভারি লাইপেজটা কাজ করতে পারে না। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো এখানে দেখলাম। এবার সমান সমান স্যালাইভা যা আমরা একটু আগে বলছি সেগুলাই। যা বলছি দেখো মিলাদি দেখো এই যে আমাদের প্রথম বলছি দেখো আমাদের স্যালাইভার মধ্যে কি থাকে? মোস্ট অফ দ্য ওয়াটার থাকে। তার মানে সেটা কি চিউইং এন্ড সলিং এ হেল্প করতেছে। ঠিক আছে? এটা দেখছি। এবার দেখো আমাদের এই যে স্যালাইভারি গ্ল্যান্ড এটা যদি আমাদের টাঙের আশেপাশে থাকতেছে মানে সেটা আমাদের টাংটাকে স্মুথ করতেছে কি কথা বলতেছি এই যে আমাদের লিকুইড পার্ট আছে এটা আমাদের স্লিপারি রাখতেছে যাতে আরামসে ময়েশ্চার থাকার কারণে আমরা দিস টাং এগুলো সুন্দর করে ইউজ করে কথা বলতে সুবিধা হচ্ছে। এই যে এখানে মিউসিন যেটা আমি বলছিলাম মিউসিন আসলে কি বলছিলাম এটা স্লিপারি করে দিবে খাবারটাকে এই যে আমাদের এর আগে যেটা আমরা দেখছি মিউসিন এটা কি করে স্লিপারি করে দিবে লিকুইড খাওয়া খেলা সেই খাবারটাকে স্লিপারি করে দিবে আরামসে সে হিসাবে দিয়ে সময় চলে যায় তাহলে এটা লুব্রিকেন্ট হিসেবে কাজ করতেছে এই যে মিউসিন আছে লুব্রিকেন্ট হিসেবে কাজ করতেছে এবার ক্লোরাইড আছে সেটা কি স্যালাইভারি অ্যামাইলেজ ঠিক আছে এটাকে অ্যাক্টিভেট করে যদি আসলে আমাদের এখানে বেশি আমাদের স্যালাইভারি অ্যামাইলেজ আসলে কি জানো তুমি বলতে পারবে একটু আগে মিস্টার স্যালাইভারি অ্যামাইলেজ ছিল না এই যে টমেটো টিতে যে টাইলিন ছিল সেটার আরেক নাম হচ্ছে আমাদের স্যালাইভারি অ্যামাইলেজ ঠিক আছে তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে টাইলিনের আরেক নাম হচ্ছে কি সাইলিনের আরেক নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ স্যালাইভারি অ্যামাইলেজ হচ্ছে টাইলিন এটা আসলে আমাদের কি করে আমাদের কার্বোহাইড্রেটকে ব্রেক ডাউন করে ঠিক আছে মেটাবল আছে যেটা পিএইচ মেইনটেইন করতেছে এই যে লাইসোজাইমের কথা বলছিলাম এগুলো দেখো আমাদের মিশনে আসছে যেটা ব্যাকটেরিয়াকে ডিস্ট্রাক্ট করতে সাহায্য করে ঠিক আছে এই জিনিসগুলো এখান থেকে দেখেছি এবার দেখো এই কোশ্চেনটা আনসার দাও এটা আমাদের কুইজ which of the following is an enzyme secreted from salivary gland এখানে বলো কোনটা আমাদের এখানে অ্যানসার অনেকে এখানে ভুল করবে ভেরি গুড দেখো অনেকে হচ্ছে অ্যামাইলেজ দেখাছো আর অনেকে মল্টেজ দিছো তার মল্টেজ দিছো কারেক্ট কারণ আমি তো লিখছি মিস্টার টম অ্যামাইলেজ যদি বলে দেয় স্যালাইভারি অ্যামাইলেজ তাহলে সেটা হচ্ছে টাইলিন শুধু অ্যামাইলেজ বলে কিন্তু আমরা রাখবো না কারণ এটা যদি আমাদের এরকম থাকতো যে স্যালাইভারি অ্যামাইলেজ তাহলে কারেক্ট হতো কিন্তু যখন শুধু হচ্ছে মল্টেজ তার মানে এটা হচ্ছে আমাদের কারেক্ট শুধু অ্যামাইলেজ বলে হবে না তাহলে যারা ভুল করছো এটা দিয়ে কিছু নাই এরকম কোশ্চেন আসে আমাদের যেখানে আমরা ভুল করি এবার which enzyme is found in salivary gland এই দেখো এখানে সেম জিনিস আসে আমাদের এটা মেডিকেল রিসার্চ একটু কোশ্চেন তাহলে এখন তুমি নিজে আনসার দাও তাহলে যেটা আনসার দাও যেটা দেখা যাচ্ছে ভেরি গুড এই যারা অ্যামাইলেজ দেখে রাখছো তারা আসলে কি করছো ভুল করছো স্যালাইভারি অ্যামাইলেজ থাকবে শুধু অ্যামাইলেজ না স্যালাইভারি অ্যামাইলেজ মানে কি টাইলিন ঠিক আছে তাহলে মেডিকেল রিসার্চ কোশ্চেন এবার which is not secreted from salivary gland এখানে বলতো কোনটা সিক্রেশন হয় না salivary gland থেকে তোমরা আমাকে একটু ভেরি গুড সি তাই না তাহলে আমি চ্যাট বক্স দেখে মনে করছি সি অবস্থা ভেরি গুড তাহলে আমাদের ক্লিয়ার মল্টেজ মিস্টার টম যেটা বলছিলাম মিউসিন টাইলিন মল্টেজ ঠিক আছে তাহলে এটা which enzyme is present in saliva এটা আনসার দাও কোনটা আমাদের সালাইভাতে প্রেজেন্ট এসো তাহলে ওই ছোট্ট একটা মিস্টার টম বিরাট কাজ করেছে কতগুলো কোশ্চেন আনসার এই মিস্টার টম দিয়ে আমরা দিলাম আবার দেখো টাইলিন এন্ড মল্টেজ ফাউন্ড ইন হুইচ জুস এটা আনসার দাও
সি ভেরি গুড। তাহলে হচ্ছে স্যালাইভা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ছোট্ট একটা নিউমেরিক দিয়ে সবগুলো কোশ্চেন আনসার করেছি। এবার আসলে লিভার, ঠিক আছে? লিভার নিয়ে যখন আসি আমরা, লিভার নিয়ে আসলে কথা বলবো। প্রথমে আমরা হচ্ছে লিভার আঁকার চেষ্টা করি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মনে করো একটা লিভার। এখন এই লিভারের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই এটা 4টা লোব আছে। ঠিক আছে? তার মধ্যে এইখান থেকে যদি ভাগ করে দাও, এটা হচ্ছে রাইট লোব। ঠিক আছে? এটা হচ্ছে কি রাইট লোব। এটা হচ্ছে লেফট লোব। তো আমি হচ্ছে একটুখানি শর্টকাটে লিখি কারণ যাতে আমাদের রাখতে সুবিধা হয়। রাইট লোব, লেফট লোব। আর পিছনের দিকে ছোট ছোট কয়েকটা লোব আছে। যেটাকে আমরা বলছি কোয়াড্রেন্ট এন্ড কোয়াড্রেট। ঠিক আছে? তাহলে এটা লেফটের পিছনে আমাদের কয়টা লোব পেলাম? আমরা পেলাম হচ্ছে এখানে একটা হচ্ছে রাইট লোব, একটা হচ্ছে লেফট লোব, একটা হচ্ছে কোয়াড্রেট লোব, আরেকটা হচ্ছে কোয়াড্রেট লোব। কোয়াড্রেট লোব। ঠিক আছে? এই 4টা লোব আছে। তার মধ্যে সবথেকে লার্জেস্ট লোব কোনটা? রাইট লোবটা হচ্ছে সবথেকে লার্জেস্ট। ঠিক আছে? এখন দেখো রাইট লোবটা দেখে বলা যাচ্ছে সবথেকে বড়। এই যে আমাদের লিভারটা আছে সব ইম্পর্টেন্ট স্ট্রাকচার বাইরে একটা কাভারিং থাকে। এই লিভার ব্যতিক্রম না। তাহলে এর বাইরে যে কাভারিংটা আছে সেই কাভারিংটার নাম কি? এর বাইরে যে কাভারিংটা আছে সেই কাভারিংটাকে আমরা বলছি হচ্ছে ব্রিসন্স ক্যাপসুল। তার মানে এই যে বাইরের কাভারিং এটাকে বলা হচ্ছে ব্রিসন্স ক্যাপসুল। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ব্রিসন্স ক্যাপসুল। তাহলে এটা হচ্ছে আমাদের লিভার যেটার বাইরে যে কাভারিংটা আছে এটাকে আমরা ব্রিসন্স ক্যাপসুল বলছি। এখন এই লিভারটাতে হিউজ অ্যামাউন্ট অফ কেমিক্যাল রিঅ্যাকশন হয়। ঠিক আছে? তাহলে এখানে হিউজ অ্যামাউন্ট অফ কেমিক্যাল রিঅ্যাকশন হয়। এখানে এনজাইমের পরিমাণ এখানে এনজাইমের অ্যামাউন্ট অনেক বেশি থাকে। ঠিক আছে? তাহলে হ্যাঁ এই লোকগুলো ইনকমপ্লিট কেন বলা হলো? ভেরি গুড কোশ্চেন। তাহলে দেখো আমাদের সব অটোবায়োটিতে আসলে আমাদের এই লোকটাকে আসলে 4টা আমরা মেডিকেল 4টা বলে থাকি। আর 4টা ইনকমপ্লিট কারণ কি? যদি কমপ্লিট লোক হতো 4টা লোক মানে খন্ড না। 4টা লোক হলে 4টা লিভার হয়ে যেত। আলাদা হয়ে গেল। কিন্তু এটা কি একটা সাথে কানেক্টেড। ঠিক আছে? কোন কোন জায়গায় একটা সাথে কানেক্টেড। যার কারণে 4টা লোক আসলে কখনো কমপ্লিটলি আলাদা হয়ে যায় না। আলাদা হয়ে 4টা লিভার হয়ে যেত। ঠিক আছে? তাহলে এইজন্য দেখো এখানে বলছি হিউজ অ্যামাউন্ট এনজাইম থাকে। আর যেহেতু এখানে কি অনেক রিঅ্যাকশন হয় এজন্য বলা হয় অর্গানিক ফ্যাক্টরি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের সেই অর্গানিক ফ্যাক্টরি। এখন আসো এটা রাইট লোবের নিচে থাকে একজন মহাশয়। সে চুপচাপ এখানে লুকায় থাকে। ঠিক আছে? যদি আমরা মাঝে মাঝে বলা সেটা হচ্ছে কোয়াড্রেট লোবের নিচে আছে। তো আমরা আলমোস্ট এটা বলবো এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে সেই গল ব্লাডার। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গল ব্লাডার। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গল ব্লাডার। এখন এই লিভারটা কিভাবে ফাংশন করে সেটা দেখি। আমাদের প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে এই লিভারের মধ্যে বায়ু প্রোডাকশন হয়। তার মানে কি করে? বায়ু প্রোডাকশন করে। লিভারের মধ্যে বায়ু প্রোডাকশন হয়। এই বায়ু প্রোডাকশন হয়ে সেটা সুন্দর করে এইখানে জমা থাকে। এই যে আমাদের বায়ু প্রোডাকশন হচ্ছে কোথায়? বায়ু প্রোডাকশন হচ্ছে লিভারে। কিন্তু সেটা জমা থাকে স্টোর থাকে কোথায়? আমাদের গলব্লাডারে। তার মানে বায়ু কিন্তু গলব্লাডারে প্রোডাকশন হয় না। হয় হচ্ছে লিভারে সেখান থেকে স্টোর থাকে হচ্ছে আমাদের এই গলব্লাডারে। ঠিক আছে? এটা এখন আসো এখান থেকে এই গলব্লাডার থেকে এখান থেকে সুন্দর করে কি হবে? একটা ডাক্ট বের হবে। ঠিক আছে? গলব্লাডার থেকে এখানে সুন্দর করে ডাক্ট বের হবে। ঠিক আছে? এটা বলা হয় বাইল ডাক্ট। তার মানে এটা কি? এটা হচ্ছে বাইল ডাক্ট। ডাক্ট মধ্যে দিয়ে বাইল যাবে। এখন আমাদের রাইট আর লেফট এই জায়গা থেকে হচ্ছে রাইট হেপাটিক ডাক্ট আর এখান থেকে হচ্ছে লেফট হেপাটিক ডাক্ট। তার মানে এটা হচ্ছে রাইট হেপাটিক ডাক্ট আর এটা হচ্ছে লেফট হেপাটিক ডাক্ট। এই দুটো ডাক্ট এখানে আসবে। এসে এখানে বাইল ডাক্টের সাথে মিলে যাবে। বাইল ডাক্টের সাথে মিলে ফর্ম করবে হচ্ছে কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্ট। আমি আবার রিপিট করছি চিন্তা কিছু নাই। বাইল ডাক্ট। এই যে কমন বাইল ডাক্ট এটা এখন কি করবে? এটা এখানে সুন্দর করে এখানে আমাদের কি আছে জানো? এখানে আমাদের স্মল ইন্টেস্টাইনের ডিউডেনাম আছে। এই যে এখানে ডিউডেনাম আছে আর এইখানে আরেকটা জিনিস লুকায় থাকে। সেটা কি? সেটা হচ্ছে প্যানক্রিয়াস। এটা হচ্ছে কি? প্যানক্রিয়াস। আর এটা হচ্ছে আমাদের ডিউডেনাম। দেখো এই যে আমাদের কমন বাইল ডাক্ট আছে সে এবার সুসুর করে কি করবে? সে এবার সুসুর করে এদিক দিয়ে সুন্দর করে এখানে চলে আসবে। এখানে চলে আসে এখানে একটা ছিদ্র দিয়ে ভিতরে ঢুকবে। আবার আমাদের এই যে প্যানক্রিয়াস আছে প্যানক্রিয়াসের মধ্যে একটা ডাক্ট আছে। সেই ডাক্টটা আবার সেও এখানে সুন্দর করে এইখানটায় এই ডিউডেনামের মধ্যে কি করবে? এন্ট্রি দিবে। তার মানে এই যে ডাক্ট আছে এটা হচ্ছে ডাক্ট অফ উইটসাং। বাইরে প্যানক্রিয়াটিক ডাক্ট বলা হয়। প্যানক্রিয়াটিক ডাক্ট বা ডাক্ট অফ উইটসাং। ডাক্ট অফ উইটসাং। ঠিক আছে? এটা আমাদের প্যানক্রিয়াটিক ডাক্ট বা ডাক্ট অফ উইটসাং। কমন বাইল ডাক্ট আর প্যানক্রিয়াটিক ডাক্ট দুইটা যেখানে ওপেন করতেছে সেই জায়গাটার নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ব্যাটাল। অ্যাম্পুলা অফ ব্যাটাল। ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমি একটু রিপিট করি। সবাই একটু খেয়াল করো। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের লিভার। 4টা লোব আছে পেয়েছি। রাইট লোবের নিচে আছে গলব্লাডার আছে সেটাও পেয়েছি। রাইট লোব থেকে আসছে রাইট হেপাটিক আর্টারি আর হেপাটিক মানে হচ্ছে লিভার। লেফট লোব থেকে আসছে লেফট হেপাটিক আর্টারি। দুইটা মিলে এই বাইল ডাক্ট যেটা আছে যেটা গলব্লাডার থেকে আসছে সেটা সাথে কম্বাইন্ড হয়ে ফর্ম করতেছে কমন বাইল ডাক্ট। সেই কমন বাইল ডাক্টটা এখানে এই প্যানক্রিয়াটিক ডাক্ট বা ডাক্ট অফ উইটসাং এর সাথে মিলে যেখানে ওপেন করতেছে সেটার নাম হচ্ছে অ্যাম্পুলা ব্যাটাল। তাহলে খেয়াল করো আমাদের এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন না? স্মল ইন্টেস্টাইনের কয় জায়গা থেকে সিক্রেশন আসছে বা এনজাইম আসছে খেয়াল করো। প্যানক্রিয়াস থেকে আসছে এই যে বাইল থেকে আসছে আবার স্মল ইন্টেস্টাইনের নিজের এনজাইম আছে। তাহলে খেয়াল করছো ওই যে সিস্টেম আমরা বলছিলাম যে আমাদের ইন্টেস্টাইনের মধ্যে তিন টাইপের সিক্রেশন আছে। একটা হচ্ছে বাইল, একটা হচ্ছে প্যানক্রিয়াটিক জুস আর একটা হচ্ছে ইন্টেস্টিনাল জুস। ইন্টেস্টাইনের মধ্যে ইন্টেস্টিনাল জুস আসবে আর বাকি দুটো এই রাস্তা দিয়ে আসে। তাহলে এতক্ষণ পর্যন্ত যেটা বললাম এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। ভেরি গুড। তাহলে এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এইভাবে হচ্ছে এটা হচ্ছে পাথওয়ে। তাহলে এই যা যা আমি বললাম সেগুলো হচ্ছে ঘুরে ফিরে এখানে সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে? এখানে যা যা আমি বলছি সবগুলো এটা হচ্ছে একটা এক্সোক্রাইন এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তার মানে এটা হচ্ছে আসলে একটা মিক্স গ্ল্যান্ড। ঠিক আছে? লিভার একটা মিক্স গ্ল্যান্ড। এটা কেমন গ্ল্যান্ড সেটা নিয়ে হচ্ছে পরে কথা বলবো। চিন্তা কিছু নাই। এই লার্জেস্ট গ্ল্যান্ড এটা লোক কতগুলো আছে না সেগুলো আমরা দেখেছি। রাইট লোব বড় সেটা আমরা দেখেছি। গল ব্লাডার এটার সাথে থাকে সেটা আমরা দেখেছি। এটা কমন বাইল ডাক্ট দিয়ে এখানে অ্যাম্পুলা ব্যাটাল ওপেন করে সব আমাদের পাশে। ঠিক আছে? তাহলে এখানে আসো আমাদের এখানে কোশ্চেন আছে এটা আছে কি হবে? এখানে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হিউম্যান লিভার? মিক্স গ্ল্যান্ড প্যানক্রিয়াস আর লিভার। আগের বইগুলোতে ভুল লেখা থাকতো। লিভার কখনোই শুধু এক্সোক্রাইন গ্ল্যান্ড ছিল না। লিভার এক্সোক্রাইন এন্ডোক্রাইন দুই ধরনের ফাংশন আছে। যেটা আমরা মেডিকেলে বুঝতে পারবা। আমরা সবাই ক্ষেত্রে বলতাম যে আসলে লিভার কিন্তু একটা মিক্স গ্ল্যান্ড। কিন্তু সাথে বইতে লেখা থাকতো না। এখন সেটা লিখে দিয়েছে। ঠিক আছে? ভেরি গুড। এটা হচ্ছে বিসনেস ক্যাপসুল। এবার লার্জেস্ট লোব অফ হিউম্যান লিভার কোনটা? ভেরি গুড। তার মানে হচ্ছে রাইট লোব। গেল। এবার আসো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো তো এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে কি মানে? বাইল ফ্লো অ্যাট এ গ্ল্যান্স। খেয়াল করো। একদম ক্লিয়ার না? এই জিনিস আমরা একটু আগে বলেছি। তাহলে এটা আমাদের ডান। এবার এখানে দেখো which lobe of liver is connected to gallbladder? এটা আছে তো। ভেরি গুড। তার মানে হচ্ছে রাইট লোব। যারা কোয়াড্রেট লোব দিছো এটা হচ্ছে আমাদের মাঝে মাঝে বই দেওয়া আছে। কিন্তু আমরা আসলে আজমাসারে বই ফলো করলে এটা হচ্ছে কি রাইট লোব হবে। ঠিক আছে? এবার আসো which information about human bile juice is correct? এটা হলো কে পারো? এটা আমি কিন্তু আস্তে করে লুকাল করে বলেছিলাম। ভেরি গুড। তার মানে বাইল কি আসলে এটা কি অ্যাসিডিক? না, এটা হচ্ছে বেসিক। এটা কোনো এনজাইম থাকে না। এটা ডাইজেশনে হেল্প করে কিন্তু ওই যে তোমার ডাইজেশন না, ডাইজেশনের পার্ট আগে হেল্প করে কিন্তু ডাইজেশন ডাইরেক্ট কাজ করে না। এটা হচ্ছে প্রোডিউসার হচ্ছে লিভার। এটা কারেক্ট অ্যানসার। ঠিক আছে? এবার আসো রোল অফ লিভার। লিভারে দুটো রোল আছে। স্টোরেজ রোল আছে আরেকটা হচ্ছে মেটাবলিক রোল আছে। ঠিক আছে? এখন স্টোরেজ রোল আর মেটাবলিক রোল এটা যদি আসি সেটা হচ্ছে তোমাদের হেডিং গুলো আমি আগে মনে রাখতে হবে। কোনটা স্টোরেজ রোল আর কোনটা মেটাবলিক রোল। আমরা স্টোরেজ রোলটা সহজে মনে রাখবো। কি হবে? দেখো আমরা এটা সবাই দেখছি। মনে রাখবা মিনার রক্তে বালি গেল। ঠিক আছে? এই দেখো তাহলে দেখো মিনার রক্ত কি? মিনার দিয়ে মনে হচ্ছে মিনারেল। তাহলে কি স্টোর করবে? মিনারেল স্টোর করবে। ঠিক আছে? এবার আসো রক্ত মানে হচ্ছে স্বাভাবিকভাবে স্টোরেজ অফ ব্লাড হবে। ঠিক আছে? এটা আমরা দেখেছি। গেল তো মনে রাখবা গ্লাইকোজেন স্টোর করবে। গ্লাইকোজেন স্টোর করবে। তাহলে এই যে তিনটা জিনিস আমরা বললাম সেটা দেখি। এই যে গ্লাইকোজেন স্টোর করবে এটা তার একটা ফাংশন। ঠিক আছে? এবার দেখো স্টোরেজ অফ ব্লাড এটা তার একটা ফাংশন দেখেছি। এবার দেখো এই যে আমাদের এই কইলো স্টোরেজ অফ মিনারেল এটা হচ্ছে তার একটা ফাংশন। ঠিক আছে? এখন আসো নেক্সট জিনিসটা মনে রাখতে হবে এই যে এখানে দেখো বাদি আমরা রাখবা বাইল আর হচ্ছে ভিটামিন। বলো একসাথে তার মানে ভিটামিন। তার মানে ভিটামিন স্টোর করবে, বাইল স্টোর করবে, লিপিড আমরা রাখবা লিপিড স্টোর করবে, লিপিড এন্ড অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে? অ্যামাইনো অ্যাসিড। তাহলে একবার এখন মনে রাখলাম আমরা মিনারেল, ব্লাড, বডি হচ্ছে বাইল, ভিটামিন, গ্লাইকোজেন আর লিপিড অ্যামাইনো অ্যাসিড এগুলো স্টোর করবে। দেখো এরপরে যেগুলো দিলাম সেগুলো এই যে লিপিড অ্যামাইনো অ্যাসিড স্টোরেজ, বাইল প্রোডাকশন আর স্টোরেজ অফ ভিটামিন। ঠিক আছে? এই জিনিসগুলো এখানে হয়ে থাকে। এগুলো আমরা একটু পেয়েছি।
এটা পিডিএফ আছে না? হ্যাঁ, তোমাদের জন্য বলছি আজমাসের বই থেকে যেহেতু বেশি কোশ্চেন আসে, যদিও রিসেন্ট গতকাল হচ্ছে আগে থেকে কিছু কোশ্চেন আসছে, আজমাসের জন্য কিন্তু তোমাদের ইংলিশ ভাষার বই নাই, সেটা কিন্তু আমরা 19 থেকে ট্রান্সলেট করে আজমাসের বইটা ট্রান্সলেট করে তোমাদের দিই। তোমরা তোমাদের যে ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চে যে কথা বলে তারা হচ্ছে তোমাদের ট্রান্সলেটের বুকটা দিয়ে দিবে। ঠিক আছে? তাহলে দেখো এখন যেটা আমরা করতেছিলাম সেটা দিয়ে আসি। এই যে আমাদের গ্লাইকোজেন স্টোর এখানে কি হেল্প করবে? সেটা হচ্ছে ইনসুলিন হেল্প করবে। কিভাবে হেল্প করবে? সেটা আমরা যখন প্যানক্রিয়াস করব সেই সময় বুঝাই দিব। মনে রাখো যেটা আমাদের বলছিলাম যে হাইপোথিসিস এটা বুঝাই দিবে। এরপর দেখো এখানে সাম অ্যামাউন্ট অফ ব্লাড রিজার্ভ থাকে হেপাটিক গেইন দিয়ে। এরপর যেটা আসলে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিটামিন। ভিটামিনের ক্ষেত্রে আমাদের দুইটা ভিটামিন আছে। একটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন আছে আর আরেকটা হচ্ছে আমাদের ওয়াটার সলিউবল ভিটামিন। ওয়াটার সলিউবল ভিটামিন। তো এখানে দেখো এই দুইটা ভিটামিনের মধ্যে আমরা মনে রাখতে হবে যে ফ্যাট সলিউবল ভিটামিন কোনগুলো? এটা পরীক্ষা আসে। ফ্যাট সলিউবল ভিটামিন মানে হচ্ছে অ্যাডিক, তাই না? অ্যাডিক মানে ভিটামিন ADE কে। অ্যাডিক হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। এরপরে যা আছে সেগুলো ওয়াটার সলিউবল ভিটামিন হবে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো হচ্ছে বেসিক। না ট্রান্সলেটের বুক যেটা আছে বাংলা ভাষার বুক কেনার কোনো দরকার নেই। বাংলা ভাষার বুক কেনার মানে তোমার জন্য কাজ বেড়ে গেল, প্রেসার বেড়ে গেল। তার মানে তুমি ওটাকে বাংলায় পড়বা, অনেক ট্রান্সলেট করবা, যেগুলো বুঝতেছো না, তোমার জন্য প্যারা হবে। সেজন্য ইংলিশ ট্রান্সলেটের বুকটাই পড়ো। এখন আসো তাহলে এই জিনিসগুলো এখান থেকে পেয়েছি। এবার আসো আমাদের কি কি স্টোরেজ হয়? স্টোরেজের ক্ষেত্রে অনেক কিছু স্টোরেজ হয়। এটা আসলে স্টোরেজ করার জন্য আমাদের মেইন এখানে একটা সেল আছে, যেটা আসলে এখানে ম্যাক্রোফেজ, যেটা আসলে স্টোরেজের চেয়ে বেশি ওদের ক্ষেত্রে লিভারের একটা বড় একটা পার্ট কাভার করে, সেটা হচ্ছে কাপার সেল। লিভারের যে ম্যাক্রোফেজ আছে সেটা আমরা বলছি কাপার সেল। ঠিক আছে? এটা আমাদের কি করবে? লিভারের মধ্যে হিম মানে আয়রন টাইরন এগুলো স্টোর করবে। সেই স্টোরটা করার জন্য এই হিমোগ্লোবিন নাম দেখে কোপাগুলো করবে আমাদের কাপার সেল। ঠিক আছে? তাহলে কোপাকে কাপার সেল কোথায় আছে? লিভারে। কাকে কোপাবে? হিমোগ্লোবিনকে কোপাবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কাপার সেল, দেখলাম এটা আমাদের লিভারের মধ্যে আছে। ঠিক আছে? তাহলে এটা আমরা এখানে পেয়ে গেছি। এবার আসো হুইচ ভিটামিন ইজ স্টোরড ইন লিভার, এটা আনসার দাও। এখানে কে কত খেয়াল করছো এটার উপর ডিপেন্ড করতেছে। ভেরি গুড। সেই তাহলে দেখো আমরা কিন্তু এখানে একটা জিনিস দেখছি, এই যে B12 ভিটামিন B12 টা আমাদের মেইনলি কি করে? ভিটামিন B12 টা আসলে আমাদের স্টোর করা আছে এই লিভার। তাহলে দেখো সেটা হচ্ছে আমাদের একটা ভিটামিন B12 হচ্ছে আমাদের একটা, তোমরা যেটা আনসার দিছো গ্লাইকোজেন ইজ স্টোরড ইন হোয়াট? গ্লাইকোজেন কোথায় স্টোর হয়? ভেরি গুড, এটা হচ্ছে লিভারে স্টোর হবে। ঠিক আছে? এবার ম্যাক্রোফেজ ফাউন্ড ইন লিভার ইজ কল্ড হোয়াট? ভিটামিন B9 স্টোর করে, একেবারে করে না, কিন্তু ভিটামিন B12 আমাদের বেশি কারণে এটা আমাদের পরীক্ষায় আসছে। ভেরি গুড, তাহলে এটা হচ্ছে কাপার সেল। এবার মেটাবলিক ফাংশন, তাহলে তোমাকে যদি কখনো কোশ্চেন করে যে বলতো হুইচ ওয়ান ইজ নট মেটাবলিক ফাংশন অফ লিভার, অথবা হুইচ ওয়ান ইজ আমাদের স্টোরেজ ফাংশন অফ লিভার, অথবা হুইচ ওয়ান ইজ মেটাবলিক ফাংশন অফ লিভার, এই টাইপের কোশ্চেন করলে তুমি কিন্তু এখন জানো, কারণ তুমি জানো কি ওই যে স্টোরেজ ফাংশন কোনগুলো, ওর বাইরে যেগুলো আছে সেটা হচ্ছে মেটাবলিক ফাংশন। তাহলে তুমি যদি বলতো এখন যদি পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসে কোনটা মেটাবলিক ফাংশন কোনটা স্টোরেজ ফাংশন, পারবা কি পারবা না, এটা আমাকে জানা যেতে পারবো না। এখানে আসলে ওই যে আমাদের এখানে ভিটামিন ওয়াটার সলিউবল ভিটামিন ভিটামিন সি B12 ফলিক অ্যাসিড এগুলো সবগুলোই আছে, যে জিনিসটা মধ্যে ভিটামিন B12 ফলিক অ্যাসিড হচ্ছে এটা আসলে বন্যা হচ্ছে আরবিসির মধ্যে আগে প্রোডাকশন হতে হয়। ঠিক আছে? তো ওই তো প্রোডাকশন হয় বেশিরভাগ আমাদের কাছে আমাদের ভিটামিন B12 এর সাথে বেশি থাকে, সেই হিসাবে ভিটামিন B12 বলা বললাম। তো আমাদের সি বা হচ্ছে B9 এগুলো হচ্ছে আসলে এগুলোর মধ্যে পড়বে, কিন্তু এটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল কোশ্চেনের মধ্যে একটা। এখন আসো আমরা যেটা বলছিলাম, ভেরি গুড, তাহলে হচ্ছে আমরা পারবো না। এখন আমাদের নেক্সট জিনিসটা হচ্ছে মেটাবলিক ফাংশন অফ লিভার। আমাদের প্রথমে আমরা কার্বোহাইড্রেট মেটাবলিজম, আসলে কার্বোহাইড্রেট মেটাবলিজম আমরা শিখি। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা কয়েকটা ট্রান্স পাবো, সেটা কি কি? কার্বোহাইড্রেটের মধ্যে প্রথমে পাবো গ্লাইকোজেনেসিস, তারপরে গ্লুকোনিওজেনেসিস, এরপরে পাবো হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, এগুলো। এখন আসো এটা ক্ষেত্রে আমরা কি মনে রাখতে হবে? জেনেসিস, সিস মিন্স প্রসেস, সিস কি প্রসেস, আর জেনেসিস মানে হচ্ছে প্রোডাকশনের প্রসেস। ঠিক আছে? প্রোডাকশন করার প্রসেস, কোনটা প্রোডাকশন করব? কি প্রোডাকশন করব? গ্লাইকোজেনেসিস মানে হচ্ছে গ্লাইকোজেন প্রোডাকশনের একটা প্রসেস। এখন গ্লাইকোজেন কোথা থেকে আসবে? গ্লাইকোজেন একটা কার্বোহাইড্রেট। আমরা খাবার খেয়েছিলাম কি? খাবার খেয়েছিলাম কার্বোহাইড্রেট, সেটা একেবারে এন্ড প্রোডাক্ট কি ছিল? গ্লুকোজ ছিল না? কারণ আমাদের বডিতে গ্লুকোজ হচ্ছে কার্বোহাইড্রেটের এন্ড প্রোডাক্ট। সেখান থেকে যদি আমরা কোনো কিছু প্রোডাকশন করি, সেখান থেকে আমরা কি প্রোডাকশন করতেছি? গ্লাইকোজেন প্রোডাকশন করতেছি। তার মানে গ্লাইকোজেনেসিস এটা আসলে কি হবে? এটা আসলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন প্রোডাকশনের একটা প্রসেস। গ্লাইকোজেন প্রোডাকশনের যে প্রসেসটা সেটাকে আমরা বলছি গ্লাইকোজেনেসিস। ক্লিয়ার? এবার আসো আমরা গ্লাইকোজেনোলাইসিস, লাইসিস মিন্স ব্রেকডাউন। ব্রেকডাউন তাকে ব্রেকডাউন করবে, কাকে ব্রেকডাউন করবে? গ্লাইকোজেনকে। তাহলে গ্লাইকোজেনকে যে ব্রেকডাউন করতেছে এই যে প্রসেসটা, সেটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। এখন তুমি চিন্তা করো, তুমি ভাবে ভাবে ইট দিয়ে বাড়ি বানাইছো, তুমি ইট দিয়ে বাড়ি বানানোর পরে সেই বাড়ি যদি ভেঙে গেলো, সেখানে তুমি ইটের বদলে কি গোল্ড পাবা নাকি কখনো? তুমি যে চিন্তা করো তা পাবা না। তার মানে তুমি যদি ইট দিয়ে বাড়ি বানাও, ভাঙলে ইট পাবা। ঠিক সেরকম গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেন ভাঙবে। এখন গ্লাইকোজেন প্রোডাকশন ছিল কি দিয়ে? এই গ্লুকোজ থেকে। তাহলে এখন তার কাছে কি গ্লাইকোজেন যদি ভেঙে যায়, সে কি পাবো? আমরা গ্লুকোজ পাবো। ঠিক আছে? এটা আর গ্লুকোনিওজেনেসিস, জেনেসিস হচ্ছে প্রোডাকশনের একটা প্রসেস। গ্লুকোনিওজেনেসিস আসলে কি প্রোডাকশন হবে? গ্লুকোজ প্রোডাকশন হবে। আর নিও মিন্স নিও কোন সোর্স থেকে। তার মানে গ্লুকোজ আমরা আসলে কোথায় পেতাম? কার্বোহাইড্রেট খাইলে গ্লুকোজ পেতাম, কিন্তু কার্বোহাইড্রেট ছাড়াও অন্য কোনো কিছু যদি খাই, সেখান থেকে যদি গ্লুকোজ প্রোডাকশন হয়, তাহলে সেটাকে আমরা বলতে হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। তার মানে আমাদের ধরতে পারো অ্যামাইনো অ্যাসিড অথবা আমাদের লিপিড, যেটা লিপিডের মধ্যে হচ্ছে বেশি হচ্ছে ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড। ঠিক আছে? ট্রাইগ্লিসারাইড এটা এগুলো থেকে দেখা যায় যে আমাদের গ্লুকোজ প্রোডাকশন হচ্ছে। তার মানে নিউ কোনো সোর্স থেকে যদি গ্লুকোজ প্রোডাকশন হয়, সেটাকে আমরা বলছি গ্লুকোনিওজেনেসিস। তাহলে এই তিনটা জিনিস এখন তুমি খেয়াল করো, আমাদের গ্লুকোজ বডিতে বেড়ে গেছে, তাহলে ডায়াবেটিস রোগীদের গ্লুকোজ অনেক বেশি থাকে না? ডায়াবেটিস পেশেন্টদের গ্লুকোজ অনেক বেশি থাকে। তাহলে সেই ব্লাডে যদি গ্লুকোজ কমাতে চাই, তাহলে আমার কি প্রসেস লাগবে? এই গ্লাইকোজেনেসিস, এই প্রসেসে গ্লুকোজটা গ্লাইকোজেন হিসেবে লিভারে আর মাসলে স্টোর থাকবে। এখন আমাদের এই যে গ্লুকোজ বডিতে যদি বেশি হয়ে যায়, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যেটা হয়, তাহলে তাকে আমরা ট্রিটমেন্ট করার জন্য কি দিব বলতো? তাকে একটা ডায়াবেটিস পেশেন্টের ইনসুলিন। ভেরি গুড। তাহলে দেখো এখানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন বানানোর জন্য কোনটা হেল্প করবে? ইনসুলিন। তাহলে ইনসুলিন কোন প্রসেসটাকে হেল্প করতেছে? গ্লাইকোজেনেসিস। সেখানে গ্লাইকোজেন প্রোডাকশন করতেছে গ্লুকোজ থেকে, এই ইনসুলিনটাকে হেল্প করতেছে। তাকে বলছিলাম যে তোমাদের এই জিনিসটা যখন পাবো তখন বলে দিব কেন আসলে ইনসুলিন এখানে হেল্প করে। এখন তোমরা বলো এটুকু বুঝতে পারছো না? বুঝতে পারলে একটু সিরিয়াস হয়ে যাও। ভেরি গুড। তাহলে এই আমরা ক্লিয়ার। তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়েছি। এবার আসো এই যে আমরা তাহলে ওই যে এর আগে যা ছিল সেগুলো আমরা এখান থেকে অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। ঠিক আছে? গ্লাইকোজেন স্টোর থাকে, এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়েছি। গ্লাইকোজেনেসিস প্রসেসটা কি সেটা আমরা দেখেছি। এরপর গ্লুকোনিওজেনেসিস সেটা কি এটা আমরা দেখেছি। কোথা থেকে বেশি আসে আমরা জানি, এটা আসলে কোথা থেকে? ওই ট্রাইগ্লিসারাইড, অ্যামাইনো অ্যাসিড এগুলো। তুমি বেশি বেশি ট্রাইগ্লিসারাইড খাবা, তেল যেটা খাবার খাচ্ছ সেটা খাওয়ার পর তুমি চিন্তা করছো কি হবে? ফ্যাট বেশি হবে, হার্মোন হয়ে যাচ্ছে, তার কারণে কার্বোহাইড্রেট বেড়ে যাচ্ছে তোমার শরীরে। কার্বোহাইড্রেট বেড়ে তুমি আস্তে হয়। আর গ্লাইকোজেনোলাইসিস এটা দেখছি। এই যে লিপোজেনেসিস, লিপোজেনেসিস মানে কি? জেনেসিস মানে প্রোডাকশন, লিপো মানে লিপিড প্রোডাকশন। আমরা তোমাদের বাড়িতে লিপিড প্রোডাকশন বেশি হয়, লিপিড প্রোডাকশন যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখো এই ট্রাইগ্লিসারাইড যেটা হচ্ছে টিজি, এই ট্রাইগ্লিসারাইড যত বেশি হবে তোমার, সেটাই পরবর্তীতে কি হবে? কার্বোহাইড্রেট বানাবে। কোন প্রক্রিয়া বলো তো? হ্যাঁ, নন কার্বোহাইড্রেট সোর্স। আচ্ছা ইউরিন বারবার হওয়া কি আসলে ডায়াবেটিসের সিম্পটম কিনা? দেখো ডায়াবেটিসের সিম্পটম এটা একটা সিম্পটম বলতে পারো, কিন্তু ইউরিন বারবার হইলে পুরো একটা হচ্ছে ডায়াবেটিসের সিম্পটম। তাহলে যা এখন তোমার সময় জানালো যে ভাই এটা আসলে একটু আগে বললেন এই ট্রাইগ্লিসারাইড থেকে আমাদের কার্বোহাইড্রেট হচ্ছে, এটা লিপোজেনেসিস। এটা আসলে লিপোজেনেসিস এই প্রসেসটা আসলে কিসের মধ্যে পড়বে? আলটিমেটলি কিন্তু গ্লুকোনিওজেনেসিসের মতোই, তাই না? তাহলে আমরা এখানে দেখছি। এবার প্রোটিন মেটাবলিজম, প্রোটিন মেটাবলিজম ক্ষেত্রে সবাই যে জিনিসটা জানতে হবে, হ্যাঁ তোমরা ওই যে প্লাজমা প্রোটিন পড়াশোনা GT5 দিয়ে পড়ছি আমরা, মানে GT হচ্ছে গ্লোবিলিন, P তে হচ্ছে প্রোটিন, A তে অ্যালবুমিন, 5 তে হাইড্রোজেন। গ্লোবিলিনের মধ্যে গামা গ্লোবিলিন ছাড়া বাকি সব প্রোডাকশন কোথায় হয়? আমাদের এই প্রোটিন যত ধরনের প্রোটিন আছে প্লাজমা প্রোটিন সবগুলো কিন্তু আমাদের এই লিভারে হয়। লিভারে আমাদের প্লাজমা প্রোটিন প্রোডাকশন হয়, প্লাজমা প্রোটিন প্রোডাকশন হয়। ঠিক আছে? তাহলে এগুলো কোথায় সিনথেসিস হয়? আমাদের এখানে। এখন আসো এবার যদি আমরা চিন্তা করি আর কি হয়? এখানে প্রোটিনের ক্ষেত্রে যে জিনিসটা হয়, প্রোটিনের ক্ষেত্রে আমরা একটু বেসিক থেকে দেখি। প্রোটিন আসলে কি দিয়ে ফর্ম হয়? প্রোটিন আসলে ফর্ম হয় হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে। অ্যামাইনো অ্যাসিডের কথা দেখি আমরা। দেখো অ্যামাইনো অ্যাসিড কেন বলা হচ্ছে? কারণ এখানে অ্যাসিড গ্রুপ আছে, আবার এখানে অ্যামিনো গ্রুপ আছে। ঠিক আছে? অ্যাসিড গ্রুপ আছে, অ্যামিনো গ্রুপ আছে, এখানে বলা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। অনেক অ্যামিনো অ্যাসিড প্রোটিন হচ্ছে। এখন এই প্রোটিন মেটাবলিজমের ক্ষেত্রে লিভারে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই যে আমাদের প্রোটিনের অ্যামিনো অ্যাসিড থেকে এই অ্যামিনটাকে বাদ দিয়ে দেওয়া হয়।
এখন তাহলে অ্যামিনটাকে বাদ দিচ্ছি, এটাকে একটা নাম দেই, কি করি? তো কি করতে পারি? ডি মিন্স বাদ, ডাই মানে হচ্ছে 2 আর ডি মিন্স বাদ। তাহলে এটা একটা প্রসেস, যে প্রসেসে অ্যামিনো অ্যাসিড থেকে আমরা অ্যামিনটাকে বাদ দিচ্ছি, তাহলে সেটা হচ্ছে ডি অ্যামিনেশন। সং মিন্স একটা প্রসেস, সিস হচ্ছে একটা প্রসেস, সং একটা প্রসেস। তাহলে এখান থেকে আমরা বলি ডি অ্যামিনেশন মানে কি? ডি মানে হচ্ছে বাদ, অ্যামিন মানে হচ্ছে অ্যামিনো গ্রুপটাকে আমরা বাদ দিচ্ছি, সেই প্রসেসটাকে বলছি ডি অ্যামিনেশন। এখানে যে এনজাইমটা আছে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের হ্যাঁ আমাদের ব্রেক দিব, আর 5 মিনিট পরে আমাদের ব্রেক দিব। তাহলে এখানে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, যে এই যে আমাদের ডি অ্যামিনেশন প্রসেস আছে, এটা ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের যে এনজাইমটা ফাংশন করতেছে সেটার নাম হচ্ছে ডি অ্যামিনেজ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডি অ্যামিনেজ এনজাইম। এই ডি অ্যামিনেজ এনজাইমের ফাংশনে ডিঅ্যামিনেশন প্রসেসে অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো গ্রুপটা বাদ যায়, সেখান থেকে পরে কি প্রোডাকশন হয়? সেখান থেকে প্রোডাকশন হয় হচ্ছে আমাদের ইউরিয়া প্রোডাকশন হয়। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের সেই ইউরিয়া প্রোডাকশনের প্রসেস। ঠিক আছে, এই সাইকেলটার নাম কি? এই সাইকেলটার নাম হচ্ছে অর্নিথিন সাইকেল। অর্নিথিন সাইকেল। ঠিক আছে, তাহলে এই যে জিনিসগুলো আমরা বললাম, অর্নিথিন সাইকেলে আমরা ইউরিয়া পাচ্ছি, সেখানে আসলে কি হয়? ডিঅ্যামিনেশন প্রসেসে ডিঅ্যামিনেজ এনজাইমের ফাংশনে অ্যামিনো গ্রুপটা অ্যামিনো অ্যাসিড থেকে বাদ হয়ে যায়। তাহলে এটি হচ্ছে আমাদের এখানে পেয়েছি। ঠিক আছে, তাহলে এখানে কিটোসিড পাবো না, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমাদের এখানে সুন্দর করে বলা আছে। ঠিক আছে, যা যা আমরা বলছি এগুলো এখানে বলা আছে, যে সাইকেলের যে ডিঅ্যামিনেশনের প্রসেস অ্যামিনো গ্রুপটা বাদ যাচ্ছে, এখানে কিটোসিড আছে। তাহলে এই জিনিসগুলো এখানে আছে, প্লাজমা প্রোটিন যেগুলো বললাম সেগুলো এখানে সিনথেসিস হচ্ছে, সাম হরমোন সিক্রেশন হচ্ছে, যেরকম আমাদের সিনথেসিস হচ্ছে রেনিন এগুলো। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো এখানে পেয়েছি। ইটিং টু মাচ অফ হোয়াট কাইন্ড অফ ফুড ইনক্রিজেস দ্য লেভেল অফ ট্রাইগ্লিসারাইড ইন ব্লাড, এটা আছে। আমরা কিন্তু এখানে জিনিসটা হচ্ছে কি, ওই গ্লুকোনিওজেনেসিসের উল্টা পার্টে চলে আসছি। যারা খিদে আছো, আসলে জিনিসটা উল্টা কাজ, কি জানো? ওই যে আমরা ট্রাইগ্লিসারাইডটা আসলে কার্বোহাইড্রেটের সাথে কানেক্টেড, ট্রাইগ্লিসারাইডটা কার্বোহাইড্রেট কনভার্ট করে দেয়, আবার কার্বোহাইড্রেট ট্রাইগ্লিসারাইড কনভার্ট করে দেয়। মানে তুমি যদি এই কার্বোহাইড্রেট বেশি অ্যামাউন্টে খাও, কার্বোহাইড্রেট যদি বেশি অ্যামাউন্টে খাও, তাহলে যখন ট্রাইগ্লিসারাইড অ্যামাউন্ট বেড়ে যাবে, আবার ওইটা যদি লিপিড জাতীয় ফুড বেশি হলে সেটা গ্লুকোনিওজেনেসিস করে দেবে। ঠিক আছে, তাহলে এটা আসলে বি। ঠিক আছে, এইজন্য কোশ্চেন আসলে তোমাদের জন্য রাখা। এবার আসো আমাদের নেক্সট যেটা, সেটা হচ্ছে এই কোশ্চেনটা, হুইচ অর্গান অফ হিউম্যান বডি প্রোডিউসেস ফিব্রিনোজেন? ফিব্রিনোজেন কি? জিবিএফ 5 এর ফিব্রিনোজেন ছিল না, তো এটা কাজ কি হবে? সিসিসি লিভার। ঠিক আছে, এবার আমাদের লিপিড বা ফ্যাট মেটাবলিজম, এগুলো কিন্তু আমরা অলরেডি পড়েছি। ঠিক আছে, এটা আমাদের লিভারের ক্ষেত্রে যে আমাদের লিপিড এনজাইম মেটাবলিজম, এগুলো কিন্তু আমরা ডিসকাস করেছি, এই জিনিসগুলো আমরা অলরেডি পড়া আছে। ঠিক আছে, এখান থেকে আমাদের কার্বোহাইড্রেট কনভার্ট হবে, যেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, এরপর সেখান থেকে এনার্জি প্রোডাকশন হবে, এই জিনিসগুলো এটিপি প্রোডাকশন হবে, এই যে কার্বোহাইড্রেট, এই জিনিসগুলো গ্লুকোজ প্রোডিউস হবে, এই জিনিসগুলো আমরা পড়েছি। ডিস্ট্রাকশন অফ রেড ব্লাড সেল, এটা দিয়ে আমরা চাইবো রেড ব্লাড সেল আসলে কিভাবে ডিস্ট্রাকশন হয়। দেখো আমাদের এই পার্টটুকু হচ্ছে আমাদের দেখে চলে যাবো। তো দেখো আমাদের প্রথম যে জিনিসটা, আমাদের আরবিসি প্রোডাকশনের ক্ষেত্রে আগের দিন আমরা পড়ছি, তাই না? যখন আমরা বাচ্চা থাকি তখন লিভার থেকে কিন্তু আরবিসি প্রোডাকশন হয়। যখন আমরা 20 ইয়ার্স আগ পর্যন্ত লিভার থেকে আমাদের কি প্রোডাকশন হয়? আরবিসি প্রোডাকশন হয়। এখন যেখানে আমরা চিন্তা করব, আমরা মাটি দিয়ে দিই, আমরা মাঝে পরে মাটি দিয়ে চলে যাবো। লিভারও সেম, সে আরবিসি কে প্রোডিউস করতেছে একটা সার্টেন টাইমে, আবার আরবিসি ডিস্ট্রয় হওয়ার পর লিভার চলে যাচ্ছে, স্পিন যাবে, লিভার যায়। তো দেখো আমাদের এখানে যে জিনিসটা আরবিসি ভেঙে গেছে। ঠিক আছে, এই আরবিসি, আরবিসি এটা ভেঙে গেছে, ভেঙে গেলে সেখানে হিমোগ্লোবিন বের আসবে, হিমোগ্লোবিন বের আসবে। এখন হিমোগ্লোবিনের মধ্যে দুটো পার্ট আছে, সেটা কি? হিমোগ্লোবিনের মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে হিম, আরেকটা হচ্ছে গ্লোবিন। গ্লোবিন হচ্ছে প্রোটিন, সে সুন্দর করে ব্লাডে চলে যাবে। ঠিক আছে, প্লাজমা প্রোটিন হিসেবে। হিম যে থাকলো, হিমের মধ্যে থেকে আবার আয়রন পার্টটা বের হয়ে যাবে। ঠিক আছে, আয়রন পার্টটা বের হয়ে যাবে, থাকবে কে? বিলি, বিলি ভার্ডিন, বিলি ভার্ডিন। এই বিলি ভার্ডিনটা আবার গ্রিন কালারের। এই বিলি ভার্ডিনটা পরে কনভার্ট হয়ে যাবে বিলিরুবিন, বিলিরুবিন। এই বিলিরুবিনটা ইয়েলো কালারের। এটা যখন আমাদের আসলে অনেক বেশি আমাদের হয়ে যাবে, সেটাকে আমরা বলছি আমাদের জন্ডিস হয়েছে। ঠিক আছে, তাহলে যখন জন্ডিস হয়, সেখানে আসলে কি হয়? আসলে রেড ব্লাড সেলের ব্রেকডাউন হয়, ব্রেকডাউন হওয়ার কারণে সেখান থেকে আমাদের হিম বেড়ে যায়, হিম বেড়ে গেলে সেখান থেকে আয়রন চলে গেলে বিলিভার্ডিনের অ্যামাউন্ট বেড়ে যায়, সেই আমাদের বিলিরুবিনের অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে হ্যাঁ এই গ্রেগের বালিসি কোনটা? গ্রেগের বালিসি হচ্ছে আমাদের আসলে দুটাই। যদি আসলে আমাদের ওই স্পিন দিয়ে বলা হচ্ছে আসলে গ্রেগের বালিসি, কারণ এখানে বেশি অ্যামাউন্টে আসলে আমাদের এই আরবিসি ডিস্ট্রয় হয়। ঠিক আছে, অ্যামাউন্ট হিসেবে স্পিন ডিস্ট্রয় হয়। ঠিক আছে, যেটা আমরা বলছি, তাহলে এই প্রসেসটা আমরা এখানে পেয়ে গেছি। তাহলে এই জিনিসগুলো আমাদের সুন্দর করে এখানে বলা আছে, এখানে ব্রেকডাউন অফ হিমোগ্লোবিন এই কথা বলা আছে, আর এখানে আমাদের যে লিভারের প্রোডাকশন হয় সেটা কথা বলা আছে। তাহলে এখানে দেখো এই যে প্রসেসটা, এখানে আরবিসি 120 দিন পরে সেখানে কি হবে? অটোমেটিক ব্রেকডাউন হবে, সেটা হচ্ছে এই কাপার সেলে ব্রেকডাউন করবে। ঠিক আছে, সেখানে হিমোগ্লোবিন, এই ব্রেকডাউন অফ হিমোগ্লোবিন একটা দিয়ে হিমোগ্লোবিন বলা, হিমোগ্লোবিনের হিমোগ্লোবিনটা প্রোটিন ব্লাডে চলে গেল, বিলিভার্ডিন আর আয়রন, আয়রনটা সুন্দর করে ব্লাডে চলে যাবে, সেটা ট্রান্সফারিন হিসেবে, আর লিভারে স্টোর থাকবে ফেরিটিন হিসেবে। ঠিক আছে, স্টোর থাকবে ফেরিটিন, আর ট্রান্সপোর্টেশন আমাদের ঘটে থাকবে সেকে ট্রান্সফারিন। মনে রাখবে ফেরিটিন সেটা হচ্ছে স্টোর থাকবে, আর ট্রান্সফারিন সে ট্রান্সপোর্ট হতে থাকবে, এক জায়গায় থাকবে। তার মানে সেটা কি? সে এক জায়গায় যেতে থাকবে ট্রান্সফারিন, আর এটা পরবর্তীতে বিলিরুবিন হয়ে গেলে ইয়েলো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আনসার দাও, এই কোশ্চেনটা আনসার দাও, আমরা হচ্ছে দেখে চলে যাই। হ্যাঁ, মানে আয়রন কমে গেলে বিলিরুবিন থেকে জন্ডিস হবে এরকম না, আয়রন কমে গেলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে। ঠিক আছে, কিন্তু এই ব্রেকডাউনটা হতে থাকবে তখন হচ্ছে আমাদের জন্ডিস হবে। ঠিক আছে, বা আমাদের লিভার কোনো ডিজিজ হলে সেখানে আমাদের জন্ডিস হবে। ঠিক আছে, যাই হোক আমরা এখন দেখে চলে যাই। যেহেতু নামাজের ব্রেক, আমরা হচ্ছে এখন হচ্ছে 4:55, তো আমরা হচ্ছে 10 মিনিট একটা ব্রেক দিই। ঠিক আছে, 5:05 আমরা ফিরবো।
এই পোলাপান চলে আসো, আমরা এখন আমরা আবার শুরু করে দিই আমাদের লাস্ট পার্ট, মানে হচ্ছে আর ব্রেক লাগবে ইনশাআল্লাহ। দেখে আগে আমাদের নামাজের মাগরিব সময় ইনশাআল্লাহ চেষ্টা করব। তো যাই হোক, আমরা আসি আমাদের এখানে ইংলিশ ফর্ম ডায়াগ্রাম বা থিংস এবং ট্রান্সফার হচ্ছে ট্রান্সফার ফর্মে থাকে, আর স্টোর ফর্মে থাকে ট্রেডিং। এটা আমরা দেখছি। এখন আমাদের বাকি যে জিনিসগুলো আছে আমরা অলরেডি পড়েছি। এই যে আমাদের লিভার সে কি করবে, সে ডিটক্সিফিকেশন করবে, তার মানে আমাদের যে টক্সিক যেসব প্রোডাক্টগুলো আছে সেগুলোকে বের করে দিবে। এছাড়া আমাদের যেসব হরমোনগুলো আমাদের বডিতে, যেমন অ্যালডোস্টেরন আছে, টেস্টোস্টেরন, এগুলো হচ্ছে আমাদের বডিতে আছে কি বেশি আমাদের থাকে, আমাদের যেরকম ড্রাইভ বেশি থাকবে আমাদের নটিয়াস আছে, যার কারণে সেই সাথে যেগুলো কমা করবে এই আমাদের এই ব্রেকডাউন হরমোন করবে এই আমাদের লিভার। তাহলে সেই জিনিসগুলো দেখা আছে আমাদের এই যে হরমোন, যেরকম আমাদের ফিমেল সেক্স হরমোন, মেল সেক্স হরমোন, এগুলো ক্ষেত্রে এই জিনিসগুলো থাকে। হিট প্রোডাকশন করবে, যেহেতু আমাদের অনেক রিঅ্যাকশন হচ্ছে, হিট প্রোডাকশন হবে, এই জিনিসগুলো আমাদের এটা কাজ। এখন আসো লিভারের যে সিক্রেশন বাইল, সেটা নিয়ে। তো বাইলের ক্ষেত্রে এখন খেয়াল করো, বাইলের ক্ষেত্রে আমরা যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে বাইলের ভিতরে আসলে কি আছে। বাইলের মধ্যে মেইনলি আমাদের থাকবে এটা একটা জুস, বাইল একটা জুস। তো সেখানে ওয়াটার বেশি থাকবে, আর কি থাকবে এখানে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে বাইল জুস, বাইল সল্ট। বাইল সল্ট, বাইল সল্টের মধ্যে কি আছে, বাইল সল্টের মধ্যে আছে সোডিয়াম গ্লাইকোলেট, গ্লাইকোলেট, আর আছে সোডিয়াম টরোকোলেট, টরোকোলেট। যদি এখানে পটাশিয়াম গ্লাইকোলেট, পটাশিয়াম টরোকোলেট থাকে, তাহলে মেইনলি বলতে সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরোকোলেট, এই জিনিসগুলো আছে, ঠিক আছে। আর বাইলের মধ্যে কি থাকে, বাইলের মধ্যে আর যেটা থাকে সেটা হচ্ছে বাইল পিগমেন্ট, বাইল পিগমেন্ট। এই পিগমেন্টগুলো আসলে কি জানো, এগুলো হচ্ছে আসলে ওই যে বিলিরুবিন, বিলিভারিন, এগুলো, ঠিক আছে। বিলিরুবিন, বিলিরুবিন, বিলিভারিন, ওইগুলো বিলিভারিন, এগুলো হচ্ছে সেগুলো, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো থাকে। এখন এই বাইলগুলো আসলে কি কাজ করে, এই যে বাইল সল্ট আছে তার কাজ হচ্ছে কি জানো, ইমালসিফিকেশন করা। তার মানে বাইল সল্টের কাজ কি, ইমালসিফিকেশন, ঠিক আছে। শোন, এখানে দেখো ইমালসিফিকেশন মানে আসলে কি, আমাদের যে লার্জ ফ্যাটগুলো আছে, বড় বড় ফ্যাটগুলো, এগুলোকে ভেঙে ছোট ছোট ফ্যাটে কনভার্ট করাটাই হচ্ছে আমাদের ইমালসিফিকেশন। তার মানে এই জিনিসটাই হচ্ছে আমাদের এই বাইল সল্ট। এখানে কোনো এনজাইম নাই, সে কি করতেছে, জাস্ট সল্ট দিয়ে সে কি করতেছে, বড় বড় ফ্যাটগুলোকে তার সে সুন্দর সুন্দর ছোট ছোট ফ্যাটে কনভার্ট করে দিচ্ছে। আর তার সাথে সাথে এই ফ্যাটগুলো যে ভিটামিনগুলো আছে সেগুলোকে কিন্তু সে অ্যাবজর্ব করতে হেল্প করতেছে। তাহলে এই জিনিসগুলো আমরা দেখছি ডায়রিয়া, জন্ডিস, সিস্টেম না, ডায়রিয়া তো হচ্ছে লুজ মোশন। তার মানে হচ্ছে ওই ডায়রিয়া কথা যদি আমরা আসি, দিনে যদি 3 বার বেশি তোমার দৌড় দিবা লাগে, তাহলে সেটা আমরা ডায়রিয়া বলি, ঠিক আছে। দেখো, তাহলে এই জিনিসগুলো এখানে দেখছি। এটা দেখো আমাদের ফাংশন বাইল, এই জিনিসটা হচ্ছে একটু আগে বলছি যে আমাদের মেইন ফাংশন যদি চিন্তা করো, এই যে ফ্যাটি ফুডটা ব্রেকডাউন করে স্মল সুইটেবল পার্টিকেল কনভার্ট করবে, এটা হচ্ছে কি তার ইমালসিফিকেশন। আর ফ্যাটি ফুডের সাথে সেটা এগুলো ফ্যাটি ফ্যাটগুলো ভিটামিনগুলো সেগুলোকে অ্যাবজর্ব করবে, এই জিনিসটা আমরা এখান থেকে বলছি। এছাড়া এই বাইলের মধ্যে আমাদের যে অ্যাসিডিক পিএইচ যেটা আছে আমাদের দিলে, এই বাইল কি করে, বাইলের মধ্যে বাইকার্বনেট থাকে। বাইলের মধ্যে কি থাকবে, বাইলের মধ্যে বাইকার্বনেট থাকবে। এই বাইকার্বনেট কি করবে, আমাদের স্টোমাক থেকে যে এসিএল আসবে সেটাকে নিউট্রালাইজ করবে, নিউট্রালাইজ করে পিএইচটাকে নরমাল রাখবে, ঠিক আছে। তাহলে এই কাজ হচ্ছে আমাদের এই বাইল করতেছে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের বাইলের ফাংশন। এবার সব হুইচ ভিটামিন ইজ ওয়াটার সলিউবল, এখানে আছে তো, এটা আছে তো যে কোনটা ওয়াটার সলিউবল ভিটামিন। ভেরি গুড, তাহলে ওয়াটার সলিউবল ভিটামিন কি, ভিটামিন বি কমপ্লেক্স, এটা তো ফ্যাট সলিউবল। স্টোরড পলিস্যাকারাইড বাই লিভার ফ্রম এক্সট্রা গ্লুকোজ ইন দ্য ব্লাড স্ট্রিম ইজ কোনটা, লিভারে কোনটা স্টোরড অবস্থায় থাকে, এক্সট্রা গ্লুকোজটা, সিসিসি, ভেরি গুড, গ্লাইকোজেন স্টোরেজ হিসেবে থাকে, তাই তো। এবার সমস্যা আদার যে আব্দুল স্যারের যে বইটা আছে সেখানে কিছু লিভার ডিজিজের কথা বলা আছে, যেমন লিভারে হেপাটাইটিস হতে পারে। হেপাটাইটিস মানে কি, আইটিস মানে ইনফ্লামেশন। লিভারে যদি ইনফ্লামেশন হয় সেটাকে বলা হয় হেপাটাইটিস, তখন লিভার ঠিক মতো কাজ করবে না, যার কারণে আমাদের জন্ডিস হয়ে যাবে। এই জিনিসগুলো আমরা একটা সুন্দর টাইম, একটা লং টাইম ড্রেস না, এটা ঠিক হয়ে যায়। আবার হেপাটাইটিসের একটা বড় ইনফ্লামেশনের কারণ হচ্ছে হেপাটাইটিস ভাইরাসগুলো, এ বি সি ডি এগুলো হচ্ছে ভাইরাস আছে, সেগুলো তার মধ্যে এই ভাইরাসটা জেনারেলি আমরা রাস্তাঘাটে খাওয়ার কারণে অনেক সময় এটা হেপাটাইটিস ভাইরাস খাবার দাবার সাথে আসতে পারে। এটা হেপাটিক এনকেফালোপ্যাথি, এটা হচ্ছে আমাদের নিউরোলজিক্যাল প্রবলেম করে। তার মানে হেপাটিক লিভার সিরোসিস যেরকম একটা ডিজিজ, সেটার কারণে পরবর্তীতে দেখা যায় লিভার থেকে আমাদের ব্রেনের দিকে কোনো কারণে এই জিনিসটা ছড়ায় যায়, তখন হেপাটিক এনকেফালোপ্যাথি বলে। বাচ্চার সিনড্রোমটা আসলে কি, এটা আসলে আমাদের লিভারে যে হেপাটিক ভেইন আছে, হেপাটিক ভেইন আছে, হেপাটিক ভেইনটাকে যদি ব্লক হয়ে যায়, আমাদের যেরকম হার্ট ডিজিজ দেখছ না, করোনারি আর্টারি ব্লক হয়ে যায়, ঠিক সেরকম হেপাটিক ভেইন যদি ব্লক হয়ে যায়, তো সেটাকে আমরা বলি বাচ্চার সিনড্রোম। প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, সিরোসিস মানে হচ্ছে ক্ষয় হয়ে যাওয়া, এই যে আমাদের বাইলটা আছে সেটা যদি ডিস্ট্রয় হয়ে যায়, সেটা রাস্তাতে ডিস্ট্রয় হয়ে যাবে বলা হয় প্রাইমারি বিলিয়ারি সিরোসিস। আর হেপাটোমেগালি যদি বলি, মেগালি মানে হচ্ছে বড়, মেগালি মানে হচ্ছে বড়, তার মানে লিভারটা বড় হয়ে গেলে তখন সেটাকে বলা হচ্ছে হেপাটোমেগালি, এটা নরমাল হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো ডিজিজের লিভারের কোনো সমস্যা হলে যেটা হবে সেটা হচ্ছে তোমার জন্ডিস হবে, তার মানে শরীরটা হলুদ হয়ে আসবে, এই জিনিসটা মাস্ট। তার সাথে কি হবে, তোমার দেখা যাবে লিভার ডিজিজের কারণে তোমার এই যে বডিতে পানি জমা শুরু হবে, তার মানে পা খুলে যাবে, ঠিক আছে, নীল একদম এখানে এগুলো সব হচ্ছে সুইলিং হয়ে যাবে, জন্ডিস হয়ে যাবে। আর তুমি দেখো জন্ডিসের আমাদের কি হয়, ইউরিনটা ডার্ক হয়, হলুদ হয়ে যায়, তাহলে সেরকম ইউরিন হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমরা এখানে দেখলাম। ফাংশন বাইল এটা অন্য একটা বই, যেমন আমাদের আব্দুল স্যারের বই আছে, যেগুলো ডাইজেশন করবে, অ্যাবজর্পশন ডিজিজ আমরা দেখলাম, এক্সিশন করবে কিছু জিনিস, যেমন ল্যাকটিক রিঅ্যাকশন। এখানে এই জিনিসটা তোমরা ল্যাকটিক রিঅ্যাকশন নাকি বাইল হচ্ছে তোমার টেস্ট হয়, তার মানে ফুডগুলোকে তাড়াতাড়ি নিচের দিকে যেতে হেল্প করে, ঠিক আছে, যার কারণে তোমার ভালো হচ্ছে ওয়াশমেন্ট আর যাবে। এটা হচ্ছে আমাদের পিএইচ কন্ট্রোল করে বা ফার্মাল লুব্রিকেন্ট হিসেবে এটা ফাংশন করতেছে। সিরোসিসটা বুঝো নাই, সিরোসিস মানে হচ্ছে ডিস্ট্রয় হয়ে যাওয়া। তাহলে প্রাইমারি বিলিয়ারি সিরোসিস মানে বিলিয়ারি মানে হচ্ছে বাইল ডাক্ট, আমরা আগে বলেছিলাম ওই ডাক্টের যদি কোনো কারণে ডিস্ট্রাকশন শুরু হয় সেটা বলা হচ্ছে প্রাইমারি বিলিয়ারি সিরোসিস। সেটা আশা করি বুঝতে পারছো। প্যানক্রিয়াস আসো, আসি প্যানক্রিয়াসের ক্ষেত্রে আমরা কিন্তু আগেই পড়েছি, তারপরে এখন আর কিছু জিনিস জানবো। এবং প্যানক্রিয়াসের ক্ষেত্রে প্যানক্রিয়াসের যদি কাস্টেশন করো তখন দেখতে পাবা যে তার এরকম কিছু এরকম কিছু কি থাকবে, এরকম কিছু সুন্দর ফ্লাওয়ারের মতো পার্ট থাকবে, আর তার মধ্যে এরকম ছোট 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 কিছু পার্ট থাকবে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমাদের প্যানক্রিয়াসের ক্ষেত্রে থাকে। তোমাকে যদি আমি দেখাই আমাদের প্যানক্রিয়াসের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে আমাদের ছবিটা যদি আমি এরকম হয়ে থাকে। এখন তোমাদের ক্ষেত্রে কি হবে বলবা যে ভাই এখানে লোবিউল কোনটা, আর হচ্ছে বা লোবিউল অ্যাক্সিস কোনটা, আর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোনটা, এটা কি বলবা, কি মানে পানি পানি আসা, হ্যাঁ হ্যাঁ, ক্রস সেকশন, প্যানক্রিয়াসের ক্রস সেকশন আমরা সেটা দেখেছি। ফ্লাওয়ারটা লোবিউল, ভেরি গুড। তাহলে এই যে আমাদের বড় বড় ফ্লাওয়ারের মধ্যে যেটা আছে এটা হচ্ছে লোবিউল, আর সেন্টারে এই যে ছোট ছোট দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের লোবিউল বা অ্যাসিনাস। এখন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে চার টাইপের সেল আছে, সেটা কি আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল, পিপি সেল, এই চার টাইপের সেল আছে। এই চার টাইপের সেল আসলে কি করে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের এই সেলগুলো আলফা সেল সেটা হচ্ছে গ্লুকাগন সিক্রেট করে, বিটা সেল সে ইনসুলিন সিক্রেট করে, আমাদের ডেল্টা সেল সেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন সিক্রেট করে, সোমাটোস্ট্যাটিন সিক্রেট করে, আর পিপি সেল নামের মধ্যে আছে প্যানক্রিয়েটিক, পিতে একটা প্যানক্রিয়েটিক, পিতে পলিপেপটাইড, এটা সিক্রেট করে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো সেলগুলোর কাছে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কোনটা কোন সেল আসে, বিশেষ করে আলফা বিটা ডেল্টা প্যানক্রিয়েটিক পলিপেপটাইড দেখে বোঝা যায়। এখন মনে রাখবা এই যে ইনসুলিন সেটি করতেছে আমাদের ব্লাডে এমন ব্লাডে গ্লুকোজের মান কমাই দিচ্ছে, ঠিক তার উল্টা কাজ করতেছে গ্লুকাগন, গ্লুকাগন ব্লাডে গ্লুকোজের মান বাড়ায় দিচ্ছে। তাহলে তুমি যদি চিন্তা করো ইনসুলিন যেটা করতেছে গ্লুকাগনটা উল্টা করতেছে, ইনসুলিন কি করছিল, গ্লাইকোজেনেসিস করছিল, তাহলে গ্লুকাগন যেটা গ্লুকোজ বাড়ায় দিবে, গ্লুকোজ কিভাবে বাড়াবে, গ্লাইকোজেন যদি ভেঙে যায় তার মানে গ্লুকাগন গ্লাইকোজেনকে ভেঙে দিবে, ভেঙে দিয়ে গ্লুকোজ বাড়াবে, তার মানে গ্লাইকোজেনোলাইসিস হেল্প করে হচ্ছে আমাদের এই গ্লুকাগন, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো এখান থেকে পেয়েছি। আর এটা হচ্ছে আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আর লোবিউল অ্যাসিনাস এটা থেকে কি হয়, এটা থেকে এনজাইম সিক্রেট হয়, ঠিক আছে। এটা থেকে কি হবে, আমাদের বিভিন্ন এনজাইম সিক্রেট হবে, যেটা আমরা একটু পরে পাবো। তাহলে এখানে যা আমরা করলাম, এখানে দেখো যেই টাইপের এগুলো সব হচ্ছে হরমোন সিক্রেট করতেছে, হরমোন সিক্রেট করতেছে, আর এগুলো এনজাইম সিক্রেট করতেছে। তার মানে একটা গ্ল্যান্ডে যদি বোথ হরমোন আর এনজাইম সিক্রেশন হয় তাহলে সেটাকে আমরা বলছি মিক্সড গ্ল্যান্ড, কারণ সে এক্সোক্রাইন হিসেবে কাজ করে, এন্ডোক্রাইন হিসেবে কাজ করে, ঠিক আছে। তাহলে এজন্য এখানে বলছি কি মিক্সড গ্ল্যান্ড। তাহলে এই জিনিসগুলো এখন এখানে সুন্দর করে বলা আছে, এই আমাদের মিক্সড গ্ল্যান্ড সেটা আমরা জানলাম, ডাক্তার বিষয়ে কথা আগে জেনে আসছি আমরা। আর এখানে আমাদের এই ডাক্তার বিষয়ে সব বলা আছে, লোবিউল অ্যাসিনাস আছে, আর হচ্ছে আমাদের কি আছে, আমাদের ওই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে, সেগুলো এখানে দেখছি। সেই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে কি কি সেল আছে এগুলো সব আমরা আগে পড়েছি। এর ভিতরে প্যানক্রিয়েটিক জুসের মধ্যে কি কি কম্পাউন্ড আছে সেই জিনিসগুলো আমরা হচ্ছে দেখব, তিনটা কিছু নাই, সেটা আমরা আলাদা একটা স্লাইডে সবগুলো এনজাইম একসাথে শর্টকাটে মনে রাখবো, ঠিক আছে। এই যে রোল অফ প্যানক্রিয়েটিক ডাইজেশন, ডাইজেশনের মধ্যে আসলে কে কি কাজ করতেছে সেটা দেখার জন্য সবার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমরা আলাদা একটা স্লাইডে শর্টকাটে মনে রাখবো আমাদের ডাইজেশনের প্রসেসগুলো, ঠিক আছে। ডাইজেশনের প্রসেস মনে রাখার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই যে জায়গাগুলো থেকে আসলে আমাদের যে এনজাইমগুলো আসছে সেটা একসাথে মনে রাখা। তাহলে ডাইজেশনের জন্য আগে আমরা চিন্তা করি আমাদের যদি তুমি চিন্তা করো এই আমাদের প্যানক্রিয়াস থেকে কি কি জুস সিক্রেট হয়, তুমি মনে রাখবা প্যানক্রিয়াস থেকে যেসব এনজাইম সিক্রেট হচ্ছে সেটা হচ্ছে আমি টাটকা ফুল দেই, ঠিক আছে, এটা মনে রাখবা। আগে হচ্ছে
হচ্ছে অ্যামাইলেজ। এখন কি অ্যামাইলেজ? এটা প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। নিচে হচ্ছে মল্টেজ। মল্টেজ, ঠিক আছে? এই দুটো হচ্ছে কার্বোহাইড্রেট ডাইজেস্টিং এনজাইম, ঠিক আছে? আর টোটাল আমিতে এটা হচ্ছে কার্বোহাইড্রেট ডাইজেস্টিং এনজাইম। অন্য এখন দেখি এই টোটাল আমিতে হচ্ছে আমাদের অ্যামিনো পেপটাইডেজ। অ্যামিনো পেপটাইডেজ, ঠিক আছে? এটা অ্যামিনো পেপটাইডেজ। এবার তাতে আসো ট্রিপসিন। ট্রিপসিন। তাতে হচ্ছে ট্রাইপেপটাইডেজ। 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 তাতে হচ্ছে কাইমোট্রিপসিন। এগুলো সব প্রোটিন ডাইজেশন করবে। কাইমোট্রিপসিন আর তাতে হচ্ছে কোলাজিনেজ। এই জিনিসগুলো আমরা পেয়েছি। এবার আসো ফসফেট। ফসফেট আসি। ফসফেট হচ্ছে মনে রাখবো এটাতে ফসফোলাইপেজ। ফসফোলাইপেজ মানে লিপিড ডাইজেস্টিং এনজাইম, লট হচ্ছে লাইপেজ, ঠিক আছে? এরপর আসো এই যে রসই দিয়ে ইলাস্টেজ। ইলাস্টেজ আর এই দড়ি আমরা বলছে ডাইপেপটাইডেজ, ঠিক আছে? ডাইপেপটাইডেজ। তাহলে তোমরা একবারে সবগুলো হচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইম, প্যানক্রিয়াটিক জুসের যত এনজাইম আছে সব আছে। গ্রিন গুলো হচ্ছে প্রোটিন ডাইজেশনের জন্য, ইয়েলো গুলো হচ্ছে কার্বোহাইড্রেট ডাইজেশনের জন্য, আর আমাদের যে ব্লু গুলো আছে সেটা কিসের জন্য? সেটা হচ্ছে আমাদের লিপিড ডাইজেশনের জন্য। তাহলে এই জিনিসটা তোমরা একটু পড়ে ফেলবা বাসায়, আমি এটা ক্লাসে আপলোড করে দিব। তখন তুমি যখন পড়ে ফেলবা আর প্যানক্রিয়াটিক এনজাইম নতুন করে মনে রাখবে না। প্যানক্রিয়াটিক জুসের কি কি লাগছে সেটা লাগবে না। এগুলো সব হচ্ছে আমাদের হয়ে গেছে। এই যে যা আছে এগুলো এখান থেকে পেয়েছি, ঠিক আছে? তাহলে এখানে আমরা আসো এই যে লাইপেজ, ফসফোলাইপেজ, বাইজিস, কত লাগে যেটা আমরা পাইছি এই জিনিসগুলো। এখন এই আর কি ফাংশন আছে প্যানক্রিয়াটিক জুসের? সে কি করবে? এই অ্যাসিড বেস ব্যালেন্স করবে। এর নরমাল প্যানক্রিয়াটিক জুস হচ্ছে আমাদের অ্যালকালাইন যেহেতু সে অ্যাসিড বেস ব্যালেন্স করবে, মানে হচ্ছে একটা ভারসাম্য রাখবে। এরপর হচ্ছে ওয়াটার ব্যালেন্স রাখবে। সে জুসের মধ্যে ওয়াটার আছে সেটা আর সেটা বডি টেম্পারেচার মেইনটেইন করবে। হোয়াট ইজ দ্য মেইন সোর্স অফ অ্যামাইলেজ? বলো তো এখানে অ্যামাইলেজ কোথায় পাচ্ছি আমরা? দেহে কি বলছেন ভাইয়া? মনে রাখতে হবে, একটু কষ্ট করে মনে রাখতে পারলে ভালো। বুঝছো? এখানে পরীক্ষা কোশ্চেন অনেক, জাস্ট শর্ট করে দিলাম। দেহে হচ্ছে ডাইপেপটাইডেজ, ডট হচ্ছে ডাইপেপটাইডেজ, আর রসই ইতে হচ্ছে ইলাস্টেজ। ভেরি গুড। তাহলে এটা অ্যামাইলেজের সোর্স কিন্তু আমাদের লিভার না, অ্যামাইলেজের সোর্স কি? প্যানক্রিয়াস। ওই যে আমরা একটু বলছিলাম না আমি কাকা ফুল দেই, আমি কি ছিল? আমিতে আছে হচ্ছে অ্যামাইলেজ ছিল, তাই না? এখানে বাকি কথা নাই। ওয়্যার ইজ ডাক্তার উইচ লোকেটেড? এটা আছে তো এ। ভেরি গুড। তাহলে এটা হচ্ছে প্যানক্রিয়াস। গ্লুকাগন এটা আসলে কি? এটা আছে তো, এটা আছে তো। ভেরি গুড। এটা হচ্ছে কি? এই গ্লুকাগন আমরা বলছিলাম ইনসুলিন হচ্ছে ব্লাডের গ্লুকোজ কি করে? কমায়। এটা হচ্ছে ব্লাডের গ্লুকোজ বাড়ায়, তার মানে ইনভার্সলি রিলেটেড টু ইনসুলিন। আর এটা সিগারেটের সঙ্গে রিলেটেড না, আলফা সেল হবে। এটা ব্লাড সুগার বাড়াবে, সরি কমাবে না, বাড়াবে, ঠিক আছে? which enzyme is not secreted by the pancreas? এখানে বলতো কোনটা আসলে প্যানক্রিয়াস থেকে সিক্রেশন হচ্ছে না? আমি টাকা ফুল দিয়ে তুমি পড়েছো। টাইম টাইম ভেরি গুড। টাইম হচ্ছে কি? আমাদের ওভার ক্যাভিটি ছিল। which enzyme is present in pancreatic juice? দেখো কত পার্সেন্ট মিলে সেটা মনে রাখলে অনেক কোশ্চেন আনসার করতে পারবা। which enzyme is present in pancreatic juice? ডিডিডি ভেরি গুড। ট্রিপসিন। অনেকে ম্যালটোজ দেখা গেছে। খেলো ম্যালটোজ কিন্তু কার্বোহাইড্রেট, ম্যালটেজ হচ্ছে এনজাইম। ম্যালটেজ কিন্তু আমাদের প্যানক্রিয়াটিক জুসে আছে, ম্যালটোজ নাই, ঠিক আছে? এখানে আমরা ভুল করি। এবার আসো which one is the mixed blend? ভেরি গুড। আমাদের এখানে প্যানক্রিয়াস হচ্ছে মিক্সড ব্লেন্ড, ঠিক আছে? তাহলে দেখি which is secreted from alpha cell of pancreas? আলফা সেল থেকে কোনটা হয়? সিসিসি ভেরি গুড। তার মানে হচ্ছে আমাদের গ্লুকাগন, এটা হচ্ছে আমরা মনে রাখলে এভাবে মনে করবা আগুন, কারণ আগে হচ্ছে আলফা, গুণটা হচ্ছে গ্লুকাগন, ঠিক আছে? তুমি এই মনে রাখতে পারি। এবার আসো প্যানক্রিয়াসের যে আমাদের ফাংশন প্যানক্রিয়াটিক জুসের এই পার্টটাই আমরা একটু আগে আলাদা করে পড়েছি, ঠিক আছে? আমাদের এই জিনিসটা আর নতুন করে পড়া নাই। এখন আমাদের ডাইজেস্টিভ ফাংশন আছে, এটা দেখো অ্যাসিড বেস ব্যালেন্স, এটা আমরা পড়ে আসছি। এবার অ্যাসিড নিউট্রালাইজেশন যেটা ব্যালেন্স করে সেটা অ্যালকাইন বলে নিউট্রালাইজেশন করতেছে, ওয়াটার ইকুইলিব্রিয়ামটা মেইনটেইন করতেছে, বডি টেম্পারেচার মেইনটেইন করতেছে, আগে আসি। এক্সক্রিটেড ফাংশন এখানে সে কিছু মেটাল লেভেল এক্সক্রিট করে দেয়। লুব্রিকেশন এখানে কিছু মিউসিন থাকে, মিউসিন কি করবে? সেটা হচ্ছে খাবারটাকে স্টিফাই করবে। এটা তার সাবস্ট্রেশন অফ অ্যাকশন অফ ট্রিপসিন, ঠিক আছে? এটা হচ্ছে সাবস্ট্রেশন অফ অ্যাকশন অফ ট্রিপসিন। এই যে ট্রিপসিন ইনহিবিটর করে হচ্ছে আমাদের এই প্যানক্রিয়াটিক জুস, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা এখানে দেখছি। এবার গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের পরে আমাদের হচ্ছে যে প্রসেস অফ ডাইজেশন আছে, শর্টকাটে শিখে দিচ্ছি, পরে পেয়ে যাবো। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের মধ্যে কি আছে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড হচ্ছে স্টোমাক। গ্যাস্ট্রিক মানে স্টোমাক। এখন গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের ক্ষেত্রে যে জিনিসটা আমরা মনে রাখতে হবে, এখানে গ্যাস্ট্রিক জুস সিক্রেশন হবে, তার সাথে কিছু আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের মধ্যে কিছু আলাদা কম্পাউন্ড সিক্রেশন হয়। দেখো আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের যদি চিন্তা করো, সেখানে কয় টাইপের সেল আছে? 4 টাইপের। যদি 4 টাইপের সব জায়গায় বলে না, 5 টাইপের কথা বলা আছে, সেটা একবার দেখবো। অক্সিনটিক সেল আছে, অক্সিনটিক সেল আছে। সেকেন্ড আছে মিউকাস সেল। এরপর 3 নম্বর আছে আর্জিনিক সেল, ঠিক আছে? আর্জিনিক সেল। 4 নম্বর আছে পেপটিক সেল, অথবা এটাকে বলা হয় জাইমোজেনিক সেল। জাইমোজেনিক সেল, ঠিক আছে? এখন অক্সিনটিক সেল এটা একটা হচ্ছে কাইটাল সেল, ঠিক আছে? তুমি মনে রাখবা তোমার নিউক্লাস এটা কি করবে? এটা হচ্ছে খাবারকে স্টিফাই করবে, অথবা স্টোমাকের ক্ষেত্রে একটা উপরে একটা প্রোটিক লেয়ার দিবে হচ্ছে এই নিউক্লাস, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আমাদের স্টোমাক, এটা হচ্ছে স্টোমাক। সে কি করবে? এটার উপর একটা হচ্ছে প্রোটিক লেয়ার দিবে, ঠিক আছে? এখানে একটা প্রোটিক লেয়ার দিবে, কারণ স্টোমাকের কি হয়? স্টোমাকের এই অক্সিনটিক সেল দিয়ে HCl সিক্রেশন হয়, ঠিক আছে? তাহলে এখানে আমাদের অক্সিনটিক সেল আছে, সে HCl সিক্রেশন করলো, সেই HCl আবার এই স্টোমাককে নষ্ট করে দিতে পারে না, সেজন্য নষ্ট করতে পারে, সেজন্য প্রোটিক মেকানিজম হিসেবে উপরে একটা লেয়ার থাকে, সেই লেয়ারটাকে আমরা কি বলছি? এই নিউক্লিয়াস লেয়ার, ঠিক আছে? এবার আসো আমাদের অক্সিনটিক সেল কি করে? HCl সিক্রেশন করে, এটা হচ্ছে কাজটা ইম্পর্টেন্ট, খুবই আছে। আর্জিনিক সেল সে হচ্ছে আমাদের ইন্ট্রিনসিক ফ্যাক্টর প্রোডিউস করে, ইন্ট্রিনসিক ফ্যাক্টর প্রোডিউস করে, যেটা আলটিমেটলি আমাদের ভিটামিন বি12 কে অ্যাবজর্ব করতে হেল্প করে, ঠিক আছে? ভিটামিন বি12 অ্যাবজর্পশন কি করে? ইন্ট্রিনসিক ফ্যাক্টর, কোথা থেকে আসছে? আর্জিনিক। পেপটিক সেল নাম থেকে বুঝতে পারছেন এখানে আসলে কি? পেপসিন সিক্রেশন হয়। আসলে পেপসিনোজেন সিক্রেশন হয় আসলে। পেপসিনোজেন নামে শেষে ওজেন থাকে মনে করবা, এই ওজন বেশি, যার ওজন বেশি এমন মানুষ সে কিন্তু এরকম আরাম করে চলতে চলতে ভালো আছে, সে বেশি কাজ করতে পছন্দ করে না। তো যাদের ওজন বেশি তারা আরাম করতে পছন্দ করে, তারা ইনঅ্যাক্টিভ বেশি থাকে। তাহলে ইনঅ্যাক্টিভ থাকে দুটো নামে শেষে ওজন আছে, ঠিক আছে? এখন এই পেপসিনোজেন এটা আরেক নাম হচ্ছে জাইমোজেনিক সেল, আর আরেক নাম হচ্ছে চিপ সেল, ঠিক আছে? প্রত্যেকটা এদের নাম। এখন এই জিনিসগুলো লিখে পেয়েছি। তাহলে দেখো এই যে যা যা আমি বললাম এগুলো এখানে আমরা সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে? এগুলো আমাদের পারবো। এখন আমাদের মনে রাখতে হবে, কিভাবে মনে রাখবো? হ্যাঁ জিসেল আছে, ওই জিনিসটা আমরা বাগনসের দিসেলের কথা বলে নাই। না অন্য জায়গায় দিসেলের কথা বলছি, সেটা আমরা বলবো যে গ্যাস্ট্রিক সিক্রেশন হবে। দেখো এই যে আমাদের 4টা সেল, এই 4টা সেলের মধ্যে আমরা অক্সিনটিক সেল এটা মনে রাখবো কি হবে? প্যারাটাল সেল, প্যারাটাল সেল অক্সিনটিক সেল এটা মনে রাখবো হচ্ছে পুড়ে গেলে এই অ্যাসিড লাগে তোমার পুড়ে যাবে বা প্যারা লাগবে অনেক জলদি, তাহলে এই যে আমাদের পুড়ে যাবে কি দিয়ে? এই সেল দিয়ে, ঠিক আছে? তাহলে পুড়ে যাওয়া মানে প্যারাটাল মনে রাখবো, পুড়ে যাবে প্যারাটাল সেল, তাহলে কি সিক্রেট করবে? অ্যাসিড সিক্রেট করবে। পেপটিক নামের মধ্যে পেপটিক আছে, মানে সে পেপসিনোজেন সিক্রেট করবে। বাকি দেখো নিউক্লিয়াস আর্জিনিক, নিউক্লিয়াস সিক্রেট করবে, আর আর্জিনিক নামে ইন্ট্রিনসিক ফ্যাক্টর সিক্রেট করবে, ঠিক আছে? এইগুলো আমাদের মনে রাখতে হবে। না আমাদের ওজন বেশি পেপসিনোজেন রেসপন্সিবল না, মনে রাখা শর্টকাট টেকনিক বলছিলাম। হাইড্রোজেন পড়ছো না ব্লাড ক্লটিং সময়, হাইড্রোজেন কি ইনঅ্যাক্টিভ অবস্থা থাকে, সেটাকে অ্যাক্টিভ করে হাইড্রোজেন কনভার্ট করে, তাহলে যাদের নামে শেষে ওজন আছে তারা হচ্ছে ইনঅ্যাক্টিভ। মনে রাখা সহজ উপায় আছে ওজন বেশি সেজন্য মনে রাখবো ওজন, তাহলে ওজনটা বেশি সেটা ইনঅ্যাক্টিভ থাকে পছন্দ করে। যেরকম আমরা ওজন হচ্ছে আসলে আমাদের ওয়েট বাড়ানোর জন্য হচ্ছে ওজন বেশি হওয়ার জন্য কার্বোহাইড্রেট বেশি দেয়, বেশি বেশি ভাত খাওয়া, ঠিক আছে? দেখো এই জিনিসগুলো আমরা এখানে পেয়েছি, যা যা বললাম এই যে আমাদের ACL এটা আসলে কি করে? সে আমাদের গ্যাস্ট্রিক জুসে কেস মেইনটেইন করবে, ব্যাকটেরিয়া ডিস্ট্রয় করে দেবে, ঠিক আছে? এবার পেয়েছি তো আমরা জানি এই গ্যাস্ট্রিক জুসে কি থাকে, মানে স্টোমাকের গ্যাস্ট্রিক জুসে কি থাকে সেটা আমরা আসলে দেখি। মনে রাখবা গ্যাস্ট্রিক জুসে থাকে লাল পাজেরো, ঠিক আছে? গাড়ি ভাষা কি ভালো লাল দিয়ে মনে হচ্ছে লাইপেজ, লাইপেজ কি করে? লিপিড ডাইজেশন করবে। পানি হচ্ছে পেপসিন, যে হচ্ছে জিলাটিনেস, যে আমরা জিলাটিন বা যেটা যেটা সেটাকে ডাইজেস্ট করছে জিলাটিনেস। আর রোগ হচ্ছে রেনিন, আমাদের যে মিল্ক ফুড মিল্ক আইটেম খাই সেটাকে দুধের যে কেসিন আছে মিল্কের কেসিনটাকে প্যারাক্সিনে কনভার্ট করেছে এই রেনিন, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো এখান থেকে পেয়েছি। এখন ফ্রম হুইচ সেল অফ স্টোমাক ACL সিক্রেট, এটা আছে তো ACL সিক্রেট হবে কোন কোন সেল থেকে? ভেরি গুড, মানে প্যারাটাল সেল, প্যারাটাল সেল ACL কনভার্ট করে দেয় সেজন্য প্যারাটাল সেল। ফ্রম হুইচ সেল ACL প্রোডিউস স্টোমাক, ভালো আসছে। তাহলে একটা কি প্যারাটাল সেল। এই যে দেখো আমাদের মাঝে মাঝে প্যারাটাল সেলের কথা, পেপটিক সেলের কথা বলছি, চিপ সেল আমি বলেছি, প্যারাটাল সেলের কথা বলছে, আর আর্জিনিক সেলের কথা বলছে, নিউক্লিয়াস সেলের কথা বলছে, এই যে এক্সট্রা সেলের কথা বলছে গ্যাস্ট্রিন সেল বা যেটা বলা হয় জি সেল। এটা দিয়ে আসলে আমাদের কি হয়? গ্যাস্ট্রিন সিক্রেশন হয়, গ্যাস্ট্রিন সিক্রেশন হয়। এই গ্যাস্ট্রিন সিক্রেশন হলে এই গ্যাস্ট্রিন কি করে? এই গ্যাস্ট্রিনটা স্টোমাকে বলে এই গ্যাস্ট্রিক জুস সিক্রেট করো, তাহলে গ্যাস্ট্রিক জুস কি ওই এনজাইমগুলো, তাহলে গ্যাস্ট্রিক জুস সিক্রেশনের জন্য এই গ্যাস্ট্রিনটা কি করবে? গ্যাস্ট্রিক জুসকে সিক্রেশনটাকে স্টিমুলেট করবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা এই করতেছে।
আমাদের ইন্টেস্টিনাল গ্ল্যান্ড আছে, ইন্টেস্টিনাল গ্ল্যান্ড হচ্ছে আমাদের ইন্টেস্টিন আছে। এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ইন্টেস্টিনাল গ্ল্যান্ডে এই যে এই অংশটুকু তুমি শর্টকাটে মনে রাখবা, ইন্টেস্টিনাল গ্ল্যান্ডে কিছু সেল থাকে। এটা কি মনে রাখবো? ইন্টেস্টিনাল গ্ল্যান্ডে মনে রাখবা আব্বা পাগল, পাগল। ঠিক আছে, এটা মনে রাখবা। যদিও শুনতে খারাপ কিন্তু মনে রাখতে হেল্পফুল। ঠিক আছে, তুমি এটা কি মনে রাখবা? এর মনে রাখবা আর্জেন্টাইন সেল, আর্জেন্টাইন সেল। দ্বিতীয় মনে রাখবা এটা হচ্ছে ব্রাশ সেল, ব্রাশ সেল। এরপরে আরেকটা দ্বিতীয় মনে রাখবা এটা হচ্ছে আমাদের ব্রুনাস গ্ল্যান্ড, ব্রুনাস গ্ল্যান্ড। এরপরে নেক্সট যেটা সেটা হচ্ছে পাগল, পাগল মনে রাখবা প্যানেট সেল, প্যানেট সেল। গদি মনে রাখবা, গদি হচ্ছে গবলেট সেল। আমরা আগে বলছিলাম গবলেট সেল কিন্তু কোলনে বেশি থাকে। আর লদি মনে রাখবা, লদি হচ্ছে লিভার কোন, তার মানে লিভার কোনের ক্রিপস, লিভার কোনের ক্রিপস। ঠিক আছে, ক্রিপস আর লিভার কোন, লিভার কোন ক্রিপস। এটা হচ্ছে আমাদের ইন্টেস্টিনাল গ্ল্যান্ডের মধ্যে যেগুলো আছে। এটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা হচ্ছে এখন একটু তোমরা মনে রাখার চেষ্টা করো। আমি তোমাদের 1 মিনিট টাইম দিলাম, তোমরা যা যা হয়ে যাবে আমাকে একটু জানিয়ে দাও, যেটা হয়ে গেছে যে আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে কি কি সেল থাকে, কি কি গ্ল্যান্ড আছে সেল থাকে, এই জিনিসগুলো হচ্ছে বলবো। ঠিক আছে, আর্জেন্টাইন সেল, আব্বা পাগল, আর্জেন্টাইন সেল, ব্রাশ সেল, তারপর হচ্ছে আমাদের ব্রুনাস গ্ল্যান্ড, প্যানেট সেল, গবলেট সেল আর ক্রিপস আর লিভার কোন। ভেরি গুড। তাহলে এই জিনিসগুলো আমাদের মনে রাখা কিন্তু পরীক্ষা কিন্তু আসে এখান থেকে। ঠিক আছে, এবার আসো আমরা স্টোমাকে পড়ছি, আমরা প্যানক্রিয়াস থেকে কি কি এনজাইম পড়ছি, আমরা ওয়াল ক্যাভিটি স্যালারি গ্ল্যান্ড থেকে কি কি এনজাইম পড়ছি। এবার আমরা ইন্টেস্টিনাল গ্ল্যান্ডে কি এনজাইম আছে সেটা। ইন্টেস্টিনাল গ্ল্যান্ডে এনজাইমগুলো আছে সেটাকে আমরা একবার মনে রাখবো সালমা দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টেস্টিনাল গ্ল্যান্ডের এনজাইম। এস দিয়ে মনে রাখবা সুক্রেস, সুক্রেস। ঠিক আছে, সুক্রেস। এটা হচ্ছে অ্যামাইলেজ, অ্যামাইলেজ। এলতে হচ্ছে ল্যাকটেজ, এলতে লেসিথিনেস। ঠিক আছে, এমতে মল্টেজ, এতে অ্যামিনোপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইন্টেস্টিনাল গ্ল্যান্ডের যত এনজাইম আছে সব। ঠিক আছে, তাহলে এই যে আমাদের ইন্টেস্টিনাল গ্ল্যান্ডের এনজাইমগুলো আছে এগুলো আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে সুক্রেস, অ্যামাইলেজ, ল্যাকটেজ, লেসিথিনেস, মল্টেজ, অ্যামিনোপেপটাইডেস এগুলো হচ্ছে আমাদের ইন্টেস্টিনাল গ্ল্যান্ডের এনজাইম। তাহলে এই জিনিসগুলো আমরা সুন্দর করে এখানে লেখা আছে যে আমাদের ইন্টেস্টিনাল গ্ল্যান্ডে কি কি এনজাইম আছে। ঠিক আছে, এখানে কি কি এনজাইম আছে, এগুলো কি কাজ করতেছে, এগুলো আমাদের এখান থেকে পেয়ে যাবো। এবার আসো আমাদের এনজাইম আর বাইলের মধ্যে ডিফারেন্স। এনজাইম কিন্তু আমাদের ডাইজেশনে ডাইরেক্ট হেল্প করতেছে, কিন্তু বাইল আসলে কি ডাইজেশনে হেল্প করতেছে ভাবে সে ইমাসিফিকেশন করতে হেল্প করতেছে। ঠিক আছে, আর এখানে দেখো এই যে কেমিক্যাল সাবস্টেন্স যেটা হচ্ছে গ্ল্যান্ড থেকে হয় ডাক্তারের মাধ্যমে, আর এটা হচ্ছে লিভার থেকে প্রোডাকশন হয়। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াটার আর প্রোটিন টাইপ প্রোডাক্ট এনজাইমগুলো, আর বাইল হচ্ছে অর্গানিক ইনঅর্গানিক সাবস্টেন্স দিয়ে ফর্মেশন হয়, সোডিয়াম ক্লোরাইড ব্যাকগ্রাউন্ড এসব দিয়ে। এবার আসো এটা হচ্ছে গ্ল্যান্ডে প্রোডাকশন হয় আর স্টোর থাকে না, কিন্তু এটা প্রোডাকশন হয় গলব্লাডারে স্টোর থাকে। এটা এনজাইম বিভিন্ন জায়গায় কাজ করে, কিন্তু আমাদের বাইল স্পেসিফিক ভাবে ইমিউনিটি ট্র্যাক্টে কাজ করবে। ঠিক আছে, এটা এক্সপ্রেস করে কেমিক্যাল রিঅ্যাকশন, আমাদের এটা বাইল কিছু কেমিক্যাল রিঅ্যাকশন কিছু এক্সপ্রেস করে না, সেটা করে অ্যালবাইনেট এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আর ইমাসিফিকেশন করে। ঠিক আছে, এটা আনচেস থাকে ওয়াটার পরে, আর এটা হচ্ছে এক্সক্রিটেড হয়ে যায় ওয়াটার পরে, ইউরিন ইউরিন এসব দিয়ে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, হুইচ পার্ট অফ দ্য এনভায়রনমেন্ট কন্টেইনস লার্জেস্ট নাম্বার অফ গবলেট সেল, এটা আনসারটা আমাকে লাল পাশে একটু বলবো। লাল হচ্ছে লাইপেজ ছিল, পাতে পেপসিন, জেতে জেলাটিনাস আর রোতে রেনিন। ঠিক আছে, একটু আমরা দেখা উচিত, নাই টেনশন কিছু নাই, আরে আসি তো। তাহলে এটা হচ্ছে আমাদের কোলন হচ্ছে কারেক্ট আনসার। এবার আমাদের হিউম্যান ডাইজেশনের প্রসেস দেখো, কার্বোহাইড্রেট ডাইজেশনের জন্য কার্বোহাইড্রেট ফর্ম হচ্ছে অ্যামাইলেজ দিয়ে বেশির ক্ষেত্রে। সেজন্য এটার জন্য যে এনজাইম আছে অ্যামাইলোলাইটিক এনজাইম, মানে অ্যামাইলোলাইটিক মানে হচ্ছে লাইসিস করবে কাকে, অ্যামাইলেজ লাইসিস করবে সেটা। যেরকম এটা ইম্পর্টেন্ট গ্লুকোজ আগে দেখাচ্ছি। প্রোটিনের জন্য আছে প্রোটিলাইটিক এনজাইম, এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড পাবো। আর লিপিডের জন্য আছে লিপোলাইটিক এনজাইম। ঠিক আছে, এটা ডাইজেস্ট বিচার করবে, এগুলো আমরা জানি। এখন আসো আমাদের বাক্য ক্যাভিটিতে যে ডাইজেশন আছে মনে আছে আমাদের কি কি ছিল বাক্য ক্যাভিটিতে, আমরা বলছিলাম মিস্টার টম, মিস্টার টম এটা বলছিলাম। তাহলে মিস্টার হচ্ছে মিউসিন, মিউসিন, টায়ালিন, টায়ালিন আর হচ্ছে মল্টেজ। ঠিক আছে, এই জিনিসটাই। এখন আমাদের প্রথমে এটা হচ্ছে এনজাইম, আমাদের প্রথম কাজ কি মেকানিক্যাল ডাইজেশন। আমরা খাবারটাকে দিব, দাঁত দিয়ে চাবাবো, খেলা দিয়ে সেটাকে আমরা কি করব একটা বোলাস ফর্ম করব, তারপর সেটা হচ্ছে আমাদের এই ডাইজেশনের জন্য মেকানিক্যাল ডাইজেশন থেকে কেমিক্যাল ডাইজেশন যাবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাদের এখানে বলা আছে। তাহলে এই জিনিসটা আমাদের এখানে বলা আছে যে দাঁতগুলো আমরা কেটে এই কাজ করব। এবার সফটওয়্যার আছে আমাদের, এটা হচ্ছে আমরা খাইতে দেব, সফটওয়্যার আছে উপর দিকে, সেটা আমাদের নাকের ভিতরে দিবে না, ইসরায়েল আমাদের পাঠিয়ে দিবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের এই জিনিসগুলো হচ্ছে। আর খাবার যাওয়ার সময় এই বডিটা কি করবে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে দিবে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখেছি এই কেমিক্যাল ডাইজেশনের জন্য অনেক কাজ করছেন টাইলিন আর হচ্ছে মল্টেজ। এই দেখো মল্টেজ মল্টেজ গ্লুকোজ আমরা করতেছে, আর কার্বোহাইড্রেট নাইট্রোজেন আমরা করতেছে টাইলিন। কি রিঅ্যাকশন হচ্ছে জানা যাবে না, কি এনজাইম আছে জানা যাবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা এখানে দেখেছি। তাহলে এখানে কি আমাদের প্রোটিন ডাইজেশন হচ্ছে বলতো, আমাদের টাইলিন আছে মল্টেজ আছে, তাহলে প্রোটিন কার্বোহাইড্রেট ডাইজেশন আছে, প্রোটিন আর লিপিড এখানে ডাইজেশন হয় না। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখেছি। এবার আমাদের স্টোমাকের ডাইজেশনটা, এটা আসলে কি হয় স্টোমাকের ডাইজেশনটা, স্টোমাকের ডাইজেশনটা প্রথমে যখন খাবার আসে এই যে আমরা ফুড আসলো, এটার পর HCl কাজ করে ব্যাকটেরিয়া স্ট্রাকচার করে। এরপরে এটা আমাদের স্টোমাকে কয়েক টাইপের মাসল আছে, যেমন লংজিটিউডিনাল মাসল লেয়ার, ট্রান্সভার্স মাসল লেয়ার, এরকম আর হচ্ছে অবলিক মাসল লেয়ার, এরকম আড়াই মাসল লেয়ার। এগুলো কি করে সুন্দর করে কোটেশন করে ভিতরে খাবার আছে, এই স্টোমাক না দিয়ে খাবারটাকে ভিতরে চুরমার করে দেয়। এরপর এখানে আমাদের কি কাজ করে, সেই লাল বাজে কাজ করবে, লাল বাজে। ঠিক আছে, লাল হচ্ছে লাইপেজ, পেপসিনোজেন, জিলেটিনাস, রেনিন, এগুলো এসে কাজ করে সুন্দর করে এই স্টোমাকের ভিতরে খাবারগুলো আছে ডাইজেশন করে ফেলবে। তাহলে এই দেখো এই থ্রি লেয়ার মাসল আছে, সেটা নিয়ে আমাদের এখানে কাজ করতেছে। আমাদের খাবারটা পুরো মানে স্টোমাকে 2 থেকে 6 ঘন্টা লাগে ডাইজেশন হতে। এই দেখো আমাদের ডাইজেশন প্রোটিনের মধ্যে দেখো এই আমাদের বাজে দিয়ে দেখো পেপসিন আছে, রেনিন আছে, পেপসিন, জিলেটিনাস। এখানে রেনিন যেটা ইলেকট্রিক ইম্পর্টেন্ট মনে রাখবা, রেনিন বাজে রেনিন যেটা বলছি, এই রেনিনটা কি করবে আমাদের মিল্কের যে কেসিন আছে, মিল্কের যে কেসিন আছে, কেসিনকে প্যারাক্সিনে কনভার্ট করবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, রেনিন কাজ করবে, লিপিড এখানে ডাইজেশন হবে, এখানে লিপিড ডাইজেশন হবে, লাইপেজ আছে না লাল বাজে লাইপেজ দিয়ে লিপিড ডাইজেশন হবে। স্টোমাক নিজের বল কেন নিজেকে ওই HCl তো নিজেকে নিজে ভেঙে ফেলার কথা কেন করতেছে না, এটা তোমাদের বলতে যে আমাদের স্টোমাকের ক্ষেত্রে দেখা যায় যেরকম এই স্টোমাকের ক্ষেত্রে HCl যেটা সিক্রেট হয় সেটা সিক্রেট হবে এখানে ভেঙে ফেলতে পারতো, কিন্তু HCl কি হবে এখানে পুরো আছে, সেটাকে ব্যাকটেরিয়া যেটা করতে HCl নষ্ট হয়ে যাবে। এরপরে এখানে অ্যাসিডিক এনজাইম একটা HCl যাবে, আবার বাকি HCl এখানে এই স্টোমাকের ওয়ালে অ্যাটাক করতে আসে, সেক্ষেত্রে কি আছে আমাদের এখানে নিউক্লিয়াসের একটা লেয়ার প্রোটিন লেয়ার আছে, সেটা এটাকে সুন্দর করে নষ্ট করে দেবে। ঠিক আছে, আবার কিছু HCl সে করে কি ওই যে আমাদের পেপসিনোজেন ছিল না, পেপসিনোজেন এই পেপসিনোজেনকে অ্যাক্টিভেট করবে। তাহলে এই HCl কাজ অনেক, কিন্তু তুমি আমাদের খাবার দিতে খাইলা টাইম মতো, খাবার যদি না যায় HCl সিক্রেশন কিন্তু থাকবে, কিন্তু খাবার না গেলে এই পেপসিনোজেন এনজাইম প্রোটিন লাগবে, প্রোটিন না লাগবে না, তো এটা যদি না লাগে এটা সিক্রেট হবে না, না সিক্রেট হলে HCl এখানে বেঁচে যাবে, আবার খাবার না গেলে ব্যাকটেরিয়া যাচ্ছে না, তাহলে HCl ওইখানে বেঁচে যাচ্ছে, তাহলে HCl অনেক অ্যামাউন্ট হয়ে গেছে তুমি খাবার না গেলে। এজন্য তখন এই HCl সুন্দর করে এই নিউক্লিয়াসের উপর অনেক বেশি অ্যাটাক করবে, তার সাথে যদি হেলিকপ্টার বাইরে আসে তাহলে তো ওই সুন্দর করে এখানে গ্যাস্ট্রিক আলসার করে ফেলবে। ঠিক আছে, পেস্টারিং মুভমেন্টটা কোথায় হয় অ্যাকচুয়ালি, পেস্টারিং মুভমেন্ট স্টোমাকেও হয় কিছুটা, আবার তোমার এই আমাদের ইয়েতেও হয়, ইন্টেস্টাইনেও হয়। পেস্টারিং মুভমেন্ট হচ্ছে খাবারটাকে ঠেলে সামনে দিকে পাঠিয়ে দেওয়া, টিউব যেখানে আছে সেখানে পেস্টারিং মুভমেন্ট হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা এখানে দেখেছি। স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে আমাদের যে সেলগুলো আছে সেগুলো তো সব আমরা দেখেছি, ব্রুনাস গ্ল্যান্ড, তারপর সারা যেসব গ্ল্যান্ড আছে সেগুলো আমরা দেখেছি। আমাদের কেমিক্যাল ডাইজেশনের ক্ষেত্রে আমাদের বাইলে থেকে করতেছি মাসিফিকেশনে, আর আমাদের দেখো এই এখানে আমাদের ডাইজেশনে অ্যামাইলেজ এনজাইমের কথা বলছিলাম, ওই যে আমি টাকা ফুল দেই মিলাই মল্টেজের কথা বলছিলাম, এটা আছে। তারপর হচ্ছে ইন্টেস্টাইনের ক্ষেত্রে অ্যামাইলেজ সালমা দিয়ে বলছিলাম, এরপর হচ্ছে মাইলেজ, আইসোলেটেজ, সুক্রেজ, ল্যাকটেজ, এসব এনজাইম সব আছে। একদম আমাদের ইকুয়েশন লাগবে না, একদম নামগুলো লাগবে। ডাইজেশন প্রোটিন দেখো প্যানক্রিয়াস আমরা বলছিলাম না, তারপর দিয়ে আমরা বলছিলাম সুন্দর করে এই ট্রিপসিন, তারপর গ্যামাট্রিপসিন, কার্বোহাইড্রেট সি করি, অ্যামিনোপেপটাইড ছিল, ট্রাইপেপটাইড, ডাইপেপটাইড ছিল, কোলাজেন ছিল, ইলাস্টেজ ছিল, এগুলো সবই হচ্ছে কি আমাদের ওই সেম আমাদের প্রোটিন ডাইজেশনের জন্য হেল্প করে। ঠিক আছে, পেপসিন আর ট্রিপসিন যদি আমাদের ডিফারেন্স একদম ইজি, পেপসিন হচ্ছে পেপসিন থেকে আসছে, ট্রিপসিন আমাদের প্যানক্রিয়াস থেকে প্রোডাকশন হচ্ছে। ঠিক আছে, পেপসিন স্টোমাক থেকে সিক্রেশন হয়, ওই যে আমরা আগে বলছিলাম স্টোমাকের পেপসিন থেকে আসছে, আর ডিউরান থেকে আমাদের সিক্রেশন হয়। এখানে এই পেপসিন হচ্ছে পেপসিন অবস্থায় থাকে, যেটাকে HCl অ্যাক্টিভেট করে, আর ট্রিপসিনকে অ্যাক্টিভেট করার জন্য এনজাইম কাইনেজ আছে সে করে। ঠিক আছে, এই জিনিসগুলো চাইটা স্টোমাকে আমাদের ডাইজেশন করে আর ডিউরান ডাইজেশন করে। এই আমাদের ফ্যাটি ডাইজেশন আসো সেম জিনিস, ওই যে তিনটা জায়গা আমরা বলছিলাম, একটা মিস্টার টম, একটা হচ্ছে লাল বাজার,
পড়ানো বলছিলাম আমি টাটকা ফুল দেই আর হচ্ছে সালমা। এই চারটা জিনিসের মধ্যে থাকে এখানে পড়া লাইপেজ, ফসফোলাইপেজ, এস্টারেজ এই জিনিসগুলো। এই যে লাইপেজ, লেসিথিনেস, এই যে মনোলিসাইডেজ এগুলো আসলে আমাদের সেম জিনিস। এই বক্স আমাদের পড়া হয়ে গেছে। ঠিক আছে? এই যে স্টোমাকে আমাদের পেসিন, জেলাটিনাস, লাইনিন আর লাইপেজ। ওরা ভিতরে টাইলিন মডেল মিস্টার টম। এখানে স্মল ইন্টেস্টাইনাল প্যানক্রিয়াস থেকে ওই যে আমি টাটকা ফুল দেই এটা আছে। আর এখানে আছে আমাদের হচ্ছে এই যে আমাদের সালমা। আর নিউক্লিক অ্যাসিড ক্যালসিয়ামের জন্য নামের সাথে মিল রেখে নিউক্লিয়াস, নিউক্লিওসাইডেস এগুলো। ঠিক আছে? তো এগুলো আমরা এখানে লিখে ফেলেছি। এখন জাস্ট হচ্ছে এগুলো আছে কোনটা আছে which is protein like protein ভাঙবে কোনটা এখানে? প্রোটিন ভাঙবে এখানে কোনটা? লাল বাজারের কোনটার জন্য? লাল বাজারের হচ্ছে ওই স্টোমাকের জন্য। ভেরি গুড। এখানে হলো লেসিথিনেস এটা হচ্ছে আমাদের হচ্ছে লিপিড ভাঙবে। ইনভার্টেড বাই ইলাস্টেজ ইজ লাইকেজ বাই। আমাদের ইলাস্টিন হচ্ছে আমাদের প্রোটিনের জন্য কাজ করবে। ঠিক আছে? এটা হচ্ছে প্রোটিন ভাঙার জন্য মেইন কাজ করবে। উইথ এনজাইম হ্যাজ প্রোটিন ডাইজেশন। প্রোটিন ডাইজেশন এখানে কোনটা হেল্প করবে বলো? প্রোটিন ডাইজেশন এখানে কোনটা হেল্প করবে? ভেরি গুড ট্রিপসিন। which one is protein digesting enzyme? এখানে আছে দাও। ভেরি গুড। তাহলে বিবিবি তাহলে এটা হচ্ছে পেপসিন। ঠিক আছে? এরপর কোশ্চেন আছে which resist food bullets from entering nasal aperture? এটা আসলে কোনটা? ওই হচ্ছে নাকে যে আলো দিকে উপরে সফট প্লেট আছে তাহলে কাটটা কি সফট প্লেট যেতে দেয় না। আর চাকে যেতে দেয় না হচ্ছে এপিগ্লটিস। ঠিক আছে? এরপর which one is protein digesting enzyme? এখানে সেম ট্রিপসিন একই টাইপের কোশ্চেন। এবার আসো আলিম সাহেবের সেম জিনিস দেওয়া আছে একটু সুন্দর করে এখানে দিয়েছে যে মেকানিক্যাল ডাইজেশন আমরা মুখের মধ্যে চিন করব সলিং করব আর এখানে ওই মলটা কাজ করতেছে মেনিউর কাজ করতেছে আর টাইলিন কাজ করতেছে যা বলছে না তাই ডিউরেশন দিছে 5 থেকে 30 সেকেন্ড এখানে মুখে এই ডাইজেশনটা হয় এটা দাও বলছে এমন অনেকে দেখা যায় মুখের মধ্যে 4 দিন 4 দিন তা তো হবে না গুড় খেতে হয় ওই যে জাবুটা বলা হয় সোনা খেতে এখানে পেস্ট মিক্সচার হয় ঠিক আছে পেস্ট মিক্সচার হচ্ছে এই যে গুড় গুড় বলা বাড়ি দিয়ে কাটা করে সেটা আর এখানে পলিমেটার হয় এগুলো আমরা পেয়েছি এখানে পেপসিন এনজাইম হচ্ছে মেইন ডাইজেস্টিভ এনজাইম আগে আমরা দেখেছি এখানে ডিউরেশন 2 থেকে 24 ঘন্টা ঠিক আছে আসলে এখানে 2 থেকে 24 ঘন্টা বলতে আমরা আগে দেখেছি 2 থেকে 6 ঘন্টা 8 ঘন্টা এরকম হচ্ছে আমাদের থাকে স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে আমাদের পেস্ট ঠিক মিসিং হয় সাথে সেগমেন্টেশন হয় ভাগ হয়ে যায় ক্লিনিক্যাল ডাইজেশন এখানে সবগুলো যে আমাদের ডাইজেশন হয় সেটা আমরা দেখছি এটা ইমাসিফিকেশন হয় 3 থেকে 5 ঘন্টা এটা এখানে মেইন ডাইজেস্টিভ সাবস্টেন্স হচ্ছে বাইলসার বাইলে আর বাকি যেগুলো আমরা এখানে বলছি ট্রিপসিন লাইপেজ অ্যামাইলেজ ট্রিপসিন কিসের জন্য প্রোটিনের জন্য লাইপেজ হচ্ছে লিপিডের জন্য আর অ্যামাইলেজ হচ্ছে কার্বোহাইড্রেটের জন্য ঠিক আছে তাহলে এই জিনিসগুলো এখানে বেশি আর দশম কিছু করে ডিউরেশন এখানে 3 থেকে 5 আওয়ার্স ঠিক আছে এই জিনিসগুলো লার্নিং টাইমে কি হয় লার্নিং টাইমে ফার্মেন্টেশন হয় ফার্মেন্টেশন হলে গন্ধ আসবে ঠিক আছে আর এটার জন্য আমাদের চুলের গন্ধ উল্টা আসে আর এটা 1 থেকে 2 দিন খেতে পারে টাইম ধরে প্র্যাকটিস করার জন্য 2 দিন ধরে তুমি ওয়াশরুমে গেলে না আরে ভাই লার্নিং টাইমে রাখতে পারে দিচ্ছি এই কাজ করার জন্য ঠিক আছে তাহলে এই জিনিসগুলো এখানে আমাদের মেইন ডাইজেস্টিভের জন্য ব্যাকটেরিয়া বলছিলাম আগে শুরুতে এখানে ওয়াটার মিনারেল মেইনলি অ্যাবজর্পশন হয় 24 ঘন্টা কি ডাইজেস্ট হয় না এখানে আসলে 24 ঘন্টা বলছি আসলে তোমাদের টাইমে এর আগে আমরা দেখছিলাম এই তোমাকে 24 ঘন্টা ডাইজেশন কথা আসলে 2 থেকে 24 ঘন্টা বললো আর তুমি 2 থেকে 6 ঘন্টার মধ্যে ডাইজেশন হয়ে যায় ঠিক আছে তাহলে দেখো আমরা একেবারে আমাদের এই ক্লাসে একেবারে শেষ প্রান্তে চলে আসছি আমাদের আজকের ক্লাস তোমাদের সাথে অনেকদিন পর দেখা হলো ভালো লাগছে আর আজকের ক্লাস আমরা এই পর্যন্ত ইনশাআল্লাহ এই জিনিসগুলো পড়ো আমি তোমাদের পিডিএফ আপলোড করে দিব সেখানে যে শর্টকাট নিউজ আছে বইয়ের মধ্যে লিখে নিও দেখবে তখন তোমার পাওয়ার বিভাষণ দিতে হেল্প করবে ইনশাআল্লাহ ঠিক আছে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ক্লাসে আমাদের আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কোনো প্রকার যদি সমস্যা থাকে তোমাদের আইডিতে ক্লাসের ভিডিও এবং কি